আজ আমি এক্সপ্লেন করব ফ্রম সিরিজটিকে, যেখানে একটি শহরের কথা দেখানো হয়েছে। এই শহরে একবার কেউ ঢুকলে বেরোনোর পথ খুঁজে পায় না, আর যারা ওই শহরে থাকে তাদের রাতের বেলা একদল মনস্টারের কবলে পড়তে হয়, যারা পুরো শরীরকে ছিন্ন ভিন্ন করে দেয় একেবারে, আর যারা ঘরের ভেতরে থাকে তাদেরকে ভুলিয়ে ভালিয়ে বের করানোর চেষ্টা করে। এর আগে আমি এই সিরিজটিকে পার্ট পার্ট করে এক্সপ্লেন করেছিলাম, আজ আমি একসাথে কম্পাইল করে এক্সপ্লেন করে দিলাম। এরপর আমি সিজন 2 আর সিজন 3 পরপর এক্সপ্লেন করব। প্লিজ তোমরা আমার সাথে থেকো আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। তাহলে চলো শুরু করি। সিরিজের শুরুতে আমরা ওয়েড নামে একজন শেরিফকে দেখি, যে ওই শহরে ঘন্টা বাজাতে বাজাতে এগোতে থাকে, আর ওই ঘন্টার আওয়াজ শুনে সবাই যে যার বাড়িতে ঢুকে পড়ে, দোকানপাটও সব বন্ধ করে দেয়। এরপর আমরা একটা হসপিটালে ডেপুটি শেরিফকে দেখি, যার নাম কেনি হয়। সে তার বাবার সাথে চেস খেলছিল। তার বাবা লিউ চেস খেলতে ভীষণ ভালোবাসে। তাকে ওই হসপিটালে ডক্টর ক্রিস্টি এসে বেসমেন্টে যাওয়ার কথা বলে, কিন্তু সে জানায় এখন সে যাবে না। তারপর অনেক বুঝিয়ে সুঝিয়ে তাকে বেসমেন্টে পাঠানো হয় একজন নার্সকে দিয়ে। এরপর কেনি আর ক্রিস্টি বাইরে এসে কিছু কথা বলতে থাকে, যা দেখে আমরা বুঝতে পারি ওরা হয়তো খুব ঘনিষ্ঠ বন্ধু। কেনি চলে যাওয়ার পর ক্রিস্টি হসপিটালে ঢুকে তালিসমান পাথরকে চেক করতে থাকে। ওই পাথরটা এখানে প্রত্যেকটা বাড়িতে আছে, দোকানেও ঝোলানো থাকে। আর হসপিটাল থেকে নিজের বাড়ি চলে যায় ক্রিস্টি। এরপরে আমরা কেনিকে দেখি শেরিফের কাছে আসতে। তখন বয়েড বাইনোকুলার দিয়ে কলোনি হাউসের দিকে তাকিয়েছিল, কারণ ওখানে অনেক ছেলে মেয়ে একসাথে থাকে। ওই কলোনি হাউসে বয়েডের ছেলে এলিসও থাকে তার গার্লফ্রেন্ডের সাথে। যেহেতু বয়েডের সাথে ওর ছেলের কিছু একটা ব্যাপারে ঝামেলা চলছিল, তাই ওদের মধ্যে কথাবার্তা খুব কমই হতো। কেনি এসে বয়েডকে জিজ্ঞাসা করে সবার সবকিছু ঠিক আছে কিনা, আর সবাই বাড়ি চলে গেছে কিনা। বয়েড জানায় হ্যাঁ, সব যে যার বাড়িতে ঢুকে গেছে। সবাই ঘরে ঢুকে যাওয়ার পর বয়েড একটু শান্ত হয়। সে তার পুলিশ স্টেশনে আসে, যেখানে একটা বোর্ডের মধ্যে লেখা ছিল গত ঘটনার 96 দিন পার হয়ে গেছে। এরপরে শহরে একটা বারে আমরা ফ্রাঙ্ক নামের একটা লোককে দেখি, যে মদ খেয়ে চুর হয়ে মেঝেতে পড়েছিল। ওকে ওই বারের বারটেন্ডার এসে বারবার তোলার চেষ্টা করে, তা সত্ত্বেও ও উঠতে চায় না। সে সময় বারটেন্ডার বার বন্ধ করে বারের দরজার সামনে ঝুলে থাকা তালিসমান পাথরটিকে চেক করে, আর সে তার নিজের রুমে চলে যায় শুতে। এরপর আমরা ফ্র্যাঙ্কের বাড়িতে ওর মেয়ে মেগান আর মাকে দেখি, যে ফ্র্যাঙ্কের জন্য ওয়েট করছিল কিছুক্ষণ বাইরে দাঁড়িয়ে। মেগান তার মাকে জিজ্ঞাসা করে বাবা কখন আসবে মা? তখন ওর মা জানায় তোমার বাবা এরকমই, কখনো টাইমে বাড়ি ফিরতে পারে না। এরপর আমাদেরকে তো দরজাটা বন্ধ করে দিতেই হবে। ফ্রাঙ্ক না আসায় ওরা দরজা লাগিয়ে ভেতরে ঢুকে যায়। মেগান নিজের রুমে প্রার্থনা করছিল রাতের জন্য। সেই সময় বাইরে জানালা থেকে কিছু একটা আওয়াজ আসে, আর সে জানালার পর্দা সরিয়ে দেখে ওর ঠাম্মি বাইরে দাঁড়িয়ে আছে, আর ওকে জানালাটা খুলে ভেতরে আসার কথা বলছে। আসলে ওই শহরে রাতের বেলা কিছু মনস্টার ঘুরে বেড়ায়, যার কারণে বাড়িতে সন্ধ্যের আগেই সবাই ঢুকে যায়, আর জানালা দরজা সব বন্ধ করে রাখে। মেগান ঠাম্মিকে দেখে কিছুটা ইমোশনাল হয়ে যায়, আর জানালা খুলতেই যাবে সে সময় মেগানের মা এসে মেগানকে বারবার বারণ করতে থাকে, ওটা তোমার ঠাম্মি না, দয়া করে দরজাটা খুলো না। কিন্তু মেগান কোনো কথাই শুনতে চায় না, আর জানালাটা খুলে দেয়। জানালা খোলার সাথে সাথেই ওই ঠাম্মি রূপী মনস্টার তার নিজের রূপ নিয়ে ঘরের মধ্যে ঢুকে যায়। মেগান আর মেগানের মাকে ঢোকার সাথে সাথেই মেরে ফেলে। এই জন্য ওখানে প্রত্যেকটা মানুষই ঘরে ঢোকার সাথে সাথেই দরজা জানালা সব বন্ধ করে রাখে। এর পরের সিনে আমরা জিম আর তাবিথা নামে দুজন মানুষকে দেখি, যারা হাজব্যান্ড ওয়াইফও হয়, যারা তাদের দুজন ছেলে মেয়ে নিয়ে গাড়িতে করে কোথাও যাচ্ছিল। তাদের একজন জুলি, আরেকজনের নাম ইথান হয়। জুলি বড় হয় আর ইথান ছোট। এখানে জুলির সাথে ইথান খেলছিল। ওরা আরভি ভ্যানে করে সামনের দিকে এগিয়ে যাচ্ছিল। এরপরে আবার আমরা ওই শহরে ফিরে আসি, যেখানে ফ্র্যাঙ্ক সকালে ঘুম থেকে উঠে বার থেকে বেরিয়ে নিজের বাড়ির দিকে যাচ্ছিল। বাড়ির সামনে গিয়ে দেখে ওর বাড়ির সামনে কয়েকজন জটলা করে দাঁড়িয়ে আছে, আর সাথে বয়েডও আছে, যে খুব রেগেছিল। ফ্র্যাঙ্ককে দেখে বয়েড মারতে শুরু করে আর টানতে টানতে উপরে নিয়ে যায়, যেখানে ওর মেয়ে মেগান আর স্ত্রীর দেহ ছিন্ন ভিন্ন অবস্থায় পড়েছিল। ফ্রাঙ্ক মেগান আর তার মায়ের এই অবস্থা দেখে ভীষণ ভেঙে পড়ে। এই সময় বয়েড এসে বলে আমি তোমাকে 1000 বার বলেছিলাম দরজাতে কাঠ দিয়ে খিল দিয়ে রাখতে, তোমার বাড়িতে বাচ্চা আছে, কিন্তু তুমি কোনো কথাই শোনোনি, তাই আজ তোমার জন্য তোমার পরিবারের এই অবস্থা হয়েছে। ওকে বন্দুক দিয়ে মারতেই যায়, কিন্তু সে সময় কেনি বয়েডকে সামলে নেয়। তারপর বয়েড রেগে মেগে নিচে নেমে আসে, যেখানে ওই শহরের ফাদার ক্ষেত্রী মেগানকে দেখতে উপরে যাওয়ার জন্য দাঁড়িয়েছিল। বয়েড ফাদার ক্ষেত্রীকে দেখে বলে তুমি এদের সামলাও, আমি গেলাম। বয়েড কলোনি হাউসে আসে। এরপরে আবার আমরা জিম আর তাবিথাকে দেখি, যারা আরভি ভ্যানে করে সামনে এগোনোর সময় মাঝ রাস্তায় একটা বড় গাছকে পড়ে থাকতে দেখে। ওরা ভ্যান থেকে নেমে গাছ সরানোর কথা চিন্তা করলে দেখে গাছটা এতই বড় যে ওদের পক্ষে গাছটা একা সরানো সম্ভব না। সেই সময় চারিদিকে কালো কাক ঘুরতে দেখে আকাশে। সিনটা আমি প্রচুরবার ফেসবুকে দেখেছি, কিন্তু তখন আমি জানতাম না এই সিরিজেরই সিন, যা দেখে ওরা
ভয় পেয়ে যায় আর আরভি ভ্যানে গিয়ে বসে আর গাড়ি ঘুরিয়ে চলে যায়। বয়েড কলোনি হাউসে গিয়ে ডোনার সাথে দেখা করে। এখানে ডোনা কলোনি হাউসের লিডার হয় আর বয়েড পুরো কমিউনিটি হাউজিং এর দেখাশোনা করে। বয়েড ডোনার কাছ থেকে অ্যালিসের সাথে দেখা করার পারমিশন চায়। ডোনা বলে ওপরে গিয়ে অ্যালিসের সাথে তুমি দেখা করতেই পারো, এর জন্য আমার পারমিশন লাগবে না তোমার। এরপর বয়েড ঠেলে অ্যালিসের কাছে গেলে দেখে অ্যালিস তার গার্লফ্রেন্ড ফাতিমার সঙ্গে ব্যস্ত ফাতিমার পেন্টিং করতে। বয়েডকে দেখে ফাতিমা খুব খুশি হয় আর বলে আপনারা এখানে কথা বলুন, আমি বাইরে যাচ্ছি। বয়েড ছেলের কাছে এলে এলিস খুব বিরক্ত হয়। বয়েড জানায় কমিউনিটি হাউজিং এ মেগান আর তার মা মারা গেছে কাল রাতে, শুনেছো তো? ওদের প্রার্থনা সভাতে তুমি গেলে আমার ভালো লাগবে। যা শুনে এলিস বলে আমি চেষ্টা করব। এরপর বয়েড ওখান থেকে বেরিয়ে যায়। আবার শিন তাবিতার কাছে ফিরে আসে। তাবিতা আর জিম আরভি ভ্যান নিয়ে যখন পেছন দিকে যেতে থাকে ওরা বয়েডের শহরের কাছাকাছি পৌঁছে যায়, যেখানে ওদের ভ্যান দেখে সবাই চমকে উঠেছিল। কেউ কোনো কথা বলতে চায় না ওদের সাথে। ওখানে ফাদার ক্ষেত্রী মেগানদের নিয়ে প্রার্থনা করছিল। শহরের সবাই ওখানে উপস্থিত ছিল, যাদেরকে বয়েড বলতে থাকে প্রথমবার সবাই এখানে এসে কিছুই বিশ্বাস করতে চায় না, তাই তোমরা কোনো কথা না বলে আমার উপর ছেড়ে দাও, আমি কথা বলে দেখছি। তাই প্রার্থনা সভা থেকে সবাই যে যার বাড়ির জন্য চলে যায় আর বয়েড ওদের সাথে কথা বলতে যায়। বয়েড ওদের সাথে কথা বলতে গেলে ওরা বলে আমরা হাইওয়ে দিয়ে আস্তে আস্তে পথ কোথাও হারিয়ে ফেলেছি, আপনি বলতে পারবেন হাইওয়েটা কোথায়? সে সময় বয়েড জানায় ওই সোজা রাস্তা দিয়ে গেলেই তোমরা হাইওয়ে পেয়ে যাবে। জিম ওদের থ্যাঙ্কস জানিয়ে আরভি নিয়ে বেরিয়ে পড়ে ওই রাস্তা ধরে, কিন্তু ঘুরে ফিরে আবার ওই শহরে ফিরে আসে। ওরা যখন রাস্তায় ঘুরছিল জুলি বলে আমাদের মোবাইলে নেটওয়ার্ক নেই, কিন্তু আবার যখন ওই শহরে এসে পৌঁছয় ওদের মাথা খারাপ হতে শুরু করে। একটা রাস্তা কি করে বারবার যাওয়া সত্ত্বেও একই জায়গায় পৌঁছয় তা ওদের মাথায় ঢোকে না। আবার ওই শহরে পৌঁছে ওরা রাস্তায় সারা বলে একটি মেয়েকে দেখতে পায়, যে ওই শহরেরই ডায়নারে কাজ করে, তার ভাইয়ের সাথে থাকে ওখানে। ভাইয়ের নাম নেথান। নেথান ওই শহরে জন্তু জানোয়ারদের দেখাশোনা করে। ওরা সারাকে দেখে জিজ্ঞাসা করে, কিন্তু সারা কোনো উত্তর দেয় না, এগিয়ে যায়। জিম তাতে একটু অবাক হয়। তারপর জিম আর তাবিতা আরভি ভ্যান নিয়ে আরো বেরিয়ে যায় ওখান থেকে, কারণ ওদের সবকিছুই আজব লাগছিল। এরপর আবার জিম ওই শহরে পৌঁছলে গাড়ি উল্টো দিকে ঘুরিয়ে যেতে শুরু করে। সে সময় বয়েড ওদের গাড়ি দেখে কেনিকে বলে এবার সময় হয়ে গেছে ওদেরকে সত্যিটা জানানো, তুমি তৈরি থাকো। জিম যখন গাড়ি নিয়ে যাচ্ছিল খুব জোরে এসে অন্য একটা গাড়ি ওদের সাথে ধাক্কা লাগিয়ে দেয়, তাতে দুটো গাড়ি দুদিকে জঙ্গলের মধ্যে উল্টে যায়। জিম দেখে তাবিতা আর জুলি দুজন তো ঠিক আছে, কিন্তু ইথানের পায়ে লোহার রড ঢুকে গেছে। অন্যদিকে যে গাড়িটির সাথে ওদের ধাক্কা লেগেছিল সেই গাড়ি থেকে টবি নামে একটি ছেলে বেরিয়ে আসে আর শহরের দিকে এগোতে থাকে। শহরের দিকে যাওয়ার সময় টবির দেখা হয় বয়েড আর কেনির সাথে, যারা জিমদের গাড়িটাকে আটকানোর জন্য রাস্তায় খিল দেওয়া বেল্ট লাগাচ্ছিল, যাতে ওদের টায়ার পাংচার হয়ে গাড়ি দাঁড় করিয়ে দেয়। কিন্তু টবিকে আসতে দেখে ওরা টবিকে সামলাতে যায়। টবি জানায় সামনেই দুটো গাড়ির অ্যাক্সিডেন্ট হয়েছে, তাতে করে বড় বাসটা জঙ্গলের মধ্যে উল্টে গেছে, তোমরা প্লিজ ওদের গিয়ে চেক করো। বয়েড কেনিকে টবিকে নিয়ে হাসপাতালে যেতে বলে। কেনি টবিকে নিয়ে হাসপাতালে গেলে ক্রিস্টি ওকে চেক করে আর হাসপাতালে থাকা নার্স জেনিকে বলে তুমি টবির খেয়াল রাখো। কেনি ক্রিস্টিকে জানায় রাস্তায় দুটো গাড়ির অ্যাক্সিডেন্ট হয়েছে, তোমাকে ওদিকে যেতে হবে, কেউ হয়তো অসুস্থ হয়েও থাকতে পারে। ক্রিস্টি টবির দায়িত্ব জেনিকে দিয়ে ওর ডাক্তারি কিট নিয়ে ওখান থেকে বেরিয়ে আসে। জেনি টবির হাতে সেলাইন লাগিয়ে কেনির বাবাকে নিয়ে বেসমেন্টে চলে যায়। বয়েড যেখানে অ্যাক্সিডেন্ট হয়েছিল সেদিকে যেতে গিয়ে দেখে টবির যে গাড়ি করে এসেছিল সেই গাড়ি থেকে জেড নামে একটি লোক রাগের নেশায় চুর হয়ে বাইরে বেরিয়ে আসে আর বলে তুমি খুব সুন্দর দেখতে, মানে ভুলভাল বকছিল আর কি। অন্যদিকে জঙ্গলে আরেকটা গাড়ি পড়ে থাকতে দেখে, যা জিমদের হয়। ওই গাড়ির ওপরে উঠলে জিম বয়েডের কাছে হেল্প চায়। বয়েড ওই গাড়ির ভেতরে ঢুকে দেখে জুলি তো ঠিক আছে, কিন্তু ইথেনের অবস্থা খুবই খারাপ, কারণ তার পায়ে লোহার রড পুরো এফোর ওফোর হয়ে গিয়েছিল। তাই বয়েড প্রথমে জুলিকে ওই আরভি ভ্যান থেকে বের করে। জুলি ভীষণ ভয় পেয়েছিল, তাই বয়েড জুলিকে শান্ত করে আগে। অন্যদিকে কেনি আরেকটা গাড়ি করে ফাদার ক্ষেত্রী আর ক্রিস্টিকে আনার সময় ওই শহর থেকে এলিসকে দেখতে পায়। ফাদার ক্ষেত্রী জানায় এলিসকে তোমার বাবা বাইরে কয়েকজনকে বাঁচাতে গেছে, তুমি গেলে আমাদের হেল্প হবে। যা শুনে এলিস ওই গাড়িতে চড়ে বসে। এরপর কেনিরা জেডের কাছে এসে দেখে জেড তখনও পুরো ড্রাগসের নেশায় চুর হয়ে আছে। ক্রিস্টি জেডকে চেক করে দেখে যে ওর সবকিছুই ঠিক আছে। এরপর কেনি বয়েড আর জুলির কাছে গেলে বয়েড বলে কেনি সন্ধে নেমে এসেছে, এই গাড়িতে একটি বাচ্চার অবস্থা খুবই খারাপ, তুমি জুলি আর তাবিথাকে নিয়ে কলোনি হাউসে চলে যাও। অন্যদিকে যে হাসপাতালে ছিল সেখানে সারা ওর সাথে গিয়ে দেখা করে আর টবিকে জল খেতে দেয়। তবে ওদের অ্যাক্সিডেন্টের জন্য ভীষণ ভেঙে পড়েছিল টবি, সারা ওকে সান্ত্বনা দিচ্ছিল। অন্যদিকে ক্রিস্টি ইথানকে চেক করে দেখে আর বয়েডকে জানায় ইথানের অবস্থা খুবই খারাপ, ওর পায়ের থেকে যত তাড়াতাড়ি সম্ভব আমাদের ওই লোহার রডটা বের করতে হবে, কিন্তু তার জন্য আমাদের একটু সময় লাগবে, এত তাড়াতাড়ি তা করা সম্ভব না। অন্যদিকে
সন্ধে নেমে এসেছে। যা শুনে বয়েড বলে আমাদেরকে গাড়িতেই তালিস্মান পাথর লাগিয়ে ওর চিকিৎসা শুরু করতে হবে। এরপর ক্রিস্টি বাসের ভেতরে যায় আর জিমকে বলে আমি ইথানকে দেখছি, ওর চিকিৎসা আমি করব, তুমি বাইরে গিয়ে তাবিথা আর জুলিকে সামলাও। জিম বাইরে এসে তাবিথা আর জুলিকে ওয়ার্ডদের সাথে কলোনি হাউসে চলে যেতে বলে, কিন্তু তাবিথা কিছুতেই রাজি হয় না। ওয়ার্ড জিনকে ডেকে বলে এখানে রাত্রে কোনো মানুষই সেফ না, তাই তোমার উচিত তোমার ওয়াইফ আর মেয়েকে যত তাড়াতাড়ি সম্ভব কেনির সাথে এখান থেকে পাঠিয়ে দিতে। আমরা ক্রিস্টির সাথে বাসে ওয়েট করব ইথানের সুস্থ হওয়া পর্যন্ত। যা শুনে জিম তাবিতাকে রিকোয়েস্ট করে বলে আমি ইথানের দেখাশোনা করব, তুমি জুলিকে নিয়ে চলে যাও এখান থেকে। অন্যদিকে সারা টবির সাথে গল্প করছিল হাসপাতালে। টবিকে এক্সাইটেড দেখে সারা ওকে কিস করে আর বলে এটাতে তোমার কোনো দোষ নেই, আর একটা ছুরি দিয়ে ওকে মারতে শুরু করে। ওখানে তাবিথা কিছুতেই ইথানকে ছেড়ে আসতে রাজি থাকে না, কিন্তু জুলির কথা ভেবে ওকে চলে আসতে হয় আর ও খুব কান্নাকাটি করতে থাকে। কেনি এসে জানায় আমাদের কাছে আর সময় নেই, সন্ধে নেমে এসেছে, আমাদেরকে যত তাড়াতাড়ি সম্ভব এই জায়গা ছেড়ে বেরিয়ে যেতে হবে। জিম ক্রিস্টির কাছে গিয়ে বাসের মধ্যে ওদের থাকার ব্যবস্থা করতে থাকে, কারণ সব জিনিস ওলটপালট হয়ে গিয়েছিল অ্যাক্সিডেন্টের জন্য। বয়েড ওখানে থেকে যাওয়ার জন্য ওর ছেলে অ্যালিসের খুব মন খারাপ হয়, কারণ এলিস চাইতো না ওখানে বয়েড থেকে যাক। এমনিতেই মনস্টারদের জায়গা, তার উপর এরকম ফাঁকা জায়গায় ওর বাবাকে ছেড়ে যেতে মন চাইছিল না। অন্যদিকে কেনির তাড়াহুড়োতে তাবিথা আর জুলি কেনি, এলিসার খাত্রীর সাথে ওদের গাড়ি করে শহরের দিকে যেতে থাকে, কিন্তু ওরা খিল পেতে রেখেছিল তার উপর দিয়ে গাড়ি যাওয়ার জন্য গাড়ির চাকা পাঞ্চার হয়ে যায়। ওরা শহরে ঢোকার আগেই গাড়ি বন্ধ হয়ে যায়। অন্যদিকে সন্ধে নেমে আসতে থাকে, তাই ওদের সামনে কলোনি হাউস থাকে, কিন্তু কিছুটা হাঁটতে হবে বলে ওরা খুব তাড়াহুড়ো করতে থাকে। যা দেখে তাবিথা ভীষণ বিরক্ত হয়। ও বুঝতে পারছে না যে এখানে কি হতে পারে যার জন্য এরা এত ভয় পাচ্ছে। অন্যরা এগোতে থাকে কলোনি হাউসের দিকে। অন্যদিকে বয়েড তালিস্মান পাথর নিয়ে ওই গাড়িতে সামনে ঝুলিয়ে দেয় সন্ধে নামার পর। যা দেখে জিম বয়েডকে জিজ্ঞাসা করে কি হয়েছে, তোমরা এত ভয় পাচ্ছ কেন, এখানে সমস্যাটা কি যার জন্য তোমরা বাইরে থাকতে চাইছো না? যা শুনে বয়েড বলে এখানে রাতের বেলা অনেক কিছুই হয়, তোমাকে এখন বললে তুমি বিশ্বাস করবে না, তাই তোমার এখানে কিছুদিন থাকা প্রয়োজন। জিম অবাক হয় তাতে। আর রাত নেমে আসে। রাত নামলে বয়েডদের গাড়ির কাছে কিছু মনস্টার আসতে থাকে যারা মানুষের রূপেই থাকে। এখানেই এপিসোড 1 শেষ হয়। ভালো লাগলে অবশ্যই তোমরা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। খুব তাড়াতাড়ি আমার চ্যানেলটিকে তোমরা 1000 সাবস্ক্রাইবার কমপ্লিট করো কিন্তু প্লিজ, এটা আমার রিকোয়েস্ট। সেকেন্ড এপিসোডের শুরুতে আমরা কেনিকে দেখি, যার জামায় রক্ত লেগে থাকে। জঙ্গলে একটা গাছ খুব রাগের সাথে কুড়ুল দিয়ে কাটছিল। এরপর সিন আবার আগের রাতে ব্যাক করে, যেখানে বাসের মধ্যে বয়েড, ক্রিস্টি আর জিম ছিল ইথানকে সামলানোর জন্য। ইথানের অবস্থা খারাপ হতে থাকে আর খিঁচুনি আসতে থাকে, যা দেখে জিম ভীষণ চিন্তায় পড়ে যায়। এই সময় বাইরে থেকে কেউ একটা বলতে থাকে আমরা চলে এসেছি, তোমাদের যদি কোনো হেল্প লাগে আমাদের বলতে পারো। তা শুনে বয়েড বলে ওরা চলে এসেছে, সাবধানে। ক্রিস্টি তো পাত্তা দেয় না। জিম বলে আমাদের হেল্প করতে বাইরে হয়তো কেউ এসেছে, তোমরা যত তাড়াতাড়ি পারো দরজাটা খুলে দাও। তখন বয়েড জানায় ওরা আমাদের হেল্পের জন্য আসেনি, ওরা আলাদা কারণে এসেছে। জিম কোনো কথা শুনতে চায় না, বলে আমি দরজা খুলে দিচ্ছি। বয়েড ওকে আটকানোর জন্য জড়িয়ে ধরে আর বলতে থাকে তুমি এখানের কিছুই জানো না, ওরা মনস্টার, ওরা কেউ মানুষ না, ওরা আমাদের হেল্প করতে আসেনি, তুমি প্লিজ একটু শান্ত হয়ে বসো। জিম তারপর চুপ হয়ে যায়। তবুও বাইরে থেকে হেল্পের জন্য ওরা বারবার বলতে থাকে। অন্যদিকে তাবিথা, জুলি আর জেডকে নিয়ে কেনিরা কলোনি হাউসের দিকে এগোতে থাকে। এই সময় ওই মনস্টার গুলো ওদের দিকে এগিয়ে আসতে থাকে আর ঘরে থাকা লোকেরা ওদেরকে ভেতরে ঢুকতে দেবে না বলে। ওদেরকে ধমকে এই সময় ডোনা উপর থেকে নিচে নেমে আসে আর ওদেরকে বলে তোমরা চুপ করো, ওদেরকে ভেতরে আসতে দাও। একজন মনস্টার জুলিকে প্রায় হিপনোটাইজ করে ফেলেছিল। জুলি ওই মনস্টারের দিকে এগিয়ে যাচ্ছিল। সেই সময় কেনি পেছন থেকে মনস্টারের গায়ে গুলি মারে আর জুলিকে টেনে নিয়ে ঘরের ভেতর ঢুকিয়ে দেয়। ওই গুলি মনস্টারের গায়ে লেগেও কোনো কাজ করছিল না, মানে গুলির দ্বারা ওই মনস্টার গুলি মারা যায় না। ভেতরে ঢুকে দরজা বন্ধ করার পর ডোনা তার নিয়ম অনুসারে নতুন আগত মানুষদের হাত বেঁধে রেখে দেয়। জেডকে ওই সময় খুব নেশাগ্রস্ত অবস্থায় দেখায়, মানে ও চলতে পর্যন্ত পারছিল না। ওরা ভেতরে আসার জন্য কলোনি হাউসের লোকেরা আপত্তি জানাতে থাকে, কিন্তু ওদের হাত বেঁধে দেওয়া হলে ওরা চুপ করে যায়। জেড যেহেতু অজ্ঞান অবস্থায় ছিল, ওকে এলিস ওর রুমে নিয়ে আসে আর হাত বেঁধে রেখে দেয়। তখন ওর রুমে আসে টোডি আর বলে এই ছেলেটি তো বেশ হ্যান্ডসাম দেখতে, আর ওর খেয়াল রাখতে থাকে। অন্যদিকে তাবিথাকে ডোনা বোঝাতে থাকে। জিম দেখে বাইরে যারা হেল্পের জন্য বারবার আওয়াজ দিচ্ছিল তাদের আওয়াজ আসা বন্ধ হয়ে গেছে। তা দেখে বয়েড জানায় ওরা কিন্তু মনস্টার। জিম জিজ্ঞাসা করে ওরা এখানে কোথায় থাকে। বয়েড বলে ওরা যে কি তা আমরা এখনো পর্যন্ত জানি না। এই তালিস্মান পাথর থাকার জন্য ওরা ভেতরে আসতে পারে না, কিন্তু আমরা যদি একবার ওদের ভেতরে আসার
পারমিশন দিই ওরা ভেতরে এসে আমাদেরকে ছিঁড়ে খুঁড়ে খাবে, আমাদের চোখেও দেখা যাবে না এমন অবস্থা করতে পারে ওরা। অন্যদিকে তাবিথাকে ডোনা বোঝাতে শুরু করে এই জায়গায় তোমাদের কোনো ভয় নেই, কিন্তু তোমরা যদি বাইরে যাওয়ার চেষ্টা করো ওই মনস্টারের পাল্লায় পড়বে, তোমাদের বাঁচানোর জন্যই আমরা তোমাদের বেঁধে রাখি, এটা এখানে নিয়ম বলতে পারো। আর ওই মনস্টারের ব্যাপারে সব কথা তাবিথাকে খুলে বলতে থাকে ডোনা। অন্যদিকে জুলিকে আলাদা জায়গায় বেঁধে রাখার জন্য ও ওখানে একা পড়ে যায়, যেখানে ভিক্টর নামে একটি ছেলে আসে, যাকে দেখে জুলি ভীষণ ভয় পেয়ে যায়, কারণ ও একটু অদ্ভুত হয়। সে সময় ফাতিমা এসে জুলিকে বাঁচায় ভিক্টরের হাত থেকে আর বলে ও কিন্তু খুবই পরোপকারী ছেলে, কিন্তু একটু অদ্ভুত ধরনের, তুমি ওকে ভয় পেও না। ভিক্টর ওখান থেকে চলে যায়। এরপর ফাতিমা জুলির সাথে গল্প করতে করতে ওর হাতে বাঁধা দড়ি খুলে দেয়। এখানে মনস্টারের জন্যই তোমাদেরকে আমরা বেঁধে রাখি দড়ি দিয়ে, না হলে নতুন লোকেরা এখানে প্রথমে এসে এখানের গল্পগুলো বুঝতে চায় না। আর ওর সাথে গল্প করতে করতে জুলিকে ফাতিমা এলিসের রুমে নিয়ে চলে আসে, যেখানে ফাতিমা এলিসের সমস্ত পেন্টিং জুলিকে দেখায়, যা দেখে জুলি আশ্চর্য হয়ে যায়, এত ভালো পেন্টিং হয় ওগুলো। এরপর ফাতিমা জানালার ধারে দাঁড়িয়ে জুলিকে বলতে থাকে এই ঘরের বাইরে কতগুলো লোককে দেখা যাবে, যাদের দেখে আমাদের মানুষের মতোই মনে হবে, ওরা বাইরে থেকেই আমাদেরকে এত ভালো ভালো কথা বলবে যে বুঝতেই পারবে না ওরা কোনো মনস্টার। একবার দরজা জানালা খুলে দিলেই হলো, ওরা আমাদের ওপর ঝাঁপিয়ে পড়বে। কিন্তু এই জানালা দিয়ে দেখো বাইরেটা কি সুন্দর দেখতে, যা দেখে জুলি মুগ্ধ হয়ে যায়, এত সুন্দর প্রাকৃতিক দৃশ্য ছিল। অন্যদিকে আমরা আবার জিমদের দেখি, যেখানে আবার কিছু মনস্টার এসে ওদেরকে হেল্পের জন্য বলতে থাকে। জিম চায় ওদের হেল্প নিতে, কিন্তু বয়েড বারবার বারণ করে ওকে, তাই জিম শান্ত হয়ে বসে। মনস্টারদের এইভাবে ডাকা দেখে ক্রিস্টি ভীষণ ভয় পেয়ে গিয়েছিল। বয়েড বলে তুমি নিজের ছেলের দিকে ধ্যান দাও, এসব নিয়ে মাথা ঘামিও না। অন্যদিকে কেনি আর ফাদার খাত্রি নিজেদের মধ্যে আলোচনা করতে থাকে, আমরা গিয়ে ওদের বাঁচিয়ে নিলাম, না হলে ওদের বাঁচানো সম্ভব ছিল না। এই সময় ওখানে বয়েডের ছেলে এলিস এলে কেনির সাথে ওর ঝামেলা লেগে যায়। যেহেতু এলিসের বাবা বয়েডের সাথে এলিসের ঝামেলা চলতো, তাই এলিসকে কেনি পছন্দ করতো না, কিন্তু ফাদার খাত্রি ওদের মধ্যে এসে ওদের ঝগড়াটা থামিয়ে দেয়। এরপর আমরা কেনির বাবাকে দেখি, যে হসপিটালের বেসমেন্টে বসে চেস খেলছিল জেনির সাথে। মিস্টার লিও জেনিকে বলতে থাকে আমাদের কেনির খুব ইচ্ছে ছিল ইউএসএ তে সেটেল করার, কিন্তু কোনোভাবে সেটা হয়ে ওঠেনি, আর আমরা তো এখানে আটকে পড়ি। অন্যদিকে ক্রিস্টি ইথানের পা থেকে রডটা বের করতে যায়, আর বয়েড জিমকে বলে তোমরা প্লিজ আমাকে একটু হেল্প করো, ইথানকে এখন খুব শক্তভাবে ধরে রাখো যাতে ও একদম নড়াচড়া না করতে পারে, ওটা বের করার সময় ওর খুব ব্যথা হবে, তাই ওরা ওকে ধরে রাখে। এধারে হসপিটালে টবি তো মারা গিয়েছিল, সারা তাও মনস্টারদের কথা মতো টবির দাঁত উপড়ে ফেলতে থাকে, আরো কিছু অস্ত্রশস্ত্র দিয়ে ওকে আরো কোপাতে থাকে, কারণ সারা মনস্টারদের সব কথা শুনে চলতো। এক সময় মনে হয় মনস্টার হয়তো ওর ওপর ভর করেছে। কলোনি হাউসে কেনি ওর বাবাকে নিয়ে কথা বলতে থাকে ফাদার খেত্রির সাথে। এই সময় কেনি আবার বলে আমার খুব চিন্তা হচ্ছে আরবি ভ্যানে ওরা সব ঠিকঠাক আছে কিনা। ফাদার খাত্রি বলে ওরা সব ঠিকই থাকবে, তুমি ওই নিয়ে চিন্তা করো না। অন্যদিকে ডোনা তাবিথাকে বলতে থাকে মনস্টারদের ব্যাপারে, যা শুনে তাবিথা ভয় পেয়ে যায়। ডোনা আরো বলে আমি আর আমার বোন শিকারে বেরিয়েছিলাম, হঠাৎ মাঝ রাস্তায় গাছের গুড়ি আর কাক দেখে আমরা এই অঞ্চলে ঢুকে পড়ি। এখানে ঢোকার জন্য ওই কাক আর গাছের গুড়ি দেখাটা মাস্ট। এখানে এসে আমরা বুঝতে পারি জায়গাটা মোটেই সেফ না। আমাদের হাতে মেশিন গান ছিল, যা দিয়ে আমরা একটা মনস্টারকে উড়িয়ে দিয়েছিলাম। ওই মনস্টারকে আজও আমি দেখি আমাদের চারপাশে ঘুরে বেড়াতে রাতের বেলা। ওরা কেউ মারা যায় না। আমার বোন খুব সাহসী ছিল, ও ওইসব মনস্টারদের ভয় না পেয়ে মারতে গিয়েছিল, কিন্তু ওই মনস্টারদেরই শিকার হয়ে যায়। আমি গাড়িতে বসে কোনো রকমে আমার জীবন বাঁচাই। তারপর থেকে আমরা এখানেই রয়েছি, এই কলোনি হাউস খুঁজে বের করি আমরা নিজেরাই। আজও বোনের চেঁচানোর আওয়াজ আমি শুনতে পাই। ডোনা বলে তাবিথা তোমাকেও এখানে খুব সাবধানে থাকতে হবে, কারণ মনস্টারদের কোনো ভরসা নেই। আরভি ভ্যানে জিম ক্রিস্টিকে জিজ্ঞাসা করে তুমি কি কোনো পাশ করা ডাক্তার, যা শুনে ক্রিস্টি বলে আমি 3rd ইয়ার স্টুডেন্ট ছিলাম, তারপর আমি এখানে এসে ফেসে যাই, এখন আমি প্রায় ডাক্তারেরই কাজ করি এখানে, এক প্রকার ডাক্তার তুমি বলতেই পারো। সে সময় ইথানের জ্ঞান চলে আসে আর ও পেন্টিং এর কথা বলতে থাকে, যে পেন্টিংটা ভিক্টর তার ঘরে বসে আঁকছিল। অন্যদিকে কেনি নেশা করে ফেলে আর ক্ষেত্রী ওকে সামলাতে সামলাতে কলোনি হাউসের একটা রুমে নিয়ে যায় শোয়ানোর জন্য, যেখানে কেনি নেশার ঘরে বলতে থাকে আমার বাবার জন্য আমার মাও খুব কষ্ট পায়, যেহেতু আমার বাবার ডিমনেশিয়া আছে তাই ও তো কারোর কথা শুনতেই চায় না, নিজের মতো চলাফেরা করে, তাই বাবাকে আমরা হাসপাতালে রাখতে বাধ্য হই। ক্ষেত্রী বলে এসব নিয়ে তুমি এত চাপ নিও না, সব ঠিক হয়ে যাবে, কারণ ক্ষেত্রী বুঝেছিল কেনি এখন সম্পূর্ণ
সম্পূর্ণ নেশার ঘরে কথা বলছে। এরপর আমরা সারাকে দেখি যে ওই রাতের বেলায় হাসপাতাল থেকে বাড়ি ফিরে আসে আর আয়নার সামনে দাঁড়িয়ে কাঁদতে থাকে। সে সময় ওর ভাই নেথান এসে জিজ্ঞাসা করে, তুমি কাঁদছো কেন, কি হয়েছে আমায় বলো। সারা কিছুতেই বলতে চায় না নেথানকে, কিন্তু সারার রক্তমাখা জামা কাপড় দেখে আন্দাজ করে নিয়েছিল নেথান কিছু তো একটা গন্ডগোল করেছে সারা। কিন্তু সারা কন্টিনিউ বলতে থাকে, আমি কিছু করিনি, ওরা আমাকে বলেছে করতে, আমি কিছু করিনি। অন্যদিকে জেনি লিওকে ঘুম পাড়িয়ে বেসমেন্ট থেকে উপরে উঠে আসে টবিকে দেখার জন্য। টবির কাছে গিয়ে দেখে ওর বডি ছিন্ন ভিন্ন অবস্থায় পড়ে রয়েছে। তা দেখে ও ভয় পেয়ে যায়, বুঝতে পারে হসপিটালে মনস্টার ঢুকে গেছে আর ওখান থেকে দৌড়ে বেসমেন্টে যাওয়ার সময় মনস্টারদের দেখতে পায়। বেসমেন্টে এসে দরজা লাগিয়ে দেয় জেনি। এরপর আমরা আবার আরভি ভ্যানে দেখি যেখানে জিম কারো কোনো কথা না শুনে তালিসমান পাথরকে সরিয়ে দেয়, যে কারণে বাসের উপর থেকে মনস্টার এসে জিমকে ধরে নেয়। সে সময় ক্রিস্টির ঘুম ভেঙে যায়, আসলে ওটা স্বপ্ন দেখছিল ক্রিস্টি। সে সময় সকাল হয়ে আসে, জিম ইথানকে নিয়ে বসেছিল। বয়েড বাইরে বেরিয়ে যায় তখন, যেহেতু সকাল হয়ে গিয়েছিল। ওই সময় আরভি ভ্যানের কাছে কেনি, তাবিথা আর জুলিকে নিয়ে পৌঁছে গিয়েছিল। জিম ইথানকে বের করে আনে আরভি ভ্যান থেকে আর জুলি তাবিথাদের দেখে। ওদের দেখে জুলি আর তাবিথা একটু শান্ত হয়। সারা ওর ভাইকে বলতে থাকে, আমি বুঝতে পারি না আমার সাথে কি হচ্ছে, আমি ভিতর থেকে কষ্টে মরে যাচ্ছি, কি করে আমি এইসব কাজ করতে পারি। আসলে আমাকে মনস্টাররা ভীষণ ভাবে ইফেক্ট করে আর বলে তুমি যদি এই কাজগুলো করো তাহলে তোমাকে বাড়ি পাঠিয়ে দেওয়া হবে। এই কারণে আমি কতগুলো খারাপ কাজ করে ফেলি, এটা আমার কোনো দোষ নেই। এরপর কেনি আর ক্রিস্টি হসপিটালে ফিরে আসে আর দেখে সব জিনিস ছড়ানো অবস্থায় রয়েছে। জেনি, টবি, কেনির বাবা সবাই মারা গেছে। ক্রিস্টি কেনিকে সামলাতে থাকে কারণ কেনি ভেঙে পড়েছিল ওর বাবাকে ওই অবস্থায় দেখে। তাই কেনি ওই রক্তমাখা শার্ট পরে জঙ্গলে যায় কাঠ কাটতে। সে সময় বয়েড এসে ওকে সান্ত্বনা দেয়, কিন্তু ও কোনো সান্ত্বনা নেওয়ার অবস্থায় ছিল না। বয়েড বলে, আমাদের অনেক কাজ করতে হবে, তুমি এইভাবে ভেঙে পড়লে হবে না। আর ওরা ওখান থেকে চলে আসে। বয়েড ওর পুলিশ স্টেশনে যায় আর একটা চাবি বের করে ওর পরিবারের কথা মনে করে দুঃখ পায়। জুলি কলোনি হাউসে গিয়ে ইথানের সাথে খেলছিল। ইথান পায়ে চোট লাগার কারণে মুখ শুকিয়ে বসেছিল। বাইরে তাকিয়ে দেখে ইথান ওখানে একটা ছোট্ট বাচ্চা ছেলে সাদা জামা পরে দাঁড়িয়ে আছে আর ওকে দেখে টাটা করছে। আসলে ওকে শুধু ইথানই দেখতে পায়, আর কেউ দেখতে পায় না। এখানেই সিরিজের সেকেন্ড এপিসোড শেষ হয়। আমি আজ দুটো এপিসোড এক্সপ্লেন করলাম, পরের দিন আরো দুটো এপিসোড এক্সপ্লেন করব। এইভাবে পুরো সিজন 1 এক্সপ্লেন করা শেষ হলে পুরো সিজন 1টাকে একসাথে করে আপলোড করব। ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে রেখো আমার চ্যানেলটিকে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। থ্যাঙ্কস ফর ওয়াচিং। এপিসোড 3 এর শুরুতে দেখি তাবিথা ঘুমের মধ্যে স্বপ্ন দেখতে থাকে ওই মনস্টারদের ওদের ধরে নিয়ে যাচ্ছে বলে। ঘুম ভেঙে গেলে ওর বাচ্চাদের সুস্থ অবস্থায় দেখে ও একটু আশ্বস্ত হয়। জিম ওকে শান্ত করে। অনেক রাতে জেডের জ্ঞান ফিরে এলে ও চিৎকার চেঁচামেচি করতে থাকে, যা শুনে ডোনা ওর কাছে যায়। জেড বারবার বলতে থাকে, তোমাদের সাহস কি করে হয় আমাকে এভাবে এখানে বেঁধে রাখার, তোমরা জানো আমি কে। যা শুনে ডোনা বুঝতে পারে ও নিজেকে এই জায়গার বাইরে হয়তো বিশাল কিছু মনে করে, কিন্তু এখানে এসে যে ও ফেসে গেছে এটা বুঝতে পারছে না। তাই ডোনা ওকে বোঝাতে থাকে। অন্যদিকে বয়েড সকালে উঠে দেখে ওর হাত কাঁপছে। এরপর সে জানালা দিয়ে ওই কাঠের ঘরটাকে দেখে। আজ প্রথম এই ঘরটা ব্যবহার করা হবে মৃত্যুর শাস্তি দেওয়ার জন্য। বয়েড রেডি হয়ে ওর পুলিশ স্টেশনে যায়। ওখানে ফ্রাঙ্ক যেখানে ছিল সেখানে গিয়ে বয়েড জানায়, আমি চাই না তোমার এই শাস্তি হোক। যা শুনে ফ্রাঙ্ক বলে, আমার বউয়ের কাছে তুমি বেস্ট শেরিফ ছিলে, তোমার জন্যই আমরা তালিসমান পাথর খুঁজে পাই আর এইভাবে ঘরের মধ্যে থাকতে শুরু করি। আমার ভুলের জন্যই আমার মেয়ে আর বউ আজ বেঁচে নেই, আমার এই শাস্তি প্রাপ্য, তুমি এই নিয়ে দুশ্চিন্তা করো না। অন্যদিকে ডোনা জেডকে মনস্টারদের ব্যাপারে সমস্ত গল্প শোনায়, যা শুনে জেড খুব হাসতে থাকে। সে সময় ডোনা বলে, তোমার বন্ধু টবিকে ওই মনস্টাররা খেয়ে ফেলেছে। এরপর জেড আরো জোরে জোরে হাসতে থাকে আর বলে, তাহলে এটা টবি অ্যারেঞ্জ করেছে, হয়তো এটা কোনো রিয়ালিটি শো যেখানে আমাদের কোনো পাজল সলভ করতে হবে, তাই তো। তখন ডোনা জানায়, তুমি এখান থেকে কোনোভাবেই বের হতে পারবে না, এটা মাথায় রেখো। জেড হাসতে হাসতে ওখান থেকে বেরিয়ে যায়। কলোনি হাউসের বাইরে একটি মেয়ে সাইকেল নিয়ে তখন ঢুকছিল। ওর সাইকেল নিয়ে জেড হাসতে হাসতে বেরিয়ে যায় ওখান থেকে। এরপর আমরা আবার তাবিথা আর ইথানকে দেখি, যেখানে ইথান তখনও বাইরে সাদা পড়া একটা ছেলেকে দেখে টাটা করে যাচ্ছিল। তা দেখে তাবিথা বলে, আমাদের এবার খেতে হবে কিছু, কিন্তু ইথান বলে, আমার বাইরে যাওয়াটা খুব জরুরি, আমার আর এখানে বসে থাকতে ভালো লাগছে না। তাবিথা বলে, তুমি আর জুলি এখন বাইরে বেরোতে পারবে না। অন্যদিকে ডাইনারে আমরা কেনির মাকে দেখি, যে তার হাজবেন্ড মারা যাওয়ার জন্য খুবই দুঃখে ছিল। যেহেতু ডাইনারের ও একজন শেফ ছিল, তাই সকালে উঠেই ওকে ওই ডাইনারে চলে যেতে হতো রান্না করার জন্য।
জন্য। তাড়াহুড়োর চোটে ওর হাত থেকে কিছু প্লেট পড়ে যায় আর ওখানে ওর সাথে দেখা করতে যায় কেনি ওকে সান্ত্বনা দেওয়ার জন্য। যে প্লেটগুলো পড়ে যায় কাঁচের থাকে ওগুলো সব ভেঙে যায়। সারা ওখানে তখন ডাইনারে ওকে হেল্প করতে গিয়েছিল আর সব জিনিসপত্র পরিষ্কার করে দেয় যা পড়ে গিয়েছিল। জুলি কলোনি হাউসের বাইরে দাঁড়িয়ে যখন ফাতিমার সাথে কথা বলছিল ওখানে অনেকেই নিজের খাবারের চাষ করতে ব্যস্ত ছিল, যা দেখে ও অবাক হয়ে যায় আর ফাতিমাকে জিজ্ঞাসা করে এখানে কি সবাই খাবারের জোগাড় করতেই ব্যস্ত থাকে? ফাতিমা বলে এখানে বাইরে থেকে কোনো কিছুই কেনার কোনো উপায় নেই, তাই আমরা এখানে মিলেমিশেই থাকি, যা প্রয়োজন হয় এখান থেকেই আমাদেরকে চাষ করে বের করতে হয়। আস্তে আস্তে তুমিও এই জায়গার সাথে মিলেমিশে যাবে। এখন হয়তো কিছুটা অসুবিধা হতে পারে তোমার। অন্যদিকে তাবিথা, জিম আর ইথান তিনজনে মিলে কিছু হাসি মজা করছিল। জিম ওদের হাসাচ্ছিল কারণ ওরা যে সমস্যায় পড়েছিল তার সাথে ওদেরকে মানিয়ে নিতে হবে। জুলি আসলে তার সাথেও মজা করতে থাকে জিম। এ সময় ডোনা এসে জিমকে বলে ফাদার খাত্রি তোমার সাথে দেখা করতে এসেছে। ফাদার খাত্রির সাথে জিম আর তাবিথা দেখা করতে যায় ডাইনিং রুমে। ফাদার খাত্রি জানায় ওদের এখানে থাকার জন্য দুটো জায়গা আছে, তার মধ্যে যে কোনো জায়গা ওরা চুজ করতে পারবে। এক তো এই কলোনি হাউসেই থাকতে পারবে ওরা সবার সাথে, তা না হলে টাউনে যে কোনো একটা বাড়িতে ওদের শিফট করতে হবে। জিম খাত্রির কথা রাজি হয়ে যায় বাড়ি দেখার জন্য। অন্যদিকে জেড হাসতে হাসতে ডাইনারে গিয়ে ঢোকে যেখানে সবাই লাইন দিয়ে খাবার নেওয়ার জন্য দাঁড়িয়েছিল। জেড কোনো লাইনে না দাঁড়িয়েই খাবার নিতে যায়, যা দেখে ওখানে কেনির মা মিসেস চ্যাং ওর মাথায় গিয়ে মারে আর বলে সবাই যখন লাইনে দাঁড়িয়ে আছে তুমি কি করে খাবার আগে তুলতে যাচ্ছ? যাও লাইনে দাঁড়াও। জেড গিয়ে লাইনে দাঁড়ায়। এরপর সারা ডাইনারে ওর ভাই নেথানকে আসতে দেখে, তাই সে ছুটতে বেরিয়ে আসে আর বলে আমি যদি কাজে না আসি সবাই আমার উপর সন্দেহ করবে আর আমি এখন ঠিক আছি। আসলে নেথান দুশ্চিন্তা করছিল সারাকে নিয়ে, কিন্তু সারাকে দেখে নেথান কিছুটা আশ্বস্ত হয় আর ওখান থেকে ও পশুদের খামারে চলে যায় দেখাশোনা করার জন্য পশুদের। এরপর আমরা তাবিথা, জিম আর ফাদার খাত্রিকে দেখি যারা ঘর থেকে বেরিয়েছিল। খাত্রি বলতে থাকে তোমরা এখানে ঘরের মধ্যে একটা তালিশমান পাথর পাবে যা তোমাদের মনস্টারদের থেকে রক্ষা করবে। ওই তালিশমান পাথর থাকলে মনস্টাররা বাড়ির মধ্যে ঢুকতে পারবে না, যা তাবিজের মতো কাজ করবে। কিন্তু যদি ওরা পারমিশন চায় বাড়িতে ঢোকার আর তোমরা সেই পারমিশন দিয়ে দাও তাহলে ওরা বাড়িতে ঢুকতে পারবে আর তোমাদেরকে শেষ করে ফেলবে। তাই এইসব জিনিস তোমাদের মাথায় রাখা দরকার। আগে যখন আমাদের কাছে এই তালিশমান পাথর ছিল না আমাদেরকে প্রতি রাতে অনেক সমস্যায় পড়তে হতো। এই বলে তাদেরকে ফ্রাঙ্কের বাড়ির দিকে নিয়ে যেতে থাকে। তখন ওই কাঠের ঘর দেখে তাবিথা জানতে চায় এটা কি। খাত্রি বলে এটা একটা পানিশমেন্ট হাউস বলতে পারো, যারা খুব বড় অপরাধ করবে কিংবা যাদের জন্য বাকি মানুষদের সমস্যায় পড়তে হবে তাদের এখানে রাতে বন্ধ করে রাখা হবে তালিশমান পাথর ছাড়া মনস্টারদের জন্য। আসলে আমাদের এখানে থাকতে গেলে কিছু নিয়মের পালন করতে হয়, সবাইকেই সেগুলো পালন করতে হবে, না করলে নিজেও বিপদে পড়বে বাকিদেরও বিপদে ফেলবে। তাই এই শাস্তির ব্যবস্থা করা হয়েছে। এতদিন পর্যন্ত এই বাক্স ব্যবহার করা হয়নি কারোর জন্য, কিন্তু আজ রাতে প্রথম এটা ইউজ হবে। এরপর ওরা ফ্রাঙ্কের ঘরে যখন ঢোকে মেগানের রুমে যায়। সারা ঘরে রক্ত ছড়াছড়ি দেখে তাবিথা বলে আমি এখানে কিছুতেই থাকতে পারবো না, আমাদের এখান থেকে যেভাবেই হোক বেরিয়ে যেতে হবে। আর ওখান থেকে বাইরে বেরিয়ে চলে আসে। ওকে বোঝানোর জন্য জিমও বাইরে বেরিয়ে আসে আর বলে আমরা এখানে কোনো পিকনিক করতে আসিনি, আমরা এখানে এসে ফেসে গেছি। অবশ্যই আমরা এখান থেকে বেরোনোর চেষ্টা করব, কিন্তু এখন আমাদের থাকার জন্য এই বাড়িটা ইউজ করতেই হবে। আর জিম বলে যতদিন না আমরা বাইরে বেরোতে পারছি ততদিন আমাদের এদের রুল অনুযায়ী চলতে হবে আর এখানে থাকতে হবে। প্রথমে তাবিথা আপত্তি জানালেও বাচ্চাদের কথা ভেবে জিমের কথায় রাজি হয়ে যায়। অন্যদিকে বয়েড ফ্রাঙ্ককে নিয়ে জঙ্গলের মধ্যে যায়। সেখানে একটা দোলনা দেখিয়ে ফ্রাঙ্ক বলে এখানে মেগান এসে খুব খেলা করতো, আমরা সবাই এখানে এসে একসময় খুব মজা করেছি। আজ আমার একটা ভুলের জন্য ওরা কেউ আমার সাথে আর নেই, কিছুক্ষণ আমি এই জায়গায় একা থাকতে চাই। তাই বয়েড ওকে ওখানে একা ছেড়ে শহরের দিকে যায়। এরপর আমরা ইথানকে দেখি যে বাইরে বেরিয়ে আসে আর এলিস ওকে একটা লাঠি বানিয়ে দেয় যার উপর ভর করে ইথান খুব ভালোভাবে চলতে পারে, যা দেখে জুলি খুব অবাক হয় আর ফাতিমাকে জিজ্ঞাসা করে তোমরা আমাদের এত হেল্প করছো কেন? ফাতিমা তা শুনে হাসতে থাকে আর বলে এখানে আমরা যারা ফেসে গেছি সবাই একা, এখানে মিলেমিশে থাকারই নিয়ম, না হলে আমরা কেউ বাঁচতে পারবো না, তাই সবাই সবাইকে সাহায্য করে থাকি এখানে, তুমি এখানে থাকতে থাকতে বুঝতে পারবে। এরপর আমরা কেনিকে দেখি যে জেডকে বোঝাতে থাকে এই জায়গার ব্যাপারে, কিন্তু জেড কেনিকে উল্টে বোঝায় আমার মনে হয় টবি তোমাকে ক্লু হিসেবে আমার কাছে পাঠিয়েছে, কাছেই কোথাও হয়তো কোনো ক্রিউ মেম্বাররা আছে বা ক্রিউ রয়েছে যাতে করে আমরা শহরে ফিরে যেতে পারবো। কেনি যতই ওকে বোঝাতে যায় ও ততই উল্টো বোঝে। শেষ পর্যন্ত জেড ওখান থেকে বেরিয়ে যায়। এরপর ক্রিস্টি আসে কেনির কাছে আর বলতে থাকে ও এত বোকা কেন, কিছুতেই বুঝতে চাইছে না। কেনি বলে এই ছেলেটা একটু অন্যরকম, কারোর কোনো কথা বুঝতে চায় না সহজে। এরপর কেনি আর ক্রিস্টি নিজেদের মধ্যে কথা বলতে থাকে। এরপর আমরা ভিক্টরকে দেখি যে কলোনি হাউস থেকে ওখানে জঙ্গলের মধ্যে যাওয়ার
স্টেপগুলো বারবার গুনছিল। সে সময় ইথান ওখানে এসে জিজ্ঞাসা করে, তুমি বারবার এত কি স্টেপ গুনছো? ভিক্টর বলে, তোমার আমাকে পছন্দ না, তুমি আমার কাছে আসবে না। সে সময় ইথান বলে, আমি এই জঙ্গলের কাছেই জানালা দিয়ে দেখি একজন সাদা জামা পরা ছেলে দাঁড়িয়ে থাকে, ও আমার বন্ধু হয়। তা শুনে ভিক্টর কিছুটা থমকে যায় আর বলে, ছোটবেলায় আমিও ওই সাদা জামা পরা ছেলেটাকে দেখতাম, ও আমার বন্ধু ছিল, কিন্তু এখন আর আমি তাকে দেখতে পাই না। এই সময় জুলি ইথানকে ডাকে ভেতরে যাওয়ার জন্য। ইথান চলে যায় ভেতরে। এরপর আমরা আবার জেডকে দেখি যে শহরের বাইরে একটা আন্ডারগ্রাউন্ড ঘরে দরজা খুলে ঢুকে যায়, আলোও জ্বালায়। সামনে দেখে দরজার কাছে একটা লাশ যে খুব চিৎকার করে ডাকতে থাকে। ওখানে একটা সাইনও দেখে জেড, যা দেখে ওর অবস্থা খুব খারাপ হয়ে যায়। আর ওখান থেকে বেরিয়ে সাইকেল নিয়ে যেতে যেতে বলতে থাকে, টবি বিশাল একটা শো বানিয়েছে, এখানে সবকিছুই রিয়েলিস্টিক লাগছে তো। এরপর আমরা আবার বয়েডকে দেখি যে ফাদার খাত্রির কাছে যায় আর বলে, আমি কিছুতেই ফ্রাঙ্কের মৃত্যুর শাস্তি দিতে পারবো না, আমরা এখানে সবাই মৃত্যুর কাছাকাছি বসে আছি। তা শুনে খাত্রি বলে, তুমি এই শহরের শেরিফ, তুমি যদি এই শহরের ল অ্যান্ড অর্ডার রক্ষা করতে না পারো তাহলে তোমার বানানো নিয়ম কেউ মানবে না। ওরা জানবে আমরা না নিয়ম মানলেও এখানে ঠিকমতো আমরা থাকতে পারবো, আমাদের কোনো শাস্তি হবে না। তাই তোমার উচিত যে শাস্তি যার প্রাপ্য তাকে সেই শাস্তি দিয়ে দেওয়া। এই সময় বয়েড বলে, আমি কিভাবে একজন মানুষকে সব জানতে শুনতে ওই কাঠের বাক্সর মধ্যে ফেলে দিতে পারি, তুমি একজন বাজে ফাদার, বলে ওখান থেকে বেরিয়ে যায়। আর ওই কাঠের বাক্সর মধ্যে ঢুকে খুব আফসোস করতে থাকে সে। ওই সময় তার বউয়ের কথা খুব মনে পড়ে। এরপর বয়েড ফ্রাঙ্কের কাছে যায় আর ওকে তালিসমান পাথর দিয়ে বলে, তুমি তোমার কাছে বক্সের মধ্যে তালিসমান পাথরটা রেখে দিও, তাহলে কোনো মনস্টার তোমাকে ধরতে পারবে না। যা শুনে ফ্রাঙ্ক বলে, তুমি এই টাউনের লোকদের কাছে শেরিফ, এই টাউনের লোকরা যদি জিজ্ঞাসা করে আমাকে কেন মনস্টাররা মারতে পারলো না, তখন তুমি কি উত্তর দেবে? তাতে বয়েড একটু হকচকিয়ে যায় আর ওখান থেকে বেরিয়ে আসে। এরপর ফাদার খাত্রি ওখানে টাউনের সমস্ত লোককে এক জায়গায় করে আর জিমদের বলে, তোমাদের চারজনকে এক এক করে সুযোগ দেওয়া হবে বেছে নেওয়ার জন্য যে তারা কলোনি হাউসে থাকতে চায় না টাউনের কোনো বাড়িতে। সে সময় বয়েড এসে জানায়, আমার মনে হয় না ফ্রাঙ্ক ইচ্ছে করে নিজের পরিবারকে এইভাবে মৃত্যুর মুখে ঠেলে দিয়েছে, হয়তো ভুল হয়েছে ওর, কিন্তু আজ ওকে কাঠের বক্সের মধ্যে মৃত্যুর জন্য আমাদের রেখে দেওয়ার কথা, সেটা কি করা ঠিক হবে? সে সময় ফ্রাঙ্ক ওখানে আসে আর বলে, আমি যখন এখানে প্রথম আসি ভেবেছিলাম হয়তো আমরা ফেসে গেছি, কিন্তু এখানে এসে থাকার পর বুঝতে পারি আমি আমার বউ বাচ্চা নিয়ে বেশ সুখেই আছি আমরা, কিন্তু একটা ভুলের জন্য ওরা আজ আমার সাথে নেই, তাই আমি আমার এই পাপের শাস্তি পেতে চাই। সে সময় হো হো করে হাসতে হাসতে জেড আসে, যেন কোনো রিয়ালিটি শো দেখছে ও। বয়েড ওর হাসি দেখে রেগে গিয়ে ওর হাত পেছন দিকে করে ঠেলে আনে ওকে আর বলে, তুমি কোথায় থাকতে চাও চুজ করো। জেড বলে, আমি টাউন চুজ করছি। এবার কেনি ওকে টানতে টানতে নিয়ে চলে যায় ওখান থেকে। এরপর খাত্রি জিম, তাবিথা আর ইথানকে বলে, তোমরা চুজ করো কোথায় থাকবে তোমরা। ওরা তিনজন টাউনের বাড়ি চুজ করে, কিন্তু জুলি কলোনি হাউস চুজ করে। যা দেখে তাবিথা বলে, তুমি কেন আমাদের থেকে দূরে থাকতে চাইছো? জুলি এর কোনো কথার উত্তর দেয় না। বয়েড বলে, এখানে রুল অনুযায়ী সবাই সুযোগ পাবে কে কোথায় থাকবে তা চুজ করার। জুলি কলোনি হাউস চুজ করেছে, ওকে ওখানেই থাকতে দেওয়া হবে, ওখানে ওর খেয়াল রাখবে আমার ছেলে এলিস আর ফাতিমা। তাবিথা তাও খুব রেগে থাকে এদের ওপর, কিন্তু এখানে থাকতে গেলে এইসব নিয়মের পালন করতে হবে, তাই জিমের কথায় আপত্তি থাকা সত্ত্বেও তাবিথা রাজি হয়ে যায়। অন্যদিকে কেনি জেডকে কবরস্থানে নিয়ে যায় আর ওর বন্ধু টবির মৃতদেহ দেখায় ওকে, যা দেখে জেডের অবস্থা খারাপ হয়ে যায়, কারণ এতক্ষণ ও ভাবছিল ও হয়তো কোনো গেম খেলছে বা কোনো রিয়ালিটি শো চলছে, কিন্তু টবির আসল বডি দেখে ওর মাথা খারাপ হয়ে যায়, যা পুরো ছিন্ন ভিন্ন অবস্থায় ছিল। ও সত্যিটা বুঝতে পারে আর ভেঙে পড়ে, কারণ ও এখন বুঝতে পারে এখানে ও এসে ফেসে গেছে, যেখান থেকে বেরোবার কোনো উপায় নেই। এরপর আমরা আবার বয়েডকে দেখি যে ফ্রাঙ্ককে ওই কাঠের দরজার মধ্যে বন্ধ করতে যাচ্ছে। ফ্রাঙ্ক ঢোকার আগে বলে, আমার বউ সব সময় বলতো তুমি এই শহরের জন্য বেস্ট শেরিফ। বয়েড কোনো উত্তর দেয় না। ফ্রাঙ্ক ওই কাঠের দরজার মধ্যে বন্ধ হয়ে রয়ে যায়। সবাই যে যার বাড়ি ফিরে যায়। জিম আর তাবিথা ফ্রাঙ্কের বাড়িতে শিফট করে। জিম ফ্রাঙ্কের বাড়িতে তালিসমান পাথরটা চেক করে সমস্ত দরজা জানালা বন্ধ করতে যায়, কারণ তখন সন্ধে নেমে এসেছিল। জেড কেনির বাড়িতে শিফট করে। জুলিকে কলোনি হাউসে খুব ওয়ার্ম ওয়েলকাম জানায়। অন্যদিকে বয়েড জানালায় দাঁড়িয়ে দেখতে থাকে ফ্রাঙ্ককে ওই কাঠের বক্সের মধ্যে থাকাকালীন যেভাবে মনস্টাররা অ্যাটাক করছে তা দেখেও ভীষণ বিরক্ত হয়। এভাবেই থার্ড এপিসোড শেষ হয়। এপিসোড 4-এর শুরুতে দেখি আমরা একটা ছোট্ট বাচ্চাকে, যে টাউনের বাইরে একটি আন্ডারগ্রাউন্ড ঘরের ভেতর থেকে বের হচ্ছিল। তার হাতে ছিল একটা ব্লু কালারের বক্স, যা দেখে আমরা বুঝতে পারি ওই বাচ্চা ছেলেটি তার ছোটবেলার সময়ের ভিক্টর। এরপর আমরা আবার বড় অবস্থার ভিক্টরকে দেখি, যে জুলি ঘুমিয়ে থাকার ছবি আঁকতে ব্যস্ত ছিল। জুলি যখন জেগে দেখে ভিক্টর ওর সামনে এইভাবে বসে ছবি আঁকছে, ও আঁতকে ওঠে। ওকে দেখে ভিক্টর বলে, আমি যা চোখের সামনে দেখতে পাই তা ছবি এঁকে রাখি, কারণ আমি সব
স্বপ্ন আর বাস্তবের মধ্যে পার্থক্য বুঝতে পারি না। আমি এমন অনেক জিনিস স্বপ্নেও দেখি যা বাস্তবে হয়তো নেই বা ভবিষ্যতে কখনো দেখবো, তাই জন্য আমি তার ছবি এঁকে রাখি। ভিক্টর এরপর ওর আঁকা ছবি জুলিকে দিয়ে ওখান থেকে চলে যায়। এরপর জুলির কাছে টোডি আসে, যাকে দেখে জুলি বলে, ঠিক তোমার মতো আমার একটা ড্রেস আছে। যা শুনে টোডি হাসতে হাসতে বলে, এটা তোমারই ড্রেস, এখানে আমরা সবাই একে অপরের জিনিস শেয়ার করে পড়ি, তাই তোমার এই ড্রেসটা আমার খুব পছন্দ হয়েছে, আমি নিয়ে নিয়েছি, তুমি খুব ভালো, এই বলে এখান থেকে চলে যায়। কিন্তু জুলি এই জিনিসটা একদম পছন্দ করে না যে তার জিনিস কেউ হাত দিক। এরপর আমরা বয়েডকে দেখি, যে কাঠের বাক্স থেকে ফ্রাঙ্কের ছিন্ন ভিন্ন দেহ বার করে নিয়ে যাচ্ছিল, যা দেখে ও নিজেই খুব বিরক্ত হয়। অন্যদিকে তাবিথা আর জিম নিজেদের মধ্যে কথা বলতে থাকে। তাবিথা বলে, আমার ভুলের জন্য আজ আমরা এখানে বসে আছি। জিম ওকে সান্ত্বনা দেয়। সেই সময় ইথান ওদের কাছে আসে আর বলে, জুলির কথা আমার খুব মনে পড়ছে। যা শুনে জিম বলে, চলো আমরা ডাইনারে যাই, ব্রেকফাস্ট করি, তারপর জুলির সাথে দেখা করতে যাব। তাবিথা বলে, ঠিক আছে, তোমরা ডাইনারে যাও, আমি কিছু জিনিস আনপ্যাক করে আসছি। এরপর বয়েড ফ্রাঙ্কের বডিটাকে একটা ঠেলা গাড়ি করে নিয়ে যাচ্ছিল। জিমদের দেখে ওই বডিটাকে ঢাকা দিয়ে দেয়, যাতে করে ইথান না দেখতে পায়। এরপরেই ইথানরা ডাইনারে গিয়ে পৌঁছয়। ইথান আর জিম ডাইনারে গিয়ে পৌঁছলে সারা ওদের ওয়ার্ম ওয়েলকাম জানায় আর বলে, তোমরা কি মিসেস চ্যাং এর স্পেশাল ব্রেকফাস্ট খেয়ে দেখেছো? যা শুনে ইথান বলে, না, আমরা আজ প্রথম এসেছি। সারা ওদের ওয়েট করতে বলে। এই সময় বয়েড ফ্রাঙ্কের লাশ নিয়ে কবরস্থানে পৌঁছয়। ওখানে ওর সাথে দেখা হয় ফাদার খাত্রির। ফাদার বলে, আমি এই লাশটার কবরের ব্যবস্থা করছি। কিন্তু এই সময় বয়েডের মানসিক অবস্থা খুবই খারাপ থাকে, কারণ তার নিয়মের কারণে ফ্রাঙ্কের জীবন চলে গিয়েছিল, যা মেনে নিতে পারছিল না ও। এরপর আমরা জেডকে দেখি, যার কাছে কেনি আসে আর জেডকে বলে ব্রেকফাস্ট করতে যাওয়ার কথা। কিন্তু জেড বলে, আমি এই আন্ডারগ্রাউন্ড বাড়ির ভেতরে কিছু দেখেছিলাম, যা দেখাতে কেনিকে নিয়ে যায় ভেতরে। এই দরজার কাছেই একটা লাশ পড়েছিল, যে নিজেই চিৎকার করছিল, আর এখানে আমি একটা সাইন দেখেছি, যা তখন ছিল না। যা শুনে কেনি বলে, এখানে যারা প্রথম প্রথম আসে তারা অনেক কিছুই এরকম দেখতে পায়। জেড বলতে থাকে, আমি এর আগে অনেক নেশা করেছি, তাই নেশা আর বাস্তবের মধ্যে পার্থক্যটা আমি জানি, আমি নিজের চোখেই সব দেখেছি। কেনি বলে, এখন তুমি খেতে চলো, যা দেখেছো সেটা তোমার মনের ভুল, দিয়ে ওখান দিয়ে লাইট অফ করে বেরিয়ে যায়। এরপর আমরা জিম আর ইথানকে দেখি, যাদের মিসেস চ্যাং প্যানকেক খেতে দিয়েছিল, ওরা নতুন এসেছিল বলে, যা খুব টেস্টি ছিল। ইথান খুব খুশি হয় তাদেরকে। এখানে থাকার ব্যাপারে ইথান ওর বাবাকে জিজ্ঞাসা করে। ওর বাবা জানায়, আমরা এখানে ভ্যাকেশনে এসেছি, কিছুদিন থাকবো। এসব বলার পর জিম নিজের দুঃখ লুকানোর জন্য বাথরুমে চলে যায়। ইথান ওখানে একাই বসে খেতে থাকে। এই ফাঁকে ভিক্টর আসে। সে ইথানকে দেখে বলতে থাকে, আমি যে স্টেপগুলো নিয়ে মাপছিলাম গাছগুলোর, আমি দেখেছি হিসেব করে ওই গাছগুলো 4 ইঞ্চি সরে গেছে। যা শুনে ইথান বলে, তুমি কি করে মাপলে এসব? একটা পেন্টিং দেখায় ইথানকে ভিক্টর, যেখানে ওই সাদা জামা পরা ছেলেটি দাঁড়িয়ে আছে গাছপালার কাছে। যা দেখে ইথান বলে, এটাই তো আমার বন্ধু, যাকে আমি জানালা দিয়ে দেখতে পাই। ভিক্টর বলে, আমিও আগে ওকে দেখতে পেতাম, আমার ছোটবেলা থেকে ওই একমাত্র বন্ধু ছিল, এখন আর ওর সাথে দেখা হয় না। তোমার যদি ওর সাথে দেখা হয়, তুমি আমার ব্যাপারে ওকে বলো। ইথান বলে, ঠিক আছে। অন্যদিকে তাবিথা সমস্ত জিনিস আনপ্যাক করতে করতে জুলির একটা সোয়েটার খুঁজে পায়। জিম ইথানের সাথে কথা বলতে দেখে ভিক্টরকে খুব রেগে যায় আর ওকে টেনে তুলে মারতে শুরু করে। বলে, তুমি আমার ছেলের থেকে দূরে থাকবে, বারবার বারণ করছি, কিন্তু এটা করলে ঠিক হবে না। ইথান ওর বাবাকে বলতে থাকে, বাবা, ওকে মারছো কেন? ও আমার বন্ধু। কিন্তু জিম কোনো কথাই শুনতে চায় না ওর, আর ওখান থেকে ইথানকে নিয়ে বেরিয়ে চলে আসে জিম। অন্যদিকে জুলি ফাতিমার সাথে কথা বলতে থাকে, যেখানে জুলিকে খুব দুঃখী দেখায়। জুলি বলে, আমার এখানে থাকতে আসা একদম উচিত হয়নি। ফাতিমা বুঝতে পেরে যায় টোডির আচরণের জন্যই জুলি দুঃখ পেয়ে আছে। তাই ফাতিমা বলে, এখানে এসব চলতেই থাকে, কিছুদিন পর তোমার অভ্যেস হয়ে যাবে। এরপর জুলি আর ফাতিমা মিলে বাইরে কাপড় মেলছিল। তখন তাবিথা আসে ওদের কাছে। জুলিকে ডেকে তাবিথা বলে, এটা আমাদের কাছে ছিল, তুমি এটা রাখো, তুমি প্লিজ আমাদের সাথে বাড়ি ফিরে চলো, এখানে তোমাকে খুব মিস করছে ইথান। যা শুনে জুলি এর কোনো উত্তর দেয় না। অনেকবার তাবিথা বলার পর জুলি বলতে শুরু করে, আমি জানি তোমার আর বাবার ডিভোর্সের ব্যাপারে, তোমরা থমাসের মৃত্যুর পর থেকে আলাদা হয়ে যেতে চাইছো, কিন্তু যে দুজন বাচ্চা তোমাদের জীবিত আছে তাদের কোনো পরোয়াই করো না। তোমরা শুধু নিজেদের নিয়ে ব্যস্ত থাকো, তাই আমাদেরকে ভ্যাকেশনে এনেছো। আমি কোনো দিনও ওখানে আর ফিরে যাব না, আমি এখানে ভালো আছি বলে সোয়েটারটা তাবিথার হাতে দিয়ে ওখান থেকে চলে যায়। এসব দেখে ফাতিমা তাবিথার কাছে আসে আর বলে, আমাকে এই সোয়েটারটা দিয়ে দিন, আমি বুঝিয়ে সুঝিয়ে জুলিকে দিয়ে দেব। এরপর আবার জেড আর কেনিকে দেখি, যেখানে কেনি জেডকে নিয়ে বয়েডের পুলিশ স্টেশনে এসেছিল। ওখানে একটা ম্যাপ দেখিয়ে জেডকে বলে, কেনি, আমরা দেশের বিভিন্ন জায়গা থেকে এরকম একটা গাছ দেখতে পেয়ে এই জায়গায় এসে ফেসে গেছি। কোনো একটা রাস্তা দিয়ে এই জায়গায় এসে পৌঁছেছি তা না, আমরা কেউই জানি না এক ঝাঁক পাখি কিভাবে ওখানে এসে পৌঁছলো আর একটা গাছ কিভাবে ওখানে উপড়ে পড়েছিল। যা শুনে জেড
বলে আমি খুব স্মার্ট, আমি বের করবই মানুষ কিভাবে এখানে এসে ফেসে যাচ্ছে। কেনি বলে প্রথমে যারা আসে তারা প্রথমে এটাই ভাবে তারা খুব স্মার্ট আর তারা বের করতে পারবে, কিন্তু এর রহস্য উদ্ঘাটন করতে করতেই একসময় তারা পাগল হয়ে যায়। এর থেকে ভালো এখানে যেমন আছো যা পাচ্ছ তাই নিয়ে ভালো থাকার চেষ্টা করো। তখনই কেনির কাছে একটা রেডিও বাজতে শুরু করে, যা দেখে জেড বলে এখানে রেডিও বাজছে কি করে, নিশ্চয়ই সিগন্যাল পাওয়া যায় এখানে। যা শুনে কেনি বলে মাঝে মাঝে এটা বাজতে থাকে, এটা কোনো ব্যাপার না। জেড কোনো কথা না শুনে ওই রেডিও তুলে নিয়ে চলে যায়। এরপর আবার আমরা জিম আর তাবিথাকে দেখি, যেখানে জিম বলে ইথান আমার উপর খুব রেগে আছে ভিক্টরকে তাড়িয়ে দিয়েছি বলে। তাবিথা বলে জুলিও আমার উপর খুব রেগে আছে, আমাদের ডিভোর্সের ব্যাপারে ও সব জানে। এই নিয়ে কথা বলতে বলতে ওদের মধ্যে ঝগড়া শুরু হয়ে যায়, যা ভিতরে থাকা ইথান শুনতে পায়। এই সময় ইথানকে জানালা দিয়ে ভিক্টর বাইরে ডাকতে থাকে। ইথান বাইরে গেলে ভিক্টর বলে ওই সাদা জামা পরা ছেলেটাকে আমি অনেকদিন খুঁজে পাইনি, চলো আমরা ওকে খুঁজি। এই সময় ভিক্টর ইথানের হাতে থাকা লাঠিকে ফেলে দিয়ে আরেকটা নতুন লাঠি দেয়, বলে এটা নিয়ে তুমি আরো ভালোভাবে হাঁটতে পারবে। আর ওখান থেকে ওরা জঙ্গলের দিকে যায়। এরপর আমরা বয়েডকে দেখি যে ওই কাঠের খাঁচাটা ঠিক করছিল, যেখানে আগের দিন ফ্রাঙ্ককে রাখা হয়েছিল, কারণ চারিদিকে রক্ত ছেটানো অবস্থায় ছিল, যেগুলো দেখতে ভালো লাগছিল না। সেগুলোকে খুলে আবার নতুন করে কাঠ লাগাচ্ছিল। সে সময় ফাদার খাত্রী ওখানে আসে। খাত্রী বলে এখন তোমাকে দেখে খুব দুর্বল মনে হচ্ছে মানসিক দিক থেকে, তুমি যদি এইভাবে চলতে থাকো তাহলে কেউ আর তোমাকে শেরিফ বলে মানবে না। এখানে তুমি এসে পুরো জায়গাটাকে চেঞ্জ করে দিয়েছিলে, আমাদের থাকার মতো পরিবেশ গড়ে তুলেছিলে, এখন তুমি যদি ভেঙে পড়ো তাহলে কি করে চলবে। আরো বলে তোমাকে বুঝতে হবে ফ্রাঙ্কের কারণে ওর বউ বাচ্চা মারা গিয়েছিল, তাই ওকে শাস্তি পেতে হয়েছিল। এখন তুমি এই কারণে যদি দুঃখ পেতে থাকো, সবকিছু নিয়ে দুর্বল হয়ে পড়ো, তাহলে সবাই বেঁচে থাকবে কি করে এখানে, তোমাকে খুব শক্ত হতে হবে। এ সময় আবার বয়েডের হাত কাঁপতে শুরু করে। এরপর আমরা জঙ্গলে ভিক্টর আর ইথানকে দেখি, যারা গল্প করতে করতে জঙ্গলের মধ্যে ঘুরে বেড়াচ্ছিল। এখানে ভিক্টর কিভাবে এসেছে সেই নিয়ে কথা বলছিল, কিন্তু ওর প্যারেন্টস এর ব্যাপারে ও কোনো কথা বলেনি। অন্যদিকে ইথান তার ছোট ভাই থমাস মারা যাওয়া নিয়ে কথা বলতে শুরু করে, যা শুনে ভিক্টর বলে এসব গল্প আমাকে বলো না, আমার মন খারাপ হয়ে যায়। সেই সময়ই ওরা সাদা জামা পরা ছেলেটিকে আবার দেখতে পায়, আর ভিক্টর ইথানকে নিয়ে ওর পেছন পেছন যেতে থাকে। এরপর আবার জিম আর তাবিথাকে দেখি, যারা নিজেদের মধ্যে ঝগড়া করতে করতে ঘরের ভেতরে আসে। কিছুক্ষণ পর ওদের খেয়াল হয় বাড়িতে ইথান নেই। তারপর ওরা ইথানকে খুঁজতে বাইরের দিকে আসে আর দেখে ইথানের কাঠের যে সাপোর্টটা দেওয়া হয়েছিল এলিস যা দিয়েছিল ওটা ওখানে পড়ে আছে। ভিক্টর আর ইথান ওই সাদা জামা পরা ছেলেটাকে ফলো করতে করতে একটা গাছের কাছে পৌঁছে যায়, যেখানে একটা গাছ দেখিয়ে ভিক্টর ইথানকে বলে একটা মজার জিনিস দেখবে, এখানে একটা কিছু পাঠালে সেই জিনিসটা আবার এখানেই ফিরে আসে। দিয়ে একটা পাথরকে ওই গাছের মধ্যে থাকা গর্ততে ফেলে দেয়। কিছুক্ষণ পর ওই পাথরটাই ওপর থেকে নিচে এসে পড়ে ওদের সামনে। এই সময় ভিক্টর বলে এখান দিয়ে কোনো মানুষ গেলে সে আর এখানে ফিরে আসে না, সে যে কোথায় গিয়ে পৌঁছে যায় তা কেউ বলতে পারবে না আগের থেকে। একটু পরেই ভিক্টরের মাথা ব্যথা করতে শুরু করে, আর তার মনে পড়তে থাকে ছোটবেলায় যখন ওই আন্ডারগ্রাউন্ড বাড়ি থেকে বেরোলো অনেকের লাশ পড়েছিল। এই সময় জিম আর তাবিথা ইথানকে খুঁজতে খুঁজতে জঙ্গলের মাঝখানে এসে পৌঁছে যায়, আর তারা দেখে ওই সময় একটা কুকুর ওদেরকে দেখে খুব ডাকতে থাকে, যেন ওদের ওপর অ্যাটাক করবে। ভিক্টর এইসব দেখে ওপরের দিকে গুলি ছোড়ে। গুলির আওয়াজ শুনে কুকুরটা ওখান থেকে পালায়, আর ভিক্টর ইথানকে ওর মা বাবার কাছে তুলে দেয়। যেহেতু ইথানকে কাউকে কিছু না বলে চলে এসেছিল ভিক্টর নিয়ে, তাই জিম ওর ওপর খুব রেগে যায় আর মারতে আসে ওকে, কিন্তু ভিক্টরের হাতে গুলি থাকায় আর কিছু বলতে পারে না। অন্যদিকে ভিক্টর বাড়ি এসে সমস্ত পেন্টিং গুলোকে দেখতে থাকে, কারণ ও যা দেখে তাই এঁকে রাখে। সে সময় একটা কুকুরের পেন্টিং দেখতে পায় ও, যে কুকুরটা জিমদের কাছে এসেছিল। ওই কুকুরটাকেও ছোটবেলায় দেখেছিল, যখন লাশগুলো পড়ে থাকতে দেখেছিল। ও মনে করে দেখে ওই সাদা জামা পরা ছেলেটা যখন সবাই মারা যায় তখনই একমাত্র ওর সাথে খেলছিল, আর কেউ ছিল না ওখানে বেঁচে। সবার আগে ভিক্টর ওখানে পৌঁছে গিয়েছিল, সেই সময়কার কেউ এখন আর বেঁচে নেই। ওই সাদা জামা পরা ছেলেটা ওর সাথে খেলতে খেলতে হঠাৎ গায়েব হয়ে যায়, এটা ওর মনে পড়ে। এরপর জিম বয়েডের কাছে আসে আর বলে ভিক্টর আজ আমার ছেলেকে নিয়ে কাউকে কিছু না বলে জঙ্গলের ভিতরে চলে গিয়েছিল, যাতে আমরা খুব ভয় পেয়ে গেছি, আর ওর কাছে একটা বন্দুকও আছে। যা শুনে বয়েড বলে ভিক্টর কলোনি হাউসে থাকে, কলোনি হাউসে সবকিছু দেখাশোনা করে ডোনা, আমি এ ব্যাপারে ডোনার সাথে কথা বলবো। জিম বলে ঠিক আছে তুমি তাই বলো, কিন্তু ভিক্টরকে বলো আমার ছেলের থেকে দূরে থাকতে। এই সময় বয়েডের খাত্রীর কথা মনে পড়ে যায় আর বলে তোমার ফ্যামিলি কি আমার সাথে ডিনার করতে রাজি হবে? জিম জানায় হ্যাঁ ঠিক আছে তাই করবে। অন্যদিকে ফাতিমা জুলির চোখ বন্ধ করে কলোনি হাউসের মধ্যে ওদের রুমে নিয়ে আসে, যেখানে এলিস আর ফাতিমা থাকে। ওখানে একটা বিছানা ফাতিমা জুলির জন্য রেডি করেছিল ওদের সাথে থাকার জন্য, যা দেখে জুলি খুব খুশি হয়ে যায়, কারণ নিচে সবার মধ্যে থাকতে ওর আর ভালো লাগছিল না। তখন ফাতিমা ওকে ওর মায়ের দেওয়া সোয়েটারটা দেয়। প্রথমে আপত্তি জানালেও এরপরে ও নিয়েই নেয় সোয়েটারটাকে। এরপর আমরা আবার বয়েডকে
ইথানকে দেখি যে তাবিথাদের সাথে খেতে যাওয়ার জন্য রেডি হচ্ছিল, কিন্তু ওর মনে খুব দুঃখ থাকে বলে ও রেডি হতে হতেই নিজের মধ্যেই চিৎকার করতে থাকে আর নিজের মনের দুঃখ এইভাবে বের করে নেয়। এরপরে যখন ওরা ডাইনারে তাবিথাদের সাথে ডিনার করতে যায়, খুব শান্তিপূর্ণভাবেই ওরা ডিনার করছিল। তাবিথা ওকে ধন্যবাদ জানায় আর বলে এখানে আমাদের হেল্প করার জন্য আমাদের পরিবারের সবার পক্ষ থেকে আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। সেই সময় বয়েড বলে আমরা এখানে সব পরিবারের মতোই থাকি, তোমরা থাকতে থাকতে তোমাদেরও অভ্যেস হয়ে যাবে। ইথানকে সারা কিচেনে নিয়ে যায় কিভাবে রান্না হয় তা দেখানোর জন্য। কিছুক্ষণ পরে বয়েডকে কেনি ডাকতে আসে। বয়েড চলে গেলে তাবিথা আর জিম কথা বলতে থাকে নিজেদের মধ্যে, এই জায়গাটা খুব একটা খারাপ না, মিলেমিশে থাকার জন্য ঠিকই আছে। জিম বলে আমারই ভুল, সবসময় তোমার ওপর আমি চিৎকার করি, আমাদেরকে এইভাবে মিলেমিশে থাকতে হবে নিজেদের বাচ্চাদের জন্য। এই সময় ইথান কিচেন থেকে সুইট পটেটো ফ্রাইড নিয়ে আসে ওর মা বাবার জন্য, যা তাবিথা খেয়ে বলে দারুণ খেতে। ইথানকে দেখতে দেখতে মিসেস চ্যাং বলে খুব সুইট একটা বাচ্চা। সারা শুনে বলে হ্যাঁ ঠিকই বলেছেন। মিসেস চ্যাং কিচেনের ভেতরে চলে যাওয়ার পরে সারার হাতে কিছু একটা হয় আর ও ভীষণ কষ্ট পেতে থাকে। তারপরে ওর হাতে একটা লেখা দেখায় যেখানে লেখা থাকে ইথানকে মারতে হবে। এই মেসেজটা ওকে মনস্টারদের মধ্যে থেকে কেউ একটা পাঠায়, যা দেখে ও খুব ভয় পেয়ে যায় আর মৃগী রোগীর মতো ওর খিচুনি আসতে শুরু করে। ওর এই অবস্থা দেখে বয়েড বাইরে থেকে ছুটে আসে। এরপরে দেখি কলোনি হাউসের বাইরে ভিক্টর অনেকগুলো কবর খুঁড়তে থাকে। ডোনা এসে জিজ্ঞাসা করে তুমি এত কবর খুঁড়ছো কেন? ভিক্টর বলে আমি তোমার হেল্প করে রাখছি। এখানেই 4 নম্বর এপিসোড শেষ হয়। এপিসোড 5-এর শুরুতে আমরা দেখি ভিক্টর কতগুলো কবর খুঁড়ে রেখেছিল, যা দেখে ডোনা ওকে জিজ্ঞাসা করে তুমি এত কবর খুঁড়ছো কেন? ভিক্টর জানায় আমি যখন শেষে ওই সাদা জামা পরা ছেলেটাকে দেখেছিলাম তখন পর পর অনেকগুলো লাশের বন্যা বয়ে গিয়েছিল, তাই আজ তোমার কাজ ইজি করার জন্যই এই কবরগুলো খুঁড়ে রেখেছি। আমি জানি কিছুদিনের মধ্যেই আরো অনেকগুলো লাশ এখানে পড়বে। যা শুনে ডোনা একটু ভয় পায়। এরপর আমরা দেখি নেথানকে, যে খামার বাড়িতে জন্তু জানোয়ারদের সামলাচ্ছিল। ওই সময় একটা মেয়ে এসে নেথানকে জানায় তোমার বোন সারা ডাইনারে হঠাৎ পড়ে গিয়ে খিচুনি শুরু হয়েছে, ওকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে, তুমি তাড়াতাড়ি ওখানে গিয়ে পৌঁছো। হাসপাতালে ক্রিস্টি সারাকে চেক করছিল। চেক করার পর সারাকে ক্রিস্টি জানায় তুমি এখন একদম ঠিক আছো, কোনো অসুবিধা নেই। যা শুনে সারা বলে আমার ভাই যদি এখানে আসে তুমি প্লিজ ওকে জানিয়ে দিও আমি ঠিক আছি, কারণ ও খুব টেনশনে পড়ে যাবে না হলে। ক্রিস্টি জানায় ঠিক আছে। এই সময় বয়েড বাইরে ওয়েট করছিল। ক্রিস্টি বাইরে আসতেই ওকে জিজ্ঞাসা করে সারা কেমন আছে। ক্রিস্টি জানায় কোনো টেনশন নেই, ও একদম ঠিক আছে। বয়েড জানায় ওর কোনো ভাইরাল ইনফেকশন হয়ে যায়নি তো, আমি দেখেছিলাম ওর খুব খিচুনি হচ্ছিল। ক্রিস্টি জানায় না না ও একদম নর্মাল, তুমি চিন্তা করো না। এরপর ক্রিস্টি আবার বয়েডকে জিজ্ঞাসা করে তোমার হাতে কিছু একটা সমস্যা হচ্ছিল, মাঝে মধ্যেই দেখছি তোমার হাতটা কাঁপছে, এটা কি হয়েছে? বয়েড জানায় ও আমার সব ঠিক আছে। এই সময় ক্রিস্টি আবার বয়েডকে বলে নেথানকে সারার সাথে দেখা করতে দেওয়া এখন উচিত হবে না, তাহলে ও আরো টেনশন করবে। তুমি নেথানের সাথে দেখা হলে বলে দিও কাল এসে যেন ওকে নিয়ে যায়, আমি একদিন অবজারভেশনে রাখবো। বয়েড বাইরে বেরিয়ে এলে নেথানের সাথে ওর দেখা হয়। নেথানকে দেখে বয়েড জানায় সারা একদম নর্মাল আছে, ওকে ক্রিস্টি একদিনের জন্য অবজারভেশনে রাখবে বলেছে। তুমি এখন বাড়ি যাও, তুমি কাল সকালে এসে ওকে নিয়ে যেও। প্রথমে নেথান না মানলেও অনেক বোঝানোর পরে নেথান ওখান থেকে চলে যায়। অন্যদিকে তাবিথা আর ইথান বাড়িতে বসে সারার ব্যাপারে কথা বলছিল, যেখানে ইথান ওর মাকে বলতে থাকে সারা খুব ভালো মেয়ে, আমার ওর জন্য খুব চিন্তা হচ্ছে। জিম ওদের কাছে এসে বলে সারার ব্যাপারে ক্রিস্টি দেখে নেবে, আমরা চলো একটা গেম খেলি। এরপর সবাইকে একটা পেন দিয়ে জিম বলে আমাদের এখানে আসার পর প্রত্যেকেরই মনে কিছু না কিছু প্রশ্ন তৈরি হয়েছে। আজ একটা দেওয়াল দেখিয়ে বলে এখানে আমরা আমাদের প্রশ্নগুলোকে এক এক করে লিখতে থাকি, তাহলে যখনই আমাদের মনে কোনো প্রশ্ন আসবে সেগুলো নিয়ে আমরা চিন্তা ভাবনা করা শুরু করব। যা শুনে ইথান বলে হ্যাঁ এই গেমটা খেললে আমাদের ভীষণ মজা হবে। নেথান বাড়ি গিয়ে সারার রক্তমাখা জামা কাপড়গুলো দেখছিল আর ও চিন্তায় পড়ে যায়, সারা আবার কাউকে মেরে ফেলবে না তো, আর ভেতর ভেতর টেনশন করতে থাকে। অন্যদিকে সারা রাতের বেলা যেখানে ছুরিকাছি রাখা থাকে হসপিটালের সেটা খুলে দাঁড়িয়ে থাকে আর চিন্তা করতে থাকে মনস্টারদের তরফ থেকে ওর হাতে যে মেসেজ এসেছিল সে ব্যাপারে। ওই সময় ওখানে ক্রিস্টি আসে আর বলে সারা আমার এখন একদম ঘুম আসছে না, চলো কফি খেতে খেতে কিছু গল্প করি। সারা ক্রিস্টিকে বলে তোমাকে আর কেনিকে একসাথে দেখতে খুব ভালো লাগে কাপল হিসেবে। ক্রিস্টি হাসতে হাসতে বলে আমরা খুব ভালো বন্ধু, এখানে আসার আগে আমার একটা গার্লফ্রেন্ড ছিল, সত্যিকারের গার্লফ্রেন্ড, আমার সাথে ওর বিয়ে হওয়ার কথা ছিল, কিন্তু তা হওয়ার আগেই আমি এখানে এসে ফেসে যাই। এই সময় সারা বলে আমার একটা খুব বাজে বয়ফ্রেন্ড ছিল যার হাত থেকে আমাকে নেথান বাঁচায়, আমি হয়তো ওর সাথে থাকলে এতদিনে মরেই যেতাম, তারপর আমরাও এখানে এসে ফেসে যাই। এই সময় সারা ক্রিস্টিকে একটা অদ্ভুত প্রশ্ন জিজ্ঞাসা করে, বলে আমাদের কাছে যদি কোনো অফার আসে যে একটা খারাপ কাজ করার বদলে তোমাদের বাড়ি পাঠিয়ে দেওয়া হবে, সেই কাজ কি আমাদের করা উচিত হবে? যা শুনে ক্রিস্টি বলে একটা খারাপ কাজ করাই যায়
যদি এটাতে সবার ভালো হয় তাহলে। সারা চুপচাপ উত্তরটা শুনে কোনো উত্তর দেয় না। এরপর আবার আমরা জিম আর তাবিথাকে দেখি, যেখানে জিম তাবিথাকে বলতে থাকে আমরা এখানে আসার আগে প্রথমে একটা গাছকে দেখতে পাই, তারপরে ওই পাখিগুলোকে উড়তে দেখি। এখানে সবাই ঢোকার আগে ওই একই জিনিস দেখেছে, তবে আলাদা আলাদা জায়গা থেকে, আর এখানে এসে ফেসে গেছে। তাবিথা বলে এটা তো সবার জানা জিনিস। জিম জানায় আমাদেরকে এখান থেকেই ওগুলো খুঁজতে হবে, নিশ্চয়ই এমন কিছু রাস্তা আছে এখান থেকে বেরোনোর যা আমাদেরকে খুঁজে বের করতে হবে। তাবিথা বলে তোমার ধৈর্যের প্রশংসা করতে হয়। আসলে প্রশ্নের কথা চিন্তা করতে করতে ইথান তাবিথার কোলে ঘুমিয়েই পড়েছিল। পরের দিন সকালে সারা আর ক্রিস্টি হসপিটাল থেকে বেরিয়ে আসে। কাল সারা রাত ওরা না ঘুমিয়ে দুজনে খুব গল্প করেছে। ক্রিস্টি জানায় তুমি এখন একদম নর্মাল আছো, যাও বাড়ি গিয়ে রেস্ট নাও। সারা যখন বেরিয়ে বাড়ির দিকে যেতে থাকে তখন ওর নেথানের সাথে দেখা হয়। নেথান জিজ্ঞাসা করতে থাকে তোমার কি অসুবিধে হচ্ছিল, আমাকে খুলে বলো। সারা বলতে থাকে আমার কোনো অসুবিধে হয়নি, হঠাৎ মাথা ঘুরিয়ে পড়ে গিয়েছিলাম, এখন আমি একদম নর্মাল আছি, তুমি আমাকে নিয়ে বেশি চিন্তা করো না। নেথান সারার কথা মেনে নেয়। অন্যদিকে কলোনি হাউসে জুলি লিস্ট বানাতে থাকে কে কে আসল দুনিয়ায় ওর ব্যাপারে এখন চিন্তা করছে এই নিয়ে। তখন ফাতিমা বলে এখানে এসে যারাই থাকে তারা প্রথম এরকমই লিস্ট বানাতে থাকে আর ওদের আসল দুনিয়ায় ফিরে যাবার চিন্তা করতে থাকে। এরপর ফাতিমা জুলিকে জিজ্ঞাসা করে তুমি যখন বাস্তবে ওই জগতে ছিলে তোমার কোনো বয়ফ্রেন্ড ছিল না? জুলি বলে না, আমি এখনো পর্যন্ত সিঙ্গেল আছি। হাসতে হাসতে ফাতিমা ওকে এলিসের কাছে নিয়ে যায়। এলিস জুলিকে দেখে বলে তুমি ওকে আমাদের পুলে নিয়ে যেতে পারো, ওর ভালো লাগবে। এরপর আমরা আবার বয়েডকে দেখি যে পুলিশ স্টেশনে বসে খুব কনফিউশনের মধ্যে ছিল। ওখানে কেনি পৌঁছে বয়েডকে জিজ্ঞাসা করে তুমি কি এখন ঠিক আছো? বয়েড কোনো উত্তর না দিয়ে বলে আমি আমার বউয়ের সাথে দেখা করতে যাচ্ছি বলে ওখান থেকে বেরিয়ে যায়। জেড বারে ঢোকে, ওখানে বারটেন্ডার ওকে ওয়াইন খেতে দেয় যা আলুর থেকে তৈরি হয়, যা খেতে একদম পছন্দ করছিল না জেড, খুব বাজে খেতে ছিল, কিন্তু ওখানে আর কোনো অপশনও ছিল না। এরপর জেড বলতে থাকে আমি খুব জিনিয়াস একজন মানুষ, আমি এখানে আসার বা বাইরে বেরিয়ে যাওয়ার কোনো একটা রাস্তা বের করবই, আর চিৎকার চেঁচামেচি করতে থাকে। বারটেন্ডার ওর মদের গ্লাসে ওয়াইন ঢেলে বলে তুমি নিজেকে খুব জিনিয়াস ভাবো না, আর তুমি সব উপায় বের করতে পারবে বলে মনে করো। জেড বলে আমি তো করবই, তার আগে আমাকে জানতে হবে এই দুনিয়াটা যেখানে আমি বসে আছি সেটা আসল কিনা। বারটেন্ডার বলতে শুরু করে আমি যখন আসল দুনিয়ায় ছিলাম তখন আমি অনেক পড়াশোনা করেছিলাম, আমি ভেবেছিলাম পড়াশোনাটাই হয়তো আসল জিনিস, কিন্তু এখানে এসে বুঝতে পেরেছি পড়াশোনার কানাকড়ি দাম নেই, মাথা ঠান্ডা রাখাটা আর বেঁচে থাকাটাই এখানে আসল ব্যাপার। তাই আমি এখন আর এইসব নিয়ে চিন্তা করি না, নিজের মাথা ঠান্ডা রাখি আর সবার মাথা ঠান্ডা রাখার চেষ্টা করি এই মদ তৈরি করে। এরপর আমরা আবার সারাকে দেখি যে পকেটে একটা ছুরি নিয়ে নেয় আর জিমদের বাড়িতে যায় যেখানে ইথানের পায়ে ড্রেসিং করছিল তাবিথা। ইথান ওর মাকে বলে এখানে আমার ঘাটা খুব তাড়াতাড়ি শুকিয়ে যাচ্ছে না, মনে হয় এই জায়গার কিছু স্পেশালিটি আছে। ওর মা বলে সব জায়গায় কিছু কিছু ভালো কিছু কিছু খারাপ জিনিস রয়েছে। এইভাবে ওরা গল্প করতে করতে এক সময় নিচে নেমে আসে, সেখানে ইথানের সাথে দেখা হয় সারার। সারা বলে আমি এখন একদম ঠিক আছি, ইথান কেমন আছে? আমি এখানে ইথানেরই খোঁজ নিতে এসেছিলাম। ইথান সারাকে দেখে একটু খেলতে যেতে চায়। সারা ইথানকে নিয়ে একটু বাইরে যায়, তাবিথা একটু কাজ সেরে নেয় বাড়ির। সারা ইথানকে বাইরে নিয়ে গিয়ে ওকে মারার কথা চিন্তা করতে থাকে। জুলি আর ফাতিমা এরপর পুলের কাছে যায়, যা দেখে পুল খুব খুশি হয় কারণ পুলটা খুবই সুন্দর ছিল। ওখানে অনেক কম বয়সী ছেলেমেয়েরা নিজেদের মধ্যে মজা করছিল। জুলি নিজের ড্রেস দেখে পুলের মধ্যে নামবে না বলে ঠিক করেছিল। ফাতিমা তখন নিজের স্টোরি বলতে শুরু করে, বলে ও ওর আঙ্কেলের বাড়িতে গিয়েছিল ওর মা বাবার সাথে। ওখানে কোনো টেরোরিস্ট অ্যাটাক হয় যে কারণে ওর বাড়ির সবাই মারা যায় আর ও কোনোভাবে বেঁচে যায়। এক সময় পালাতে পালাতে এখানে এসে পৌঁছয়। তখনই ফাতিমাকে এলিস টেনে নিয়ে যায় পুলের মধ্যে মজা করার জন্য। সারা ইথানের সাথে খেলতে খেলতে বলতে থাকে আমার কিছু মাস হয়েছে এখানে এসেছি। তখন ইথান বলে আমরা আর কিছুদিন থাকবো এখানে ভ্যাকেশনে, আমার বাবা বলেছে কয়েকদিন পর আমরা এখান থেকে চলে যাব। যা শুনে সারা হাসে, কোনো কথা বলে না। এই সময় তাবিথাকে দেখে সারা বলে আমি আমার ভাইয়ের মানে নেথানের অ্যানিমাল ফার্মে ওকে নিয়ে যাচ্ছি, ওর ভালো লাগবে তাহলে। তাবিথা বলে হ্যাঁ ঠিক আছে তুমি এসো, আমি জিমকে বলে আসছি। এরপর আমরা বয়েডকে দেখি যে তার ওয়াইফের কবরের কাছে গিয়ে সুখ দুঃখের কথা বলতে থাকে। বয়েড বলে আমি অনেকবার চেষ্টা করেছি এখান থেকে বেরোনোর, সবাইকে খুশি রাখার চেষ্টা করেছি যাতে এখানে ল অ্যান্ড অর্ডার মেনটেন করে রাখতে পারি, কিন্তু এখানে কিছু কিছু কারণে সবাই অসন্তুষ্ট হয়ে পড়ছে। তুমি আমাকে কিছু সাইন দাও যাতে আমি এখান থেকে বেরিয়ে যেতে পারি, অ্যাটলিস্ট বেরিয়ে যাওয়ার চেষ্টা করতে পারি। এরপর আমরা ফাদার ক্ষেত্রীকে দেখি যার কাছে নেথান যায় কথা বলার জন্য। ওখানে নেথান জানায় আমার আপনার কাছে কিছু কনফেশন করার আছে যেটা খুবই সিক্রেট বলতে পারেন, আমি মনের মধ্যে আর চেপে রাখতে পারছি না, আমার খুব টেনশন হচ্ছে। ফাদার ক্ষেত্রী বলে তুমি যদি এই জায়গায় করতে চাও করতে পারো। এরপর আমরা আবার সারাকে দেখি যে তাবিথার সাথে কথা বলতে থাকে। তাবিথা জানায় এখানে আমরা সবাই খুব ভয় পেয়ে আছি, আমরা কি কখনো এখান থেকে বেরোতে পারবো
পারবো সেই নিয়ে ওদের আলোচনা চলছিল। সারা বলে তোমাদের ফ্যামিলিটা খুবই সুন্দর, আমার খুব ভালো লেগেছে তোমার ফ্যামিলিকে, আমি কিছু মাস হলো এখানে এসে রয়েছি, প্রত্যেকেই আমরা বাড়ি ফিরতে চাই। এই নিয়ে কথা বলতে বলতে সারা বলতে থাকে কোনোদিন যদি বাইরে কোনো কাজে আটকে যাও তোমারও উচিত এখানে কিছু কিছু সিক্রেট প্লেস আছে যেগুলো দেখে রাখা। আমার এই ভাইয়ের ফার্মে একটা জায়গা আছে, চলো তোমাকে দেখিয়ে রাখি, যেখানে তুমি রাতে লুকোনোর জায়গা পাবে। এরই মধ্যে আমরা নেথান আর ফাদার খাত্রীকে দেখি। নেথানের কথা শুনে ফাদার খাত্রী খুব রেগে গিয়েছিল আর বলতে থাকে তুমি এটাকে কিভাবে সিক্রেট বলে চালাতে চাও? শহরের প্রত্যেকের বিপদ আছে সারার থেকে, ও যখন খুশি যাকে খুশি মেরে ফেলতে পারে, তাই আমাদের উচিত সারাকে আলাদা জায়গায় আটকে রাখা বলে ওখান থেকে বেরিয়ে চলে যায়। নেথান ওকে আটকানোর প্রচুর চেষ্টা করে কিন্তু ক্ষেত্রী কারোর কোনো কথা শুনতে চায় না। অন্যদিকে সারা তাবিথাকে সিক্রেট প্লেস দেখানোর নাম করে একটা ঘরের মধ্যে বন্ধ করে দেয় আর বলতে থাকে এটা আমাদের সবার ভালোর জন্য করতে হচ্ছে, তুমি প্লিজ আমাকে ক্ষমা করে দিও। নেথান খাত্রীর সাথে আস্তে আস্তে ডাইনারে এগিয়ে সারার খোঁজ করে, যেখানে বারটেন্ডার ওকে বলে আমি তো দেখলাম সারা ইথানকে নিয়ে তোমার ফার্মের দিকে গেল। যা শুনে নেথান ভয় পেয়ে যায়। অন্যদিকে সারা ইথানকে ধরতে যায় ওকে মারার জন্য। পেছন দিক থেকে তা নেথান দেখে নিয়ে ওকে জড়িয়ে ধরে বলে ওর সাথে তুমি এটা কিছুতেই করতে পারো না। সারা নেথানের সাথে ঝগড়া করতে থাকে আর বলতে থাকে তোমাদের ভালোর জন্য আমাকে এটা করতেই হবে। কোনো রকমে ভুল করে সারার হাত থেকে ছুরিটা গিয়ে নেথানের গলায় লাগে আর নেথানের গলা থেকে গল গল করে রক্ত বেরোতে থাকে। তাবিথা ভেতর থেকে চিৎকার চেঁচামেচি করতে থাকে দরজা খোলার জন্য। এই সময় সারার কাছে খাত্রী এসে পৌঁছয়, তার মধ্যেই নেথান নিচে পড়ে গিয়েছিল। ইথান সারাকে মা ছাড়া দেখেই ভয় পেয়ে গিয়েছিল, তাই ও কোনো রকমে সারার কাছ থেকে ছাড়া পেয়ে ওখান থেকে দৌড়ে পালিয়ে যায়। জুলি পুল থেকে ফেরত আসছিল, মাঝ রাস্তায় ইথানকে কেঁদে কেঁদে দৌড়তে দেখে ও ভয় পেয়ে যায় আর জিজ্ঞাসা করে কি হয়েছে তোমার, তুমি এত কাঁদছো কেন? ইথান কিছু বলতে পারে না, শুধু কাঁদতে থাকে, যা দেখে জুলি ওকে শান্ত করায় ব্যস্ত হয়। অন্যদিকে তাবিথা ভেতরে খুব চিৎকার করছিল। জিম ওখানে এসে পৌঁছলে ওর বন্ধ দরজা বাইরে থেকে খুলে দেয়। নেথানের অবস্থা দেখে সবাই আশেপাশে চলে এসেছিল। জিম আর তাবিথা বাইরে এসে ইথানকে না দেখতে পেয়ে খুব টেনশনে পড়ে যায়। তখনই ওদের চোখ পড়ে নেথানের দিকে, যে ওইভাবে পড়েছিল। খাত্রী এসে জানায় আমি সারার পিছনে গিয়েছিলাম ওকে দৌড়ে ধরার জন্য, কিন্তু ও জঙ্গলের মধ্যে পালিয়ে যায় আর ওকে খুঁজে পায়নি। জিম এদের ওপর খুব রেগে যায়। সে সময় জুলি ইথানকে নিয়ে তাবিথার কোলে দেয় আর বলতে থাকে আমি জঙ্গল থেকে আসার পথে ওকে দেখলাম দৌড়ে যাচ্ছিল কাঁদতে কাঁদতে। জিম ইথানকে দেখার পর একটু শান্ত হয় আর বয়েডকে বলে তোমরা বলেছিলে আমরা এখানে পরিবারের মতো থাকি, সবাই আমরা একটাই পরিবার, একে অপরের সুখ দুঃখে পাশে থাকি। এইটা পরিবার যেখানে আমার ছেলেকে আজ মারতে গিয়েছিল তোমাদের এই পরিবারেরই লোক, আমাদের যেভাবেই হোক এখান থেকে বেরিয়ে যেতে হবে। জুলি ওর মা বাবার সাথে ইথানকে নিয়ে বাড়িতে এসে পৌঁছয়। ইথান তখনও ভয়ে কাঁপছিল। জিম ইথানকে ওইভাবে মাকে জড়িয়ে থাকতে দেখে বলতে থাকে আমাদের যেভাবেই হোক এখান থেকে বেরিয়ে যেতে হবে। তাই আবার ওরা ওই প্রশ্ন উত্তর লেখা শুরু করে দেওয়ালে। এরপর ক্রিস্টিকে দেখি যে ডাইনারে খুব আপসেট হয়ে বসেছিল। ওর কাছে বয়েড এসে জিজ্ঞাসা করে তুমি এত চিন্তা করছো কেন? ক্রিস্টি বলে আমার সাথে কালকে এই নিয়ে কথা হয়েছিল সারার, কিন্তু আমি বুঝতে পারিনি এই খারাপ কাজ করার কথাও কাল আমাকে বলছিল। আমাকেও জিজ্ঞাসা করেছিল যদি সবার ভালো হয় কোনো কাজে তাহলে সেই কাজটা যতই খারাপ হোক না কেন তা কি আমাদের করা উচিত? আমি ওকে করার পরামর্শই দিয়েছিলাম, কাজটা যে এইভাবে করবে আমি বুঝতে পারিনি। আমার একটা ভুলের জন্যই আজকে আরেকজনের জীবন চলে গেল। যা শুনে বলতে থাকে বয়েড এতে তোমার কোনো দোষ নেই, তুমি এতদিন সবার প্রাণ বাঁচিয়ে এসেছো, তুমি এই নিয়ে এত চিন্তা ভাবনা করো না, তুমি যতদিন থাকবে এখানে সবার প্রাণই বাঁচিয়ে যাবে। বয়েডকে দেখে ক্রিস্টি আরো বলতে শুরু করে তোমার এখন ঠিক আছে তো হাত? বয়েড বলে হ্যাঁ আমার সব ঠিক আছে। এখানেই 5 নম্বর এপিসোডটি শেষে। এপিসোড 6 শুরুতে আমরা দেখি কেনি আর বয়েড দুজনে মিলে নেথানের বডিটাকে কবর দিচ্ছিল। অন্যদিকে ফাদার খাত্রী নেথানের মৃত্যু নিয়ে স্পিচ দিচ্ছিল, সেটা তাবিথা এসে দাঁড়িয়ে শুনছিল। স্পিচ শেষ হবার পর খাত্রীর ওখান থেকে সবাই চলে যায় আর খাত্রী তাবিথার সাথে কথা বলতে আসে, যেখানে তাবিথা কিছু পেপার দিয়ে বলে আমাদের বাড়িতে ফ্রাঙ্কের অনেকগুলো জিনিস এখনো পড়ে আছে, সাথে এও বলে ইথান এখনো খুব ভয় পেয়ে আছে, কিছুতেই আমাদের ছাড়া থাকতে চাইছে না। খাত্রী বলে আমার ইথানকে নিয়ে খুব চিন্তা হচ্ছে, এই ব্যাপারটা ওর জন্য খুব একটা ভালো না। সে সময় খাত্রী আরো বলে আমি এখানে আমার বাইবেলের যতটুকু মনে আছে ততটুকুই বলি, কারণ এখানে আমি এসে ফেসে যাবার পর কোনো বাইবেল পাইনি দেখতে। বাইবেলের কথা শুনে তাবিথা বলতে থাকে আমার মনে হয় মারা যাওয়ার পর মানুষ যেখানে যায় আমরা ওখানে এসেই ফেসে আছি, আমরা সবাই মারা গেছি। যা শুনে খাত্রী বলে আমার কিন্তু তা মনে হয় না, আমরা যে অনুভূতিগুলো ফিল করতে পাচ্ছি বা যে যন্ত্রণা আমরা নিজেদের শরীরে বুঝতে পাচ্ছি, আমরা সবাই চাই এখান থেকে বাড়ি ফিরে যেতে, কিন্তু আমরা কোথাও একটা ফেসে আছি, তাও আবার বেঁচে থাকা অবস্থায়। এরপর ক্ষেত্রী বলে তোমার পরিবারের সাথে তুমি একটা জায়গায় সুরক্ষিত আছো, সেটাই কি বেঁচে থাকার লক্ষণ না? আমার মনে হয় তোমার জীবনে অনেক কাজ করা বাকি আছে, তার জন্য এখনো তুমি রয়ে গেছো।
পারছো। তাবিথা তা শুনে মনে মনে একটু দুঃখ পায় আর ওখান থেকে বেরিয়ে যায়। তাবিথা চলে যাওয়ার পর খাত্রী ওর ঘরের বেসমেন্টে আসে, যেখানে সারাকে মুখ বেঁধে রেখে দিয়েছিল, ওর হাত পাও বেঁধে রাখা ছিল। এরপর খাত্রী এসে ওকে জিজ্ঞাসা করে, তুমি এবার আমাকে সত্যিটা বলবে কি হয়েছিল। অন্যদিকে জেড মনে করছিল যে রেডিওটা পেয়েছে তাদের সিগন্যাল আনা সম্ভব, তাই সামনাসামনি থাকা প্রত্যেকটা গাড়ির অ্যান্টেনা নিয়ে জমা করছিল। জুলি কলোনি হাউসের বাইরে ভিক্টরের খুলে রাখা কবর দেখে একটু চিন্তিত হয়ে যায় আর কলোনি হাউসের বারান্দায় একটা ফুলের বুকে পড়ে থাকতে দেখে, যা দেখে ওর খুব পছন্দ হয় আর ওটা নিয়ে ও ভেতরে চলে যায়। অন্যদিকে কেনি আর বয়েড যেখানে কবর নেথানকে দিচ্ছিল নিজেদের মধ্যে কথা বলতে থাকে। কেনি বলে, আমি আর আমার মা সারাকে নিজের পরিবার বলে মনে করতাম, কিন্তু আজ সারা যা করলো তা কিছুতেই মেনে নিতে পারছি না। এই সময় বয়েড বলে, এই জায়গাটাই এরকমই মানুষের মানসিকতাকে ভেতর থেকে চেঞ্জ করে দেয়। এই জঙ্গলের মধ্যে কিছু তো একটা আছে যা আমরা এখানে খালি চোখে দেখতে পাচ্ছি না। আমি যখন জঙ্গলে গিয়েছিলাম এই তালিস্মান পাথর পেয়েছিলাম, যা আমাকে এই জঙ্গলে মনস্টারের দিক থেকে রক্ষা করেছিল। তখন আমি ভাবতাম এই তাবিজ হয়তো শুধু ঘরের মধ্যেই কাজ করবে, কিন্তু সেদিন আমরা ওই গাড়িতে থেকেও দেখলাম এই পাথর কাজ করলো। তার মানে দাঁড়ায় এই জঙ্গলে আরো অনেক রহস্য লুকিয়ে আছে, তাই আমি ভাবছি আমি আবার জঙ্গলটাকে একবার এক্সপ্লোর করতে যাব। তা শুনে কেনি বলে, এটা একদমই সঠিক আইডিয়া না। আমার মনে হয় আমরা এখানে এসে ফেসে গেছি, আর এখান থেকে বেরিয়ে জঙ্গলে যাওয়া মানে মনস্টারদের পাল্লায় পড়ে যাওয়া। ঘরে বসে জিম ইলেকট্রিক তার নিয়ে ঘাটাঘাটি করছিল আর একটু টেনশনেও ছিল, যা দেখে তাবিথা জিজ্ঞাসা করে, তুমি এত কি খোঁজাখুঁজি করছো? জিম বলে, আমি ভাবছি ইলেকট্রিক তারগুলোতে কোনো ওয়্যার নেই, তা সত্ত্বেও ইলেকট্রিক পাচ্ছি, যা হওয়ার কথা না, কিন্তু এত ইলেকট্রিক আসছে কোথা থেকে? এরপর জেড তাবিথাদের বাড়িতে আসে আর জিমকে বলে, আমার তোমার একটু হেল্প চাই বাড়ি যাওয়ার ব্যাপারে। সে সময় তাবিথা ওকে দেখে রেগে যায় আর বলতে থাকে, তুমি আমাদের গাড়িতে ঠুকে দিয়েছিলে, আমরা তো মারাও যেতে পারতাম। তা শুনে তাবিথার কথার পাত্তা না দিয়ে জেড বলতে থাকে, ওটা আমি করিনি, আমার বন্ধু করেছিল টবি, যে এখন মারা গিয়েছে। এই নিয়ে নিজেদের মধ্যে ঝামেলা করে আর লাভ নেই, তার থেকে বরং আমাদের বাড়ি যাওয়ার রাস্তা খোঁজাটা উচিত। এরপর ফাদার খাত্রী সারার কাছে যায় আর বলে, এখানে আসার পর আমি বাইবেল পাইনি ঠিকই, কিন্তু 72টা বই পেয়েছিলাম। প্রত্যেকটা বই এক একজনের গল্প লেখা আছে। আমার মনে হয় 73 নম্বর বইটা আমাদেরকে নিয়েই লেখা হবে। জুলি ঘরে বসে ফুলের বুকেটাকে দেখছিল। এই সময় ফাতিমা এসে বলে, আমি বাইরে ওকে ওয়েট করতে দেখলাম, দিয়ে দুজন হাসতে হাসতে বেরিয়ে যায়। অন্যদিকে জেড আর জিম দুজনে মিলে জেডের গাড়ি থেকে জিনিসপত্র খুলে বের করছিল। ওই সময় জেডের গাড়িতে যে ব্যাটারিটা ছিল সেটা শেষ হয়ে গেছে। সে তা জিমকে জানায় আর বলে, আমাদের রেডিও অন করতে গেলে অবশ্যই ব্যাটারি লাগবে। জিম বলে, আরো অনেক গাড়ি আছে, তা থেকে জোগাড় হয়ে যাবে। ওরা ওখান থেকে অনেক জিনিস নিয়ে আলাদা জায়গায় জঙ্গলের দিকে বেরিয়ে যায়। ডাইনারে তাবিথা ইথানকে নিয়ে গিয়ে মিসেস চ্যাংকে বলে, আমাদের কাছে অনেক কিচেন আইটেম ছিল, এগুলো এখানে রাখলে হয়তো আপনাদের কোনো কাজে লাগতে পারে। মিসেস চ্যাং ওদের স্টোর রুমে নিয়ে গিয়ে বলে, ঠিক আছে, এগুলো স্টোর রুমে রেখে দাও। ভেতরে কিছুতেই ইথান আসতে চাইছিল না, কারণ ওর ভয় হচ্ছিল ভেতরে হয়তো সারা থাকতে পারে, তাই জন্য। তাবিথা বলে, আর এখানে সারা নেই, তুমি নির্ভয়ে যেতে পারো আমাদের সাথে। তাই ইথান ভেতরে ঢুকে আসে। ভেতরে স্টোর রুমে গিয়ে দেখে অনেক জিনিসপত্র রাখা আছে। তার মধ্যে থেকে তাবিথা একটা ব্রেসলেটের উপর চোখ পড়ে, যেটা ও অনেকদিন আগে জিমকে গিফট করেছিল। যে সময় ইথান মাকে কিছু জিজ্ঞাসা করতে থাকে, কিন্তু তাবিথা এতই মগ্ন ছিল ওই ব্রেসলেটটা নিয়ে যে তার কোনো উত্তরই দেয় না। এরপর জিম আর জেড জঙ্গলের মধ্যে একটা বড় গাছের কাছে আসে আর জেড জিমকে বলে, তোমাকে উপরে গিয়ে একটু সিগন্যালটা চেঞ্জ করতে হবে। যদি আমরা সিগন্যাল পাই তাহলে বাইরের লোকেদের সাথে আমরা ইজিলি কথা বলতে পারবো। এই এক্সপেরিমেন্ট যদি সফল হয় তাহলে আমরা একটা বড় রেডিও বানিয়ে এই জায়গার সব থেকে বড় ঘরে টাওয়ার বসিয়ে সিগন্যাল নিয়ে আমরা বাইরে কথা বলতে পারবো আর আমরা মেসেজ পাঠাতে পারবো আমাদের হেল্প করার জন্য। তাহলে হয়তো আমরা এখান থেকে বেঁচে ফিরতে পারবো। এই কথা শুনে জিম বলে, এটা খুব ভালো আইডিয়া। এই সময় জেড মালা পড়তে থাকে আর বলে, হ্যাঁ, আমার মতো মানুষের কাছে তুমি ভালো ভালো আইডিয়াই পাবে, বিশাল বুদ্ধিমান ব্যক্তি আমি। যা শুনে জিমের মনে হয় জেড ওকে অপমান করছে, তাই ওখান থেকে ও চলে যেতে থাকে। এই সময় জেড ওর কাছে এসে বলে, ঠিক আছে, আমি আর নিজেকে নিয়ে এত বড় বড় করে কথা বলবো না, এবার চলো কাজটা শেষ করি। জিম যায় ওর সাথে কাজটা শুরু করতে। এরপর বয়েড হসপিটালে ক্রিস্টির সাথে দেখা করতে আসে। বয়েড ক্রিস্টিকে জিজ্ঞাসা করে, তুমি কি জানো কেনির কি হয়েছে? আমার দেখে মনে হয় ও ভীষণ ভয় পেয়ে আছে। যা শুনে ক্রিস্টি বলে, হ্যাঁ, ও এইসব ঘটনা দেখে একটু চিন্তিত হয়ে আছে, এটা খুবই নর্মাল। বয়েড বলে, আমি তা বুঝতে পেরেছি, তাই ওর ওপর বেশি কাজের প্রেশার আমি দিই না। ক্রিস্টি বলে, ওর বাবা মারা যাওয়ার পর ওর মধ্যে একটা অদ্ভুত শূন্যতা তৈরি হয়েছে, যেটা আরো একটা কারণ এইভাবে ভয় পেয়ে থাকার। বয়েড বলে, আসলে ও আমাকে বলেছিল ওর বাবা বেঁচে থাকাকালীন ও কখনো বলতে পারেনি ওর বাবাকে যে ভালোবাসে বলে। সেই আফসোসটা ওর মনে কুড়ে কুড়ে খাচ্ছে এখন। এরপর আমরা সারা আর ফাদার খাত্রীকে দেখি, যারা বেসমেন্টে বসেছিল। খেত্রী সারাকে বারবার বোঝাতে থাকে ওর সাথে
সাথে যা হয়েছে তা ভালোভাবে বলার জন্য, না হলে ও কিছুতেই হেল্প করতে পারবে না সারাকে। সারা তা শুনে এরপর বলতে শুরু করে। তাবিথা বাড়িতে এসে জিমের ওয়েট করছিল ইথানের সাথে। তখন ওর ঘরে থাকা একটা ল্যাম্প তপ করতে থাকে, যা দেখে তাবিথা ইথানকে বলে আমাদের একটা ট্রেজার হান্টে যেতে হবে, যেখানে দেখতে হবে এই ইলেকট্রিসিটি আমরা কোথা থেকে পাচ্ছি। এই বলে ও সমস্ত জিনিস সরিয়ে ইলেকট্রিক তারটা কোন দিকে গেছে তা দেখার জন্য দেয়াল ভাঙতে শুরু করে। এরপর আমরা আবার জেড আর জিমকে দেখি, যেখানে জিম গাছের ওপর উঠে সিগন্যাল আসছে কিনা দেখছিল, আর জেড ওর রেডিও নিয়ে সিগন্যালের ফ্রিকোয়েন্সি টেস্ট করছিল। এই সময় জেড দেখে তার গায়ের উপর থেকে রক্ত পড়তে থাকে। যখন সে ওপরে তাকায় দেখে অনেকগুলো মৃতদেহ ঝুলছে গাছ থেকে, যা দেখে ও খুব ভয় পেয়ে যায়। আবার ওই চিহ্নটাও দেখতে পায় যেটা ও আগে দেখেছিল। কিছুক্ষণ পর দেখে ওর কাছে আসে একটা ওয়ার্ল্ড ওয়ার 2 এর সৈনিক, যে ওকে দেখে বন্দুক তাক করে গুলি ছুটতে শুরু করে। ভয় পেয়ে জেড ওখান থেকে পালাতে থাকে, আর ওই ওয়ার্ল্ড ওয়ার 2 এর সৈনিকটা ওর পেছন যায় আর ওকে মেরে ফেলে। জেড খুব চিৎকার করছিল সে সময় মাটিতে পড়ে থেকে। তারপর জিম এসে ওকে ঠেলতে থাকে। জেডের জ্ঞান ফিরে এলে দেখে ও বেঁচে আছে। যা ও দেখছিল এতক্ষণ তা ভ্রম ছিল। জিম ওকে বোঝাতে থাকে তুমি এত ভয় পেয়ে আছো কেন, কি হয়েছে? জেড কোনো কথা না শুনে ওখান থেকে পালিয়ে যায়। সারা ফাদার খাত্রীকে বলতে শুরু করে আমার কানে একটা আওয়াজ আসতে থাকে মাঝে মধ্যেই, যারা বলতে থাকে এই কাজটা তুমি করে দিলে তোমাকে বাড়ি যেতে দেওয়া হবে বা তোমাদের বাড়ি যেতে দেওয়া হবে। জিমরা এখানে আসার আগে আমার কানে আওয়াজ আসছিল, যেখানে বলেছিল জিমরা আসার পর এখানে অনেকগুলো লাশ পরপর পড়তে থাকবে, আর এটাও বলেছিল জিমদের গাড়ির সাথে আরো একটা গাড়ি আসবে। কিন্তু এখানে আমরা কখনোই একসাথে দুটো গাড়ি আসতে দেখিনি, যা থেকে আমি বুঝতে পারি যে আওয়াজটা কানে আসছে সে খুব একটা মিথ্যে খবর দেয় না। সাথে সারা এটাও বলে ও যে আমাকে কথা দিয়েছে সবাইকে বাড়ি পাঠিয়ে দেবে, আমি জানি না ও কিভাবে করবে, কিন্তু আমার শুনে মনে হয় ও সত্যি কাজটা করবে। আমাকে বলেছিল ইথানকে মেরে ফেলে সবকিছু সঠিক চলবে এখানে। যা শুনে ফাদার খাত্রী আশ্চর্য হয়ে যায়, আর সারাকে বলতে থাকে ওরা তোমাকে চুজ করেছে ওদের খবর আমাদেরকে জানানোর জন্য, তুমি খুব স্পেশাল এই জায়গায়। আর নিজের মনে মনে ভাবতে থাকে এটা সারা নিজের মনের কথা না তো, কেউ কি সত্যি ওর কানে কানে কিছু বলে যায়? ওই সময় সারার কানে আবার আওয়াজ আসতে থাকে। সারা একটু অদ্ভুত বিহেভ করতে থাকে, যেন ওর খুব কষ্ট হচ্ছে। এরপর ছেত্রীকে বলে আমাকে একটা পেপার আর পেন দিন। এরপর ওই গাছের সামনে আমরা জিমকে দেখি যে জেড চলে যাওয়ার পর একাই রেডিও সিগন্যাল চেক করছিল। সে সময় ও দেখে সিগন্যাল তো আসছে কিন্তু তা খুবই দুর্বল, যাতে করে ও কারোর সাথে কন্ট্যাক্ট করতে পারছে না। তার মানে এটা নিয়ে যদি একটু চেষ্টা করা যায় তাহলে হয়তো বাইরে কারোর সাথে কন্ট্যাক্ট করা যেতে পারে। অন্যদিকে জেড ওই জঙ্গল থেকে বেরিয়ে ডায়নারে কাগজ পেন নিয়ে যে চিহ্নটাও দেখেছিল সেটা আঁকতে শুরু করে। অনেকগুলো পাতা আঁকার পর মিসেস চ্যাং ওখানে যায় খাবার দেওয়ার জন্য, যা দেখে ও খুব রেগে যায় আর বলতে থাকে দেখছো না আমি এই চিহ্নটা আঁকছি। যা দেখে মিসেস চ্যাং বলে এই চিহ্ন আমি আগে দেখেছি কোথাও। এরপর মিসেস চ্যাং জেডকে নিয়ে স্টোর রুমে আসে। ওখানে একটা ডায়েরি জেডকে দিয়ে বলে এই ডায়েরিতে মনে হয় ওই চিহ্নগুলো আছে। জেড ওই ডায়েরি খুলে দেখে পাতার পর পাতা একই রকম চিহ্ন কেউ যেন এঁকে রেখেছে। সারার কানে কানে যারা বলছিল কথা তা শুনে সারা কাগজে কিছু একটা আঁকতে থাকে। মনস্টারের কথা শুনে সারা বলে ক্ষেত্রীকে তুমি যখন এখানে এসেছিলে কি এনেছিলে তা আমরা জানি, কোথায় রাখা আছে আর তার মধ্যে কি কি আছে তাও আমরা জানি। যা শুনে ফাদার ক্ষেত্রী একটু অবাক হয়, সাথে ভয়ও পায়। অন্যদিকে বয়েড কেনির কাছে বল খেলার জন্য নিয়ে আসে আর বলে আমি জানি আমি যদি এখানে না থাকি তুমি আমার দায়িত্ব ভালো মতো সামলাতে পারবে। আমি ভাবছি এখানের লোকদের বাঁচানোর জন্য আমি জঙ্গলে যাব, কোনো উপায় বের করা যায় না কি তা দেখতে। তা শুনে কেনি একটু দুঃখ পায়। বয়েড বলতে থাকে আমি জানি তুমি তোমার বাবাকে খুব মিস করো। তাতে কেনি আরো আপসেট হয়ে যায় আর বয়েডের সাথে ওই বল খেলতে বাইরে যায়। অন্যদিকে জিমকে দেখি যে ব্যাটারি সঙ্গে করে নিয়ে এসেছিল বাড়িতে চেক করবে বলে, কিন্তু বাড়িতে এসে দেখে দেয়াল ফুটো করে ফেলেছে কেউ। ইথানকে ওখানে দেখে জিজ্ঞাসা করে তোমার মা কোথায়? ইথান বলে তাবিথা বেসমেন্টে আছে, ও ওখানে ইলেকট্রিসিটি কোথা থেকে পাচ্ছে তা চেক করছে। জিম বেসমেন্টে গিয়ে দেখে তাবিথা বেসমেন্টে অনেক বড় গর্ত করে ফেলেছে। জিমকে দেখে বলে তাবিথা আমারও তোমার মতো এই ইলেকট্রিক লাইন দেখে খুব চিন্তা হচ্ছিল, ওয়্যার না থাকায় কি করে ইলেকট্রিসিটি আসছে তা দেখার জন্য। তাই আমি এই গর্ত করে দেখছি, কারণ সব তার বেসমেন্টে গিয়ে মিশেছে। কোথা থেকে ইলেকট্রিসিটি আসছে তা আমি বের করবই। জিম বলে এই জায়গাটা সত্যিই খুব আজব রহস্যে ঘেরা। তা শুনে তাবিথা জিমকে ওই ব্রেসলেটটা দেখায় যা আজ দুপুরেই ডাইনার থেকে নিয়ে এসেছিল। যা দেখে জিম বলে এটা কার ব্রেসলেট? তাবিথা বলে এটা তোমার মনে নেই, এটা তোমাকে আমি দিয়েছিলাম যখন ইথান হয়েছিল। জিম বলে এটা হয়তো অন্য কারো ব্রেসলেট। তাবিথা জানায় না, এটা খুব স্পেশাল ব্রেসলেট যেটা উল্টো ভাবে আমি লাগিয়েছিলাম। এই ব্রেসলেটটাই তোমাকে আমি দিয়েছিলাম যেটা তুমি হারিয়ে ফেলেছিলে। যা শুনে জিম কিছুটা অবাক হয়। অন্যদিকে ক্ষেত্রীকে দেখি মাঠের মধ্যে একটা জায়গা গর্ত করে কিছু জিনিস বের করছিল। জিনিসের মধ্যে থেকে একটা রক্তমাখা শার্ট, একটা মদের বোতল আর একটা চকলেটের
র্যাপার বেরোয়। চকলেটের র্যাপারের ওপরে যে ছবি আঁকা থাকে সারা সেই ছবিটাই এঁকেছিল, যা দেখে শুনে ফাদার খাত্রি একটু ভয় পেয়ে গিয়েছিল। অন্যদিকে কলোনি হাউসে আমরা প্রিন্স নামে একটা লোককে দেখি যে সবাই ঘুমিয়ে যাওয়ার পর আস্তে আস্তে দোতলার একটা বাথরুমে আসে। জানালার ওপাশে একটা মেয়েকে দেখি যে ফুলের বুকে নিয়ে দাঁড়িয়েছিল। যে ফুলটা আমরা সকালে দেখলাম জুলি নিয়ে এসেছিল নিচ থেকে, ওই ফুলের মতনই একটা বুকে। আসলে প্রিন্স রোজ এই মেয়েটির জন্য ফুলের বুকে রেখে আসে কলোনি হাউসের বারান্দায়। ওদের কথাবার্তা শুনে আমরা বুঝতে পারি ওদের মধ্যে একটা ভালোবাসার সম্পর্ক তৈরি হয়েছে, যার জন্য ওই ছেলেটা রোজ ফুল রেখে আসে ওই মেয়েটির জন্য। কিন্তু ছেলেটি কখনোই মেয়েটিকে ভেতরে ঢুকতে দেয় না, যার জন্য মেয়েটির আফসোসের শেষ নেই। এইখানেই এপিসোড 6 শেষ হয়। 7 নম্বর এপিসোডের শুরুতে দেখি ফাতিমা ওই শহরে আসার 1 বছর কমপ্লিট হওয়ার জন্য সেলিব্রেশন শুরু হয়েছে, যেখানে সবাই ওটা ওর বার্থডের মতো সেলিব্রেট করতে চাইছে, তাই ডেকোরেশন করছে। অন্যদিকে ফাতিমা তৈরি হওয়ার জন্য খাটের নিচ থেকে একটা স্পেশাল ড্রেস বের করছে, যা ওর আর এলিসের খুব পছন্দের। জুলি ফাতিমাকে দেখে বলে, এখানে আসার দিন কি কেউ সেলিব্রেট করতে পারে? তা শুনে ফাতিমা বলে, আমাদের জীবনের প্রত্যেকটা দিন সেলিব্রেট করা উচিত। তারপর একটা ভালো সোয়েটার বের করে ওটা পরে, যাতে করে ওকে দেখতে খুব সুন্দর লাগে। যা দেখে জুলি ওকে জিজ্ঞাসা করে, এটা টোডির কাছ থেকে তুমি কি করে বাঁচিয়ে রাখলে? ওই সময় ওখানে এলিস আসে আর ওদেরকে বলে, তোমরা কি এখন নিচে যাবে পার্টি করতে? ফাতিমা বলে, এখনো সেলিব্রেশন শুরু হয়নি, তুমি এখন থেকেই ড্রিঙ্ক করতে শুরু করে দেবে? এলিস বলে, আজকেই তো সময় ড্রিঙ্ক করার। ওরা কেউ যাবে না দেখে এলিস নিজেই নিচে নামতে শুরু করে। ফাতিমা জুলিকে একটা নতুন ড্রেস দেয় ওর পার্টিতে পরার জন্য, তাতে জুলি খুব খুশিও হয়। এলিস নিচে নেমে আসে আর ভিক্টরকে বলে ওর সাথে ড্রিঙ্ক পার্টি করার জন্য, কিন্তু ভিক্টর বলে, আমি তোমার সাথে কথাই বলবো না, আমার এসব করতে একদম ভালো লাগে না। অন্যদিকে ডোনা এসে ভিক্টরকে বলে, তোমার উচিত এসব পার্টিতে নিজেকে ইনভলভ করা, কিন্তু ভিক্টর বলে, তোমাদের এই পার্টিগুলোতে কোনো সফট ড্রিঙ্কস বা জুস থাকে না, যার জন্য আমার ভালো লাগে না এই পার্টিতে থাকতে। এই বলে ও ওখান থেকে বেরিয়ে যায়। সন্ধে নামার সময় প্রিন্স কলোনি হাউসের বারান্দায় এসে একটা ফুলের বুকে রেখে যায় ওই মেয়েটির জন্য। অন্যদিকে বয়েড ঘন্টা বাজিয়ে সবাইকে ঘরে ঢুকতে বলে দেয়, যে কারণে সবাই যে যার বাড়ি ফিরতে থাকে। ফাদার ক্ষেত্রেই কিছুটা ভয়ে পুলিশ স্টেশনের বাইরে বসেছিল। জেড কেনের বাড়িতে বসে তখনও ওর দেখা চিহ্ন এঁকে যাচ্ছিল পাতার পর পাতা। কেনি এসে ওকে খাবার কথা বললে ও বলে, আমি এখন খাবো না। তখন কেনি দেখে ওর বইতে ওই চিহ্নগুলো এঁকে যাচ্ছিল জেড, যা দেখে কেনি বলে, তুমি খাতা পাওনি, তুমি আমার বইতে কেন আঁকছো? জেড বলে, এখানে আমি আর কোনো খাতা পাচ্ছি না। কেনি ওর বই নিয়ে ওখান থেকে চলে যায় রেগে গিয়ে। বয়েড সবাইকে ঘরে ঢুকিয়ে পুলিশ স্টেশনে ফিরে এলে খাত্রী বলে, তোমার সাথে খুব ইম্পর্টেন্ট একটা কথা আছে, আমাকে এক্ষুনি বলতে হবে। বয়েড বলে, সন্ধে নেমে এসেছে, তুমি চলো পুলিশ স্টেশনের ভেতরে, ওখানে গিয়ে কথা বলছি। ওরা ভেতরে ঢুকলেই বয়েডের জিনিসপত্র গোছানো দেখে খাত্রী জানতে চায়, তুমি কোথায় যাচ্ছ? বয়েড বলে, আমি জঙ্গলে যাচ্ছি, এখান থেকে বেরোনোর রাস্তা খুঁজতে। এরপর আমরা আবার তাবিথা আর জিমকে দেখি, যারা বসে বসে গল্প করছিল। জিম রেডিও তৈরি করার জন্য ড্রয়িং তৈরি করছিল। তাবিথা তাকে বলে, আমার জুলির জন্য খুব চিন্তা হয়, ও কলোনি হাউসে ওখানে একা একা থাকে। জিম বলে, ওখানে ডোনা রয়েছে, ও সবারই খুব ভালোভাবে দেখাশোনা করে, তোমার চিন্তা করার কিছু নেই। জিম আরো বলে ওদের প্ল্যানের ব্যাপারে। ওরা একটা বড় টাওয়ার তৈরি করে ডোনার কলোনি হাউসের ওপরে বসাবে, কারণ ওটাই এই টাউনের সবচেয়ে উঁচু বিল্ডিং। ওই টাওয়ারের সাহায্যে সিগন্যাল নিয়ে ওরা রেডিওতে বাইরে কথা বলতে পারবে আর হেল্প চাইতে পারবে, তাহলে ওরা তাড়াতাড়ি বাড়ি ফিরতে পারবে। যা শুনে তাবিথা বলে, তুমি খুব ভালো আইডিয়া কাজে লাগিয়েছো, তুমি তোমার কাজ করে যাও আর আমি দেখি ইলেকট্রিসিটি কোথা থেকে আসছে। এই বলে তাবিথা বেসমেন্টে যায় গর্ত খোঁড়ার জন্য। কলোনি হাউসে ফাতিমা এলিসকে প্রচুর ড্রিঙ্ক করতে দেখে, যা দেখে ও বারবার মানা করতে থাকে ড্রিঙ্ক করতে, কিন্তু এলিস বলে, আজকের দিনই তো করব, তুমি বললে ঠিক আছে, আর করব না। অন্যদিকে ডোনা এসে ফাতিমাকে উইশ করে বলতে থাকে, আজ থেকে ঠিক 1 বছর আগে ফাতিমা এসেছিল আমাদের মধ্যে খুশি ছড়াতে। ফাতিমা আসার পরেও কিছু জন এসেছে, আসার আগেও কিছু জন এসেছে, কিন্তু ফাতিমা এসে আমাদের মধ্যে এই ঘরটাকে অন্যরকম ভাবে সাজিয়ে গুছিয়ে নিয়েছে। ফাতিমা আসার পরেই আমরা গাঁজা খেতে পাই, ও খুব ভালো ওই নেশার জিনিসটি বানাতে পারে। যা শুনে ফাতিমা খুব হেসে ফেলে। এই সময় ডোনা ফাতিমাকে একটা টিয়ারা গিফট করে, যা দেখে ফাতিমা খুব খুশি হয়। আর ডোনা সবাইকে বলে, তোমরা সেলিব্রেশনে নাচ করো, গান করো আর ড্রিঙ্ক করো, যা এখানের নিয়ম। এরপরে ফাতিমাকে উইশ করার জন্য একটা মেয়ে আসে আর ওকে ফ্রেঞ্চ কিস করে, যা দেখে জুলি চমকে ওঠে। পুলিশ স্টেশনে ক্ষেত্রী ওর ব্যাগ থেকে ওই রক্তমাখা জামা, মদের বোতল আর একটা চকলেটের র্যাপার বের করে আনে আর বলে, এর আগে আমি কখনো আমার পাস্টের ব্যাপারে কাউকে কিছু জানাইনি। আমি এখানে আসার আগেও চার্চের ফাদার ছিলাম। আমি যে চার্চে থাকতাম ওখানে একটা বাচ্চা ছেলে এসে আমাকে বলেছিল, আমার বাবা আমাকে খুব মারে, আমি আর বাড়িতে থাকতে চাই না, কিন্তু সেই সময় আমার একটা কাজ থাকার জন্য আর আমার ওর কথা বিশ্বাসও হয়নি বলে ওকে একটা চকলেট দিয়ে বাড়ি চলে যেতে বলি। পরের দিন রাতে যখন ওই বাচ্চাটার মায়ের সাথে আমার দেখা হয়, তখন ওই বাচ্চাটার মা আমাকে বলে ওর বাবা কাল রাতেই ওকে মেরে ফেলেছে আর ও
ওর মা আমাকে এই চকলেটের প্যাকেটটা দিয়ে বলে তুমি ওকে থাকতে দিলে না, তাই ও মারা গেল। এই চকলেটের প্যাকেটটাই আমি আগের দিন ওকে দিয়েছিলাম। এরপর আমি ওর বাবাকে গিয়ে মেরে ফেলি, কারণ আমি রিয়েলাইজ করি ছেলেটা আমার কাছে হেল্প চাইতে এসেছিল, কিন্তু আমি তাকে হেল্প না করে শুধুমাত্র একটা চকলেট দিয়ে ওখান থেকে তাড়িয়ে দিয়েছিলাম, যেটা আমার খুব অন্যায় হয়েছিল। আমার জন্য যেহেতু দুটো মানুষের মৃত্যু হয়েছিল, তাই আমি নিজেকে শেষ করে দিতে চাইছিলাম। আমি একটা ব্রিজ থেকে ঝাঁপ দিতে চেয়েছিলাম, কিন্তু কোথাও যেন ভগবান আমাকে আওয়াজ দিয়ে বলল অন্য একটা রাস্তায় যেতে। সেই রাস্তা দিয়ে যেতে যেতেই আমি এখানে এসে পৌঁছই। হয়তো এখানে আসার কোনো একটা উদ্দেশ্য আছে আমার, এই ভেবে এখানে আসার পর যখন আমি বুঝতে পারি এসে ফেসে গেছি, তখন ওই জিনিসগুলো মানে ওই চকলেটের র্যাপার, মদের বোতল আর সাথে শার্ট আমি একটা ব্যাগে ভরে জঙ্গলের মাটিতে পুঁতে দিয়েছিলাম। এই ঘটনাটা তখন কেউ দেখেনি, আমি খুব ভালো করে নজর রেখেছিলাম। বয়েড বলে তুমি এই সব কথা এখন আমাকে কেন শোনাচ্ছ? খাত্রী বলে সারা আমার বেসমেন্টে বন্ধ আছে, ওই আমাকে ঘটনাগুলো বলেছে আমি যা যা করেছি, কিন্তু এই কথাগুলো ওর পক্ষে জানা একদমই উচিত না। তাহলে ও কি করে জানলো? যা শুনে বয়েড গান বের করে আর খাত্রীর দিকে গান পয়েন্ট তাক করে বলে তুমি একজন খুনিকে বন্ধ রাখতে পারো না এভাবে, ওকে কাঠের বক্সে ঢোকানো উচিত। তা শুনে ফাদার খেত্রী বলে আমি সবই জানি, ও অনেক বড় অপরাধ করেছে, কিন্তু ওর সাথে এখানকার মনস্টারদের কিছু তো একটা সম্পর্ক আছে, ওই একমাত্র পারে আমাদেরকে বাড়ি ফিরিয়ে নিয়ে যেতে। এই সময় বয়েড বলে তুমি আর কি কি জানো ওর সম্পর্কে আমাকে আগে বলো। অন্যদিকে প্রিন্স বাইরে থাকা মেয়েটার সাথে কথা বলছিল। মেয়েটা বারবার বলছিল তুমি আমাকে একদম ভেতরে আসতে দাও না, আমি কিন্তু তোমাকে খুব কাছে পেতে চাই। প্রিন্স বলে আমারও ইচ্ছে করে তোমার সাথে কথা বলতে, দেখা করতে, কিন্তু তোমার এখানে সব দলবল আছে যারা তোমাকে একবার এই ঘরের মধ্যে ঢুকতে দিলে ওরাও ঢুকে পড়বে, যা আমাদের পক্ষে খুব একটা সুবিধাজনক না। মেয়েটি বলে তুমি আমাকে একবার বিশ্বাস করে দেখো, আর কেউ আসবে না, শুধু আমি আসবো আর তোমাকে আদর করেই চলে যাব। প্রিন্সের ওই মেয়েটির কথা বিশ্বাস হয় আর জানালাটা খুলে দেয়। কলোনি হাউসের নিচে যেখানে পার্টি চলছিল, ওখানে একটা বুড়ো লোক একটা মেয়ের সাথে ফ্লার্ট করছিল, যা শুনে এলিস বলে আর কত পাকাবে এইসব কথা বলে ওই মেয়েটিকে। ওই লোকটি বলে তুমি নিজের কাজ করো। এলিস তাতে বিরক্ত হয়ে ওকে মারতে যায়। ওই সময় ফাতিমা এসে ওকে আটকে দেয়। তখন লোকটি বলে তুমি ওকে নিয়ে যাও, নাহলে আবার গুলি করতে শুরু করবে। তখন আবার মারতে যায় এলিস। ডোনা এসে ওদের থামিয়ে দেয়। ফাতিমা এলিসকে নিয়ে চলে যায় আর বলে তুমি এখন ঠিক আছো তো? এলিস বলে আমি খুব টায়ার্ড হয়ে আছি, আমার একটু রেস্টের দরকার। ফাতিমা বলে ঠিক আছে তুমি ওপরে যাও। তা শুনে এলিস ওপরে চলে যায় রেস্ট নেওয়ার জন্য, কারণ ও খুব ড্রিঙ্ক করে ফেলেছিল। ডোনাকে ওই লোকটি বলে একদম মাথা মোটা ছেলে, মায়ের মতনই। যা শুনে ডোনা ওকে একটা পাঞ্চ মারে আর ও উল্টো দিকে পড়ে যায়। অন্যদিকে প্রিন্স ওই মনস্টার মেয়েটিকে ভেতরে আসতে দেয়। মেয়েটি ভেতরে এলে প্রিন্সকে বলে তুমি এবার জানালাটা লাগিয়ে দাও ঠিক মতো। মেয়েটি বাড়িতে এসে প্রিন্সের খুব ক্লোজ হয়, ওরা দুজনেই কিস করতে শুরু করে। মেয়েটি কিস করতে করতে প্রিন্সের জিভ ছিঁড়ে ফেলে। আস্তে আস্তে ও মনস্টারে পরিণত হয় আর প্রিন্সকে মেরে ফেলে। অন্যদিকে ট্রুডি একটা সোফার মধ্যে একা মুখ কালো করে বসেছিল। ফাতিমা এসে ওকে জিজ্ঞাসা করে তুমি এরকম একা বসে আছো কেন? ট্রুডি বলে এখানে আমাকে কেউ ভালোবাসে না, সবাই আমার থেকে দূরে দূরে থাকতে চায়। ফাতিমা বুঝতে পারে আসলে টোডি ওর সোয়েটারটার জন্যই ওরকম করছিল, তাই ফাতিমা ওর সোয়েটারটা খুলে টোডিকে দিয়ে দেয়। টোডি আনন্দে নাচতে নাচতে ওখান থেকে চলে যায়। সে সময় জুলি ফাতিমার কাছে এসে বলে তুমি ওই মেয়েটিকে কিস করছিলে, তোমাদের মধ্যে কি কোনো সম্পর্ক আছে? যা শুনে ফাতিমা হাসতে থাকে আর বলে আমার আর এলিসের মধ্যে ওপেন রিলেশনশিপ আছে, আর এইসব নিয়ে এলিস কিছু মাইন্ড করে না, এটা একটা ছোটখাটো ব্যাপার। তখন জুলি বলে বসে তুমি কি আমাকে কিস করতে পারবে? যা শুনে চমকে ওঠে ফাতিমা আর ওর দিকে তাকায়। জুলি লজ্জা পেয়ে ওখান থেকে পালিয়ে যায়। পুলিশ স্টেশনে খাত্রী সারা কি কি করেছে তা বলতে থাকে আর বলে মনস্টাররা ওর কানে কথা বলছিল, তখনই সারা এই ছবিটা আঁকে যা চকলেটের র্যাপারের মধ্যে ছিল, যা দেখে বয়েড বলে সারা হয়তো মিথ্যে কথা বলছে। ফাদার জানায় আমাকে তখন কেউই দেখেনি, তো সারা কি করে এই ড্রয়িংটা বানাতে পারবে? বয়েড বলে সারা অনেকগুলো খুন করে ফেলেছে, আরো হয়তো করতে পারে, ওকে এভাবে ছেড়ে রাখা একদমই ঠিক হচ্ছে না। খেত্রী তখন বলে তুমি তো জঙ্গলে যাচ্ছই উপায় খোঁজার জন্য, তুমি বরং সারাকে নিয়ে যাও। আমার মনে হয় সারার ওপর কোনো স্পেশাল পাওয়ার আছে, যার জন্য ওর সাথে মনস্টাররা কমিউনিকেট করছে। তুমি ওকে নিয়ে যাও, তোমারও হেল্প হবে আর একটা সঙ্গী পেয়ে যাবে। যা শুনে বয়েড হাসতে থাকে। ওই মেয়েটি প্রিন্সকে মেরে নিজের জামা পরিষ্কার করে জানালাটা খুলে দেয় সবার জন্য, যাতে সব মনস্টার ভেতরে ঢুকে বাকিদের শেষ করতে পারে। জুলি ভিক্টরের কাছে আসে। ওই সময় জুলি ওর ব্যাগ গুছোচ্ছিল, কাজে ব্যস্তই ছিল বলতে পারো। যেহেতু অনেক আগে ও এখানে এসেছিল, তাই জুলি ওকে অনেক কটা প্রশ্ন করে, ও কোনো উত্তর দেয় না ওই প্রশ্নের। কেনির বাড়িতে যে যখন খেতে বসেছিল, কেনি যে বইটাও ওর কাছ থেকে নিয়ে নিয়েছিল, ওই বইটাও উল্টে পাল্টে দেখছিল। ও দেখে ওই বইয়ের দুটো পেজ একসাথে জোড়া লাগানো আছে। ও ওই পেজটা খুলে দেখে একটা ফটো রয়েছে ওখানে। ওই ফটো দেখে কেনির মা চ্যাং বুঝতে পারে ফটোর পেছন দিকে যে রয়েছে সে আর কেউ না, ভিক্টর, কারণ ওর হাতে ভিক্টরের বক্সের মতোই একটা নীল বক্স ছিল। অন্যদিকে কলোনি হাউসে টোডি ফাতিমার ড্রেসটা পরে খুব খুশি ছিল। একটা রুমে ওই মনস্টার মেয়েটাকে হাসতে দেখে ও ভেতরে যায়, কে জানে
জানার জন্য। ভেতরে গেলে মনস্টার ওকে ছিঁড়ে খুঁড়ে খায়। এরপর মনস্টাররা বেরিয়ে পুরো কলোনি হাউসে মানুষজনকে মারতে থাকে, যা জানার পর ওই কলোনি থেকে সবাই বাইরে পালাতে শুরু করে। ভিক্টর এত আওয়াজ শুনে বুঝতেই পেরেছিল, যেহেতু ও তৈরি হয়েই ছিল, ও একটা দড়ি বেঁধে নিচে নামতে থাকে আর জুলিকে ওর সাথে নিয়ে যায়। ওখান থেকে বেরোতে যাবে, কিন্তু ফাতিমা দেখে এলিস নেই। ডোনা আর ফাতিমা সবাইকে বাঁচাচ্ছিল ওখানে। ফাতিমা বলে, এলিসকে আমি পাচ্ছি না, তুমি বাকিদের নিয়ে এগিয়ে যাও, আমি এলিসকে নিয়ে আসছি। ডোনা গাড়ি করে সবাইকে নিয়ে ওখান থেকে বেরিয়ে যায়। অন্যদিকে ভিক্টর দড়িতে করে জুলিকে নিচে নামিয়ে আনে। সামনের দিকে মনস্টারদের এগোতে দেখলে ভিক্টর বলে, আমাদেরকে এক্ষুনি জঙ্গলের মধ্যে চলে যেতে হবে, কারণ ভিক্টর ততক্ষণে হোয়াইট ড্রেস পরা ওই বাচ্চা ছেলেটিকে দেখতে পেয়েছিল, যা দেখে ও জুলিকে বলে, আমাদের ওর ওপর বিশ্বাস করতে হবে, না হলে ওই মনস্টার আমাদেরকে শেষ করে ফেলবে। যে কারণে ওরা জঙ্গলের দিকে পালিয়ে যায়। অন্যদিকে এলিসের আওয়াজ শুনে যখন ঘুম ভাঙে, তখন দেখে বাকি সবাই বেরিয়ে পড়েছে, আর যারা বাকি ছিল তাদের মনস্টাররা খেয়ে ফেলেছে। ও একটা রুমের কাছে এসে দেখে ফাতিমার মতো হলুদ সোয়েটার পরে কেউ পড়ে রয়েছে, যাকে মনস্টাররা খেয়ে ফেলেছে। ও উল্টে দেখে ওটা ফাতিমা না, আসলে ওটা টোডি ছিল। যা দেখে ওখান থেকে ও পালাতে যাবে, তার মধ্যেই মনস্টাররা ওর ঘরের মধ্যে চলে আসে। মনস্টারের জন্য এলিস জানালা ভেঙে নিচে পড়ে যায়। নিচে ফাতিমা ওকে সামলায়, আর ঘরের মধ্যে ঢুকে বাইরে থেকে দরজা বন্ধ করে দেয় আর একটা তালিশমান পাথর ঝুলিয়ে দেয়। এইভাবেই ওরা নিজেদেরকে বাঁচায়। ফাতিমা খুব দুঃখ পেতে থাকে যারা মারা গেল তাদের জন্য। এলিস ওই সময় বলে, আমি তোমাকে খুব ভালোবেসে ফেলেছি, তুমি আমাকে এইভাবেই আগলে রেখো। অনেক ওপর থেকে পড়ার জন্য এলিস ভীষণ চোট পেয়েছিল, যার জন্য যন্ত্রণায় কাতরাতে থাকে। অন্যদিকে ভিক্টর জঙ্গলের মধ্যে একটা ফার অ্যাওয়ে ট্রি দেখিয়ে জুলিকে বলে, তুমি এর ভেতর দিয়ে চলে যাও, ইথানের সাথে দেখা হলে বলবে সব শুরু হয়ে গেছে। এখানে জুলি প্রথমে ভয় পেতে থাকে, ভিক্টরের কথা বিশ্বাস করতে চায় না, কিন্তু মনস্টার এগিয়ে আসতে দেখলে ফার অ্যাওয়ে ট্রি দিয়ে কোনো একটা ঘরের বেসমেন্টে প্রবেশ করে। অন্যদিকে বয়েড আর ক্ষেত্রী নিজেদের মধ্যে কথা বলছিল। সেই সময় গাড়ির আওয়াজ পেয়ে ওরা বাইরে গিয়ে দেখে ডোনা গাড়ি নিয়ে এসেছে, যেখানে বয়েড জিজ্ঞাসা করতে থাকে, এলিসের অবস্থা কি, এলিসকে দেখতে পাচ্ছি না। ডোনা বলে, এলিসকে আমরা খুঁজে পাইনি, যারা বেঁচে ছিল তাদের নিয়ে এসেছি। যারা বেঁচে ছিল তাদেরকে পুলিশ স্টেশনে ঢুকিয়ে দেয়, কারণ মনস্টাররা ওদের পেছন পেছন হেঁটে হেঁটে আসছিল। সবাইকে ঢোকানোর পর ক্ষেত্রী পেছনে রয়ে যায়, আর ওর ওপর একটা মনস্টার অ্যাটাক করে। ওই মনস্টারের ওপর কোন রকমে গুলি করে স্টেশনের ভেতরে নিয়ে আসে ক্ষেত্রীকে, কিন্তু ততক্ষণে ক্ষেত্রীর অবস্থা খুবই খারাপ হয়ে গিয়েছিল। প্রেয়ার করতে করতে ওখানেই ক্ষেত্রী মারা যায়। ক্ষেত্রীর মৃত্যুতে বয়েডের সাথে সাথে ওখানে উপস্থিত সবাই খুব দুঃখ পায়। আর এখানেই 7 নম্বর এপিসোড শেষ হয়। 8 নম্বর এপিসোডের শুরুতে দেখি বয়েড জঙ্গলে যাওয়ার জন্য ব্যাগপত্র গুছোচ্ছিল। তখন ওখানে কেনি পৌঁছয় আর বলে, কালকের ঘটনা আমি সবই শুনেছি, এই কারণে কলোনি হাউসের সবাই খুব ভয় পেয়ে আছে, আমাদের উচিত একটা মিটিং করে সবাইকে ডেকে একটু আশ্বাস দেওয়া। এ সময় বয়েড বলে, কালকে আমাদের বাঁচানোর জন্যই ক্ষেত্রী তার জীবন দিয়ে দিয়েছিল, ও সবসময় আমাদের বাঁচিয়ে এসেছে। কেনি কিছু বলতে যাবে, তার আগেই বয়েড বেরিয়ে যেতে থাকে। কেনি জিজ্ঞাসা করে, তুমি এখন কোথায় যাচ্ছ? বয়েড বলে, আমার কাজ আছে। কেনি বলে, এর থেকেও জরুরি কাজ? বয়েড বলে, এরপর থেকে আমি জঙ্গলে গেলে তুমি এখানে শেরিফ, তুমি নিজের ডিসিশন এবার থেকে নিজেই নাও, আমাকে এর মধ্যে আর ইনভলভ করো না। এরপর সিন আবার পাস্টে ব্যাক করে, যেখানে আমরা দেখি বয়েড তার ফ্যামিলির সাথে রিটায়ারমেন্টের পর হাসি খুশি একটা লং ড্রাইভে যাচ্ছিল, যেখানে ও বলে, আমার রিটায়ারমেন্টের পরের প্ল্যান ছিল একটা বোট কিনে পুরো মহাসাগর ঘুরে বেড়ানোর। সেই সময় ওর বউ অ্যাবি বলে, তোমার জন্য সবাই যে যার পয়সা খরচা করে এখন বোট কিনতে যাবে, এই নিয়ে ওরা হাসি মজা করছিল। ওর বউ হঠাৎ করেই ওই বোটটা ওকে গিফট করে, যা দেখে খুব খুশি হয় বয়েড। কিন্তু এই হাসি মজা করতে করতেই হঠাৎ দেখে ওদের সামনে ওই গাছ আর পাখি, যা দেখে আমরা বুঝতে পারি ওরা এই টাউনে এসে ফেসে যাওয়ার আগের সময় দেখানো হয়েছে। সিন প্রেজেন্টে ব্যাক করে, বয়েড ক্ষেত্রীর বেসমেন্টে সারার কাছে যায় আর ওকে বলে ওখান থেকে বেরিয়ে হাঁটতে। ওরা জঙ্গলের মধ্যে থেকে হাঁটতে থাকে। সারা বারবার ক্ষেত্রীর কথা জিজ্ঞাসা করে। ওই সময় বয়েড জানায় রাতে কিছু মনস্টার কলোনি হাউসে ঢুকে গিয়েছিল, যে কারণে ক্ষেত্রী আমাদের বাঁচাতে গিয়ে মারা গেছে। অন্যদিকে তাবিথাদের বাড়িতে দেখি জুলি এসে ওর এখানে আসার গল্প বলছিল। ও খুব ভয়ে ভয়ে বলছিল, আমরা এক সময় খুব হাসি মজা করছিল, কিছুক্ষণ পরেই কলোনি হাউসের পরিবেশ পুরো বদলে গেল, মনস্টারে এসে অ্যাটাক করলো, কিভাবে করলো আমরা জানি না। তখন জিম জিজ্ঞাসা করলো, তুমি বাঁচলে কিভাবে? জুলি বলা শুরু করে, আমাকে ভিক্টর জানালা দিয়ে নিচে নামতে বলে আর জঙ্গলের মধ্যে পাঠিয়ে দেয়। ওখানে একটা গাছের মধ্যে আমাকে ঢুকতে বলে, ওখানে ঢুকেই আমি এই ঘরের মধ্যে পৌঁছে যাই। কিভাবে আসলাম আমি নিজেও জানি না। যা শুনে ইথান বলে, ওটা তো ফার অ্যাওয়ে ট্রি, আমাকে ভিক্টর অনেক আগেই এটা দেখিয়েছিল, বলেছিল এই গাছের মধ্যে দিয়ে আমরা এক জায়গা থেকে অন্য জায়গায় খুব ইজিলি যেতে পারি, কিন্তু কে কোথায় যাব তা আগে থেকে আমরা বলতে পারি না। জুলির খুব মেন্টাল ব্রেকডাউন হয়, তাই ও আপসেট হয়ে পড়েছিল। ওকে তাবিথা সামলাতে থাকে। ইথান গিয়ে ওকে জানায় মা বেসমেন্টে গর্ত খুঁড়ছে, কোথা থেকে আমাদের ইলেকট্রিসিটি আসছে তা জানার জন্য। জুলি আরো ভেঙে পড়ে। ওই সময় ওখানে জেট পৌঁছে যায় আর জুলির কাছ থেকে জানতে চায়, তোমার সাথেই তো ভিক্টর বেরিয়েছিল,
সবাই বলছে তুমি জানো ভিক্টর কোথায়। জিম ওকে বাইরে বের করে আনে আর বলতে থাকে তুমি জানো ওর মেন্টাল পরিস্থিতি কিরকম, তুমি ওকে বিরক্ত করো না, আমার মেয়ের থেকে দূরে থাকো। যে তাও নাচরবান্দা হয়ে ওর সাথে কথা বলতে যায়, তখন জিম বলে তুমি কাল আমাকে ওই অবস্থায় একা ফেলে রেখে চলে গিয়েছিলে সাইকোর মতো, তোমার মনে হয় তোমার এখন আমার মেয়ের সাথে কথা বলা উচিত? আর তোমাকে জানানো উচিত ওই সিগন্যাল কাজ করেছিল কিন্তু আওয়াজ খুব বেশি হচ্ছিল। আমার মনে হয় এখানে কোনো একটা বড় জায়গা থেকে কোনো বড় টাওয়ার বসালে হয়তো আমরা সিগন্যাল পেতে পারি আর বাইরে কথাও বলতে পারি। এরপর ফ্ল্যাশব্যাকে আবার আমরা বয়েডদের দেখি যারা গাড়ি করে ওই টাউনে ঢুকে পড়েছিল। সেই সময় সন্ধেও নেমে এসেছিল। ওদের গাড়ি ফাদার ক্ষেত্রী এসে দাঁড় করে আর বলে এখানে সন্ধে নেমে এসেছে, তোমরা মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছ, তোমরা প্লিজ আমার কথা শোনো, আমাকে ভুল মনে হলে তোমরা আমাকে মেরে ফেলো, কিন্তু এই সময় আমাদের সময় নেই তোমাকে বোঝানোর, তোমরা প্লিজ আমার সাথে চলো। এরপর ক্ষেত্রীর সাথে ওরা তিনজনে মিলে একটা বাংকারে লুকিয়ে যায় আর ভীষণ জোরে জোরে মনস্টারদের চিৎকার করার আওয়াজ আসতে থাকে। সে সময় ক্ষেত্রী ওদের জানায় এখানে মৃত্যু ঘুরে বেড়ায় সন্ধে নামলে, এর থেকে বেশি কিছু এখন বললে তোমরা বুঝবে না, আমি সকালে তোমাদের সব বোঝাবো। মনস্টারদের মানুষদের ছিঁড়ে খাওয়ার আওয়াজ আসতে থাকে, যা শুনে বয়েডরা খুব আতঙ্কিত হয়ে থাকে। সিন আবার প্রেজেন্টে ব্যাক করে যেখানে আমরা এলিসকে দেখি ক্রিস্টির হসপিটালে ভর্তি হয়ে আছে, কারণ ওর হাত হয়তো ভেঙে গিয়েছিল, ওটাই ক্রিস্টি ঠিক করে দিচ্ছিল। এই সময় ক্রিস্টির কাছে কেনি আসে আর জিজ্ঞাসা করে ওর হেল্প লাগবে নাকি, কারণ অলরেডি হসপিটাল ওভারলোডেড হয়ে গিয়েছিল, অনেকেই ভর্তি হয়েছিল ওই হসপিটালে। কেনি ক্রিস্টিকে একটা বই দেয় পড়ার জন্য, ক্রিস্টি তাতে খুব খুশিও হয়। এরপর জিম আর জেডকে দেখি কলোনি হাউসে ডোনার কাছে যেতে, যেখানে ডোনা সব লাশগুলোকে এক জায়গায় করে কবর দেওয়ার ব্যবস্থা করছিল। ডোনাকে এসে ওরা জানায় আমরা চাই তোমার কলোনি হাউস ইউজ করতে। কলোনি হাউসে একটা টাওয়ার বসিয়ে ওই টাওয়ারের মাধ্যমে সিগন্যাল এনে বাইরে রেডিওর মাধ্যমে আমরা খবর পাঠাতে চাই। রেডিওর মাধ্যমে অনেক দূর দূর সিগন্যাল পাঠানো যেতে পারে, তাই আমরা চেষ্টা করে দেখতে চাই, হয়তো আমরা সফল হতে পারি। ডোনা বলে আমার 14 জন লোক মারা গেছে এখানে কালকে, তোমাদের যা মন চাই করো, এমনিতেও কলোনি হাউসে এখন কিছুদিন কেউ আসবে না, তোমরা এই সময়টাকে ব্যবহার করতে পারো। এরপর সিন আবার ফ্ল্যাশব্যাকে যায় যেখানে আমরা দেখি বয়েডরা সকাল হলেই ওদের বাংকার থেকে বেরিয়ে দেখে চারিদিকে লাশের ছড়াছড়ি, যা দেখে ওরা খুব ভয় পেয়ে যায়। ক্ষেত্রী ওদের ডাইনারে নিয়ে যায় আর বোঝাতে থাকে এখানে আমরা রোজ বাঁচার চেষ্টা করতে থাকি, প্রতি রাতে আমরা লুকিয়ে যাই বাংকারে আর সকাল হলে বেরিয়ে দেখি শয়ে শয়ে লাশ পড়ে আছে, যা শুনে বয়েড বলে এইভাবে তো চলতে পারে না, আমাদের উচিত একটা সিস্টেমে কাজ করার, আমি যেহেতু মিলিটারিতে ছিলাম আমি এটার ব্যবস্থা করে দিচ্ছি। এরপর সবাইকে একসাথে এনে একটা সিস্টেমে আনা শুরু করে, সব রেশন এক জায়গায় আনা হয়, কোথায় কোথায় লুকোনো হবে সেই সব ব্যবস্থা করা হয়। এইভাবেই টাউনে সবাই একসাথে থাকতে শুরু করে। অন্যদিকে বয়েড সারাকে নিয়ে জঙ্গলের মধ্যে একটা ঘরে আটকে রেখে বলে তুমি এখানেই থাকো, আমি শহরের কাজ সেরে এখানে আসবো আর তোমাকে নিয়ে জঙ্গলের ভেতরে যাব। সারা তাতে বলে আমরা জঙ্গলে গিয়ে কি করব? বয়েড জানায় আমরা ঘরে যাওয়ার রাস্তা খুঁজতে যাব আর তুমি এখান থেকে পালানোর চেষ্টা করো না। সারা বলে আমি এখান থেকে কোথাও পালাবো না, আমি জানি আমি কোনো অন্যায় করিনি, দেখছোই তো ওরা যে বলেছিল কতগুলো লাশ পড়বে, কত লাশ পড়ছে এখন। এবার আমরা আবার জুলিকে দেখি যে তাবিথাদের বাড়ির বেসমেন্টে বসেছিল, যেখানে তাবিথা গর্ত খুঁড়ে রেখেছিল। ওখানে জুলি ওর মাকে জিজ্ঞাসা করে তুমি আর বাবা দুজন দুজনকে তো ভালোবাসতে, তাহলে তোমরা কেন ডিভোর্স নিতে চাইছো? যা শুনে তাবিথা বলে এই ডিভোর্স নেওয়ার ডিসিশনটা এতটা সোজা ছিল না, একদিন যখন সবকিছু ঠিক চলছিল আমি আর তোমার বাবা কিচেনে ছিলাম, তুমি আর ইথান পরের রুমে ছিলে, আমাদের সাথে থমাস ছিল, থমাস তখন খুবই ছোট, তোমার বাবার হঠাৎ করে ফোন আসে, তোমার বাবা ফোন ধরতে চায় আর আমি মাটিতে পড়ে থাকা একটা ডাইপার কুড়োতে গিয়েছিলাম, সেই সময় হঠাৎ করে চেয়ার থেকে থমাস পড়ে যায়, তারপরই সব শেষ। আমাদের মা বাবাদের কাজ হলো তোমাদের রক্ষা করা, মানে আমাদের বাচ্চাদের রক্ষা করা, কিন্তু যেহেতু আমরা থমাসকে রক্ষা করতে পারিনি, ওকে প্রোটেকশন দিতে পারিনি, তারপর থেকে আমাদের মধ্যে ভাঙন শুরু হয়। তোমার বাবাকে দেখলেই ওই ফোনের রিং আসার ঘটনা আমার বারবার মনে পড়তে থাকে, আমরা যতই নর্মাল হবার চেষ্টা করেছি না কেন পারিনি আমরা নর্মাল হতে, তাই আমরা আলাদা হতে চেয়েছিলাম। যা শুনে জুলি খুব দুঃখ পায় আর বলে এই কথাগুলো আমাদের আগে বলনি কেন? তাবিথা বলে তুমি এখনো অনেক বাচ্চা আছো, যেদিন মা হবে সেদিন বুঝবে। এরপরে আমরা ডাইনারে দেখি সবাই মিলে খুব ঝগড়া করছে ডাইনার থেকে জিনিসপত্র নেওয়ার জন্য। মিসেস চ্যাং ওদের আটকাচ্ছে। ওই সময় বয়েড গেলে ওই লোকগুলো বলতে থাকে কলোনি হাউসে যারা ছিল তারা এখন আমাদের ঘরে ঢুকে পড়েছে, আমাদের রেশন খাচ্ছে, আমরা কোথা থেকে পাবো? আমাদেরকে এবার ডাইনার থেকে কাঁচা মালগুলো সংগ্রহ করতে হবে, নাহলে আমরা বাঁচতে পারবো না। এই সময় বয়েড যায় আর ওদের বোঝাতে থাকে এইভাবে চললে চলবে না, আমরা দেখছি কি করা যায়। কলোনি হাউসদের লোকেরা এখন থাকবে কোথায়? এত লোক একসাথে থাকারও তো অসুবিধা, কলোনি হাউস এখনো ঠিকঠাক হয়নি, আমরা দেখছি কি করা যায়। সিন আবার পাশে ব্যাক করে যেখানে দেখানো হয় বয়েড আর ক্ষেত্রী দাঁড়িয়ে কথা বলছে, ওরা কিভাবে এই শহরটাকে সাজিয়ে তুলবে সেই নিয়েই কথাবার্তা বলছে, মানে রেশন কোথা থেকে আনবে, কে কোথায় লোকাবে, এইসব। সে সময় এলিসের মাকে দেখে এলিস খুব আত্মমগ্ন অবস্থায় রয়েছে, যেন কিছু ভাবছে। ওর মাকে জিজ্ঞাসা করলেও বলে না না সব ঠিক আছে, কথাটা এড়িয়ে যায়, তাতে এলিসের একটু সন্দেহ বাড়ে। সিন আবার বর্তমানে ব্যাক করে যেখানে বয়েড পুলিশ স্টেশনে এসে দাঁড়িয়েছিল, ওর সাথে সাথে
রাস্তায় কেনি আসে আর বলে এখানের অবস্থা আর ঠিক নেই, এখানে সবাই ভয় পেয়ে আছে, মারামারি শুরু করেছে। বয়েড বলে আমি এখন কিছুক্ষণ এখানে আছি, আমি দেখছি কি করা যায়। এ সময় কেনি বলতে শুরু করে এখানে কোনো কিছুই আর ঠিক না, আমাদের মধ্যে ওই তালিসমান পাথর এরাই দিয়েছিল কোনোভাবে ব্যান্ডেডের কাজ করতে, ওই ব্যান্ডেডের কাজ তালিসমান পাথর করে দিয়েছে, আমরা কোনোভাবেই আর সেফ না, এখানে কেউ সেফ থাকতে পারে না, কোনোদিন ছিলও না, আমাদের উচিত বাড়ি যাওয়ার রাস্তা খোঁজা, যা তোমাকে করতেই হবে। বয়েডকে জানায়। বয়েড কেনির অবস্থা দেখে মনে মনে হাসতে থাকে। ওখানে ডোনা এসে পৌঁছয়। ওদের ঝগড়া শুনে ডোনা বয়েডকে বলে এতদিন পর্যন্ত আমি জানতামই না কেনির ভেতরে ভেতরে এত রাগ আছে এই জায়গা সম্পর্কে। বয়েড বলে একে দেখতে হবে এখন কিছুদিন। ডোনা বয়েডকে জিজ্ঞাসা করে তুমি কোথায় যাচ্ছ? বয়েড জানায় চলো হাঁটতে হাঁটতে তোমার সাথে কথা বলি। সিন আবার ব্যাক করে পাস্টে, যেখানে দেখানো হয় বয়েড জঙ্গলে গিয়ে একটা ছাগল পেয়েছিল যা ক্ষেত্রকে এনে দেখায় আর বলে এই জঙ্গলে আমাদের থাকার মতো সমস্ত জিনিস রয়েছে, আমি দেখলাম জঙ্গলের ভেতরে কিছু মুরগিও রয়েছে, এখানে কিছু লোকজনকে বলো জঙ্গলে গিয়ে ওই মুরগিগুলো আর ছাগলগুলোকে এক জায়গায় এনে একটা খামার মতো বানাতে। আর এও বলে আমি এখন জঙ্গলে যাচ্ছি আরো কি কি জিনিস পাওয়া যায় তা দেখার জন্য। সে সময় বয়েডের কাছে এলিস আসে আর বলে এখন জঙ্গলে না যেতে, মায়ের অবস্থা খুব একটা ভালো না, কয়েকদিন ধরেই লক্ষ্য করেছে ও। যেহেতু এখানে বয়েড রেশন নিয়ে খুব ব্যস্ততার মধ্যে আছে তাই ওর বাবাকে জানানো হয়নি, তাই এলিস এসে বলে তুমি আজকের জন্য দাঁড়িয়ে যাও আর মাকে একটু সামলাও, মায়ের অবস্থা ঠিক নেই। বয়েড বলে তোমার মা মেরিনে চাকরি করতো, ও আয়রন লেডি, ও সবকিছু ম্যানেজ করে নেবে, এখানের অবস্থা ভালো না আমরা সবাই জানি, সবাই আমরা ভয় পেয়ে আছি, আমাকে আগে এখানের রেশনের ব্যবস্থাটা করে নিতে দাও তারপরে দেখছি। এলিস তাও মানতে চায় না, কিন্তু বয়েড বলে তুমি তোমার মাকে সামলাও, আর 4 ঘন্টা আছে অন্ধকার হওয়ার থেকে, আমি তার মধ্যে জঙ্গলে গিয়ে যতটা পারি সংগ্রহ করে আনি। এর মাঝখানে দেখি অনেকেই ওখান দিয়ে সবজিপত্র যাওয়া নিয়ে আসা করছে, মানে ওখানে রেশনের একটা পার্মানেন্ট ব্যবস্থা করে নিয়েছিল তখন। এরপর ওই দিনই বয়েড জঙ্গলের ভেতরে যায় আর মার্ক করতে থাকে, কিন্তু ওখানে একটা কুকুর এসে দাঁড়ায় ওর সামনে, যা দেখেও বুঝতে পারে এটা হয়তো কারো পোষ্য কুকুর। ও কুকুরটাকে আদর করতেই যাবে, কিন্তু সেই সময় কুকুর কোনো আওয়াজ পেয়ে ওখান থেকে পালিয়ে যায়। ওর পেছন পেছন বয়েডও দৌড়তে শুরু করে, তারপরে পথ হারিয়ে ফেলে। যেহেতু ওখানে সন্ধে নামলেই বিপদ, রাস্তা খুঁজতে খুঁজতে দেখে সন্ধে নেমে এসেছিল, সাথে ওই মনস্টারদের আওয়াজও আসতে থাকে। হঠাৎ পিছোতে পিছোতে বয়েড একটা গুহার মধ্যে ঢুকে যায়। ওখানে মনস্টাররা ওকে ঘিরেই ফেলেছিল, কিন্তু ওই গুহায় ঢুকে যাওয়ার ফলে ওকে আর অ্যাটাক করে না কোনো মনস্টার, ওরা চলে যায় নিজের মতো করে। সেখানে দেখে বয়েড কিছু পাথর আছে, বিভিন্ন জিনিসপত্র আঁকা, যা দেখে বুঝতে পারে এই পাথরের জন্যই হয়তো মনস্টাররা ওর ওপর অ্যাটাক করলো না। সেই থেকে মনস্টারদের জন্য তালিসমান পাথর আবিষ্কার করলো বয়েড। এরপরে সিন আবার প্রেজেন্টে ব্যাক করে, যেখানে বয়েড ওর ছেলের সাথে দেখা করতে যায়, কারণ ও খুব চোট পেয়েছিল তাই। ওখানে গিয়ে বয়েড জানায় আমি জঙ্গলে যাচ্ছি, আমি জানি না আমি ফিরতে পারবো কিনা, কিন্তু তোমার যেন কোনো আফসোস না থাকে আমার সাথে দেখা হলো না বলে, কিংবা আমাকে কোনো কথা বলা হলো না বলে, তাই আমি তোমার সাথে আজকে দেখা করতে এসেছি, তোমার কি কিছু বলার আছে? এখানে দেখি এলিসের খুব রাগ থাকে ওর বাবার ওপরে আর বলে গতবার জঙ্গলে গিয়ে কি হয়েছিল মনে আছে তো, আবার তুমি চাও এটা করতে? এখনো পর্যন্ত আমরা জানি না জঙ্গলে কোনো রাস্তা আদৌ আছে কিনা এখান থেকে বেরোনোর। বয়েড বলে তুমি আমার ছেলে, আমি জানি তুমি এখানে সবকিছু ম্যানেজ করে নিতে পারবে, আমি না থাকলেও। তোমার জন্মের পর থেকে এমন একটা দিন যায়নি যে তোমার কথা চিন্তা করিনি, আমি জানি তুমি সবকিছু পারবে, বলে ওখান থেকে বয়েড বেরিয়ে যায়। এখানে আমরা জানতে পারি না কেন এলিস ওর বাবার ওপর এত রেগে থাকে, কিছুক্ষণ পরেই তা জানবো। এরপর বয়েড ওখান থেকে বেরিয়ে এলে ডোনা বলে তুমি সত্যিই চলে যাচ্ছ? বয়েড বলে হ্যাঁ এখনের মতো তো তাই জানি। ডোনা জানায় তুমি অনেক কিছু সহ্য করেছো এখানে, আমরা সবই জানি, তুমি তাড়াতাড়ি ফেরত এসো, আমি জানি তুমি আসবে, বলে ওকে গুড বাই জানায়। অন্যদিকে ফাতিমা এলিসের কাছে যায় আর বলে তোমার বাবা এখানে থেকে অনেক কিছু সহ্য করেছে, ওই দিনের পর থেকে তোমার বাবা প্রত্যেক দিন তোমার মুখ শুনছে, তুমি জানো না তোমার বাবাও কত কষ্ট পেয়ে আছে। আমরা যতদূর বয়েডকে জানি বয়েড নিজের সমস্ত ক্ষমতা দিয়ে সব ঠিক রাখার চেষ্টা করে, আর যদি তুমি তোমার বাবার সাথে না যাও তাহলে সারা জীবনের মতো মাথা কুড়ে মরবে, কিন্তু তোমার বাবাকে আর পাবে না হয়। সিন আবার ফ্ল্যাশব্যাকে যায় যখন বয়েড তালিসমান পাথর নিয়ে টাউনে ফেরত আসতে থাকে সবাইকে দেখানোর জন্য। সে সময় ও জঙ্গল থেকে বেরিয়েই গুলির আওয়াজ পায়, সামনে এগিয়ে দেখে অ্যাবি সবাইকে ধরে ধরে গুলি করে মারছে আর বলছে আমরা কোনো বাস্তব জগতে নেই, স্বপ্ন দেখছি হয়তো, আমি সবাইকে ঘুম ভাঙিয়েই ছাড়বো। তাই ও একের পর এক গুলি করতে থাকে আর বলতে থাকে এই জায়গাটা কারোর জন্যই সেফ না। পেছন দিক থেকে বয়েড এসে বলতে থাকে তুমি এটা কি করছো, আমি জানি তুমি এখন স্ট্রেসে আছো এই জায়গার জন্য হয়তো কিছুটা, কিন্তু একটু চিন্তা ভাবনা করে দেখো আমরা সবাই বেঁচে আছি, এভাবে মানুষ মারছো কেন তুমি একটু মাথা ঠান্ডা করো। কিন্তু অ্যাবি কোনো কথা শুনতেই রাজি ছিল না। সে সময় অ্যাবি ডোনাকে মারতে চেয়েছিল। বয়েড ওই সময় বোঝানোর চেষ্টা করে যে আমরা এখান থেকে বেঁচে থাকতে পারবো, আসলে প্রতি রাতে এত মনস্টার মানুষ মারছিল যে ওর স্ট্রেস আর নিতে পারছিল না অ্যাবি, তাই ও বলতে থাকে না আমরা এখানে থাকলে এমনিতেও বাঁচতে পারবো না, তার থেকে আমাদের ঘুম ভেঙে যাওয়া ভালো, তাই ও গুলি করছিল। তালিসমান পাথরের কথা বয়েড বলতেই যাবে তার আগে এলিস এসে ওর মাকে ডাকতে থাকে। অ্যাবি এলিসকে সামনে পেয়ে ওকেই মারতে যায়, যা দেখে
বয়েড নিজের ছেলেকে বাঁচানোর জন্য বাধ্য হয়ে অ্যাবিকে গুলি করে মেরে দেয়। এই কারণেই এলিস ওর বাবার ওপর রেগে থাকে। ওর বাবা যদি সঠিক টাইমে ওর মায়ের ওপর ধ্যান দিত তাহলে হয়তো এরকমটা হতো না বলে ও মনে করে। সিন বর্তমানে ব্যাক করে, বয়েড সমস্ত ব্যাকপ্যাক নিয়ে জঙ্গলের দিকে এগোতে থাকে। পেছন থেকে এলিস এসে ওকে ডাকে আর বলে, আমি শহর থেকে তোমার পেছন করছি, আমার তোমার ওপর রাগ করে থাকার কোনো অধিকার নেই, কিন্তু আমি মায়ের মৃত্যু কিছুতেই ভুলতে পারি না, যদিও এতে তোমার কোনো ভুল ছিল না বা অন্যায় ছিল না, আমাকে বাঁচানোর জন্যই তুমি এসব করেছিলে। বয়েড বলে, হ্যাঁ আমি বুঝতে পেরেছি, তুমি এই অবস্থায় এখানে এলে কেন, তুমি শহরে ফেরত যাও। এলিস বলে, কাল আমি তোমার খুঁজে পাওয়া তালিস্মান পাথরের জন্যই আসলে বেঁচে গিয়েছিলাম, না হলে আমার কালকে বেঁচে থাকার কোনো উপায় ছিল না, চারিদিক থেকে মনস্টার আমাদের খেয়েই ফেলছিল প্রায়, তুমি আমাকে ক্ষমা করে দিও। আর একে অপরকে জড়িয়ে ধরে খুব ইমোশনাল হয়ে পড়েছিল এই সময়। বয়েড বলে, তুমি শহরে ফিরে যাও, আমাকে জঙ্গলে এখন যেতেই হবে। এলিস ফিরে আসার আগে সারাকে দেখতে পায় আর দেখে আশ্চর্য হয়ে যায় ওর বাবার সাথে ও এখানে কি করছে। বয়েড বলে, আমার ওপর ভরসা রাখো, ফিরে এসে তোমাকে সব বলবো, তুমি এখন শহরে ফেরত যাও। এলিস ফেরত চলে যায় আর বয়েড মালপত্র নিয়ে সারার কাছে আসে। এর পরের সিনে দেখি কেনি সমস্ত মানুষকে এক জায়গায় করে বলতে থাকে, আমাদের বাড়ির রাস্তা খোঁজার জন্য জঙ্গলে গেছে বয়েড, আমাদের কলোনি হাউসের বাড়িটাও এখন আর নেই, সবাইকে এর তার বাড়িতে কোনো রকমে অ্যাডজাস্ট করে থাকতে হচ্ছে, আমরা চেষ্টা করছি যেভাবেই হোক সমস্ত কিছু আগের মতো নর্মাল করার, কিন্তু এখনকার পরিস্থিতি খুব একটা সুবিধার না, তা আমাদের সবাইকেই বুঝতে হবে, বিশেষ করে কলোনি হাউসের লোকেদের। ডোনা বলে, আমাদেরকে একটু ভেবেচিন্তে এখানে থাকতে হবে, সবার সাথে কোঅপারেট করে, ঝগড়াঝাটি না করে। জিম এর মধ্যে সবাইকে এসে জানায়, বাড়ি যাওয়ার জন্য সবাই নিজের মতো চেষ্টা করছি আমরা, আমি চাই কলোনি হাউসে একটা টাওয়ার দাঁড় করিয়ে ব্যাটারির সাহায্যে সিগন্যাল নিয়ে বাইরে কারোর সাথে কথা বলতে, যদি কোনো হেল্প পেতে পারি, তাই আমি তোমাদের বলতে চাই তোমরা সবাই আমাকে এই কাজে একটু হেল্প করো, যাতে যত তাড়াতাড়ি সম্ভব আমরা বাড়ি ফিরে যেতে পারি। অন্যদিকে কলোনি হাউসে দেখি সবাই জিমের হেল্প করতে থাকে যাতে তারা বাড়ির দিকে এগিয়ে যেতে পারে, আর বয়েড সারার সাথে জঙ্গলে এগিয়ে যেতে থাকে। এখানেই এপিসোড 8 শেষ হয়। 9 নম্বর এপিসোডের শুরুতে দেখি বয়েড আর সারা জঙ্গলের মধ্যে দিয়ে এগিয়ে যাচ্ছিল। তালিস্মান পাথর বয়েড যেখানে পেয়েছিল সেখানে এসে দাঁড়ায় আর বলে, এখানেই আজ রাতটা কাটাবো। যদিও তখনও অন্ধকার হতে অনেক দেরি ছিল, সারা তা বললে বয়েড জানায়, এর পরে আর আমি চিনি না রাস্তা, তাই পরের দিন সকাল ছাড়া আমরা এখান থেকে বেরোবো না। ডায়নারে মিসেস চ্যাং আর কেনি দুজনে মিলে কথা বলছিল, যেখানে কেনি জানায় জিম আর জেড খুব তৎপরতার সাথে রেডিও তৈরির ব্যবস্থা করছে, তাহলে তাড়াতাড়ি আমরা বাইরের কন্ট্যাক্ট করতে পারবো। তা শুনে মিসেস চ্যাং বলে, তুমি ওদের ঝামেলার মধ্যে থাকবে না, তুমি এখানের বেস্ট শেরিফ হয়ে দেখাবে, আর এখন সন্ধে নেমেই এসেছে, তুমি বেল নিয়ে সবাইকে ঘরে ঢোকার অ্যালার্ম দিতে বেরিয়ে যাও। এরপর সবাই কলোনি হাউসের কাজ শেষ করে যে যার বাড়ি ফিরতে থাকে। যারা কলোনি হাউসে থাকতো তারা পুলিশ স্টেশনে শিফট করে শোয়ার জন্য। পুলিশ স্টেশনে ঢোকার সময় একটা ছেলে খুবই টেনশনে ছিল। ডোনা ওকে জানতে চাওয়ায় সে বলে, আজ আমি খুব টায়ার্ড, তাই ডোনা বলে ওকে এনাফ রেস্ট নিতে। অন্যদিকে তাবিথা রাতে ডিনার করার জন্য যখন বেসমেন্ট থেকে ওপরে যাচ্ছিল, ওর যেন কিছুতেই সিঁড়ি শেষ হচ্ছিল না, চারিদিকে সিঁড়িতে খেলনা ছড়ানো ছিল। এই সিনটা তোমরা একটু মনে রাখবে, পরে এর এক্সপ্লেনেশন দিতে কাজে লাগবে। এরপর ও অ্যাক্সিডেন্টের স্বপ্ন দেখতে থাকে, যা দেখে হঠাৎ ওর ঘুম ভেঙে যায়। আসলে ও পুরোটাই স্বপ্নই দেখছিল। সকালে উঠে পুলিশ স্টেশনে একটা মেয়ে খুব জোরে চিৎকার করে, যে কারণে ডোনার ঘুম ভেঙে উঠে দেখে যে ছেলেটা পুলিশ স্টেশনে ঢোকার সময় বলেছিল খুব টায়ার্ড, সে সুইসাইড করে নিয়েছে। যা দেখে ডোনা খুব শক পেয়ে যায়। কলোনি হাউসে জিম যখন কেনিকে কি কি জিনিস লাগবে বলছিল, ডোনা এসে ভীষণ মেজাজ দেখাতে থাকে। জিমরা ওই ছেলেটার কথা জিজ্ঞাসা করলে ডোনা জানায় সে আর কখনোই ফিরে আসবে না। অন্যদিকে ফাতিমা আর এলিস বাড়ি ফিরে গেলে ওদের রিলেশনশিপ নিয়ে কি হবে সেই ব্যাপারে চিন্তা করছিল। আসলে ওরা এখানে আসার পর অনেকটা সময় একসাথে কাটিয়েছে, তারপর বাড়ি ফিরে গেলে তা কি সব একই রকম থাকবে সেই নিয়ে ওদের চিন্তা ভাবনা চলছে। অন্যদিকে বয়েড আর সারা জঙ্গলের মধ্যে দিয়ে এগিয়ে যাওয়ার সময় সারা বয়েডকে জিজ্ঞাসা করে, যদি এইভাবে আমরা এগিয়ে যেতে যেতে আবার ওই টাউনেই ফিরে যাই তাহলে কি হবে, কারণ ওই টাউনের সমস্ত রাস্তা গোল গোল ঘুরে ওই টাউনেই ফিরে আসে, তাই ওটা জঙ্গলের জন্য হবে না তা কে বলেছে। বয়েড বলে, কি হবে না হবে আমরা সত্যিই জানি না, কিন্তু একবার চেষ্টা করে দেখতে ক্ষতি কোথায়। তখন বয়েড সারাকে আবার জিজ্ঞাসা করে, ওরা যে তোমাকে বলেছিল বাড়ি পাঠিয়ে দেবে যদি তুমি ইথানকে মেরে ফেলো, তোমার কখনো মনে হয়নি ওরা মিথ্যে কথা বলছে? সারা এতে খুব হকচকিয়ে যায় আর বলতে থাকে, এইসব কথা তোমরা বুঝবে না। বয়েড জোর করলে সারা বলে, ওরা বলেছিল আমি যদি না মারি ইথানকে তাহলে ওরা আমার ভাইকে, আমার এখানে সবাইকে মেরে ফেলবে, তাই আমি করতে বাধ্য হয়েছিলাম। তুমি এক কাজ করো না কেন, আমাকে ওই কাঠের বাক্সতে বন্দি করে রেখে দাও যাতে মনস্টাররা আমাকে খেয়ে ফেলে। বয়েড বলে, তা আমি করতে পারবো না, আর ওর হাতের হ্যান্ডক্রাফট খুলে দেয় আর ওরা দুজনে মিলে এগোতে থাকে জঙ্গলের মধ্যে। কলোনি হাউসে জিম আর জেড দুজনে মিলে ব্যাটারিগুলোর কত কি চার্জ আছে দেখছিল। তাতে জেড জানায় যে ব্যাটারি আছে তাতে আমাদের
আমাদের কাজ হবে না, এমন ব্যবস্থা করতে হবে যাতে 2-3 সপ্তাহ এক নাগাড়ে চলতে পারে ব্যাটারিগুলো। জিম জানায় সে ব্যবস্থা আমাদেরকে গাড়ির তেল দিয়েই করতে হবে। জেড জানায় এইভাবে কাজ চলতে পারে না, গাড়ির তেল আমাদের কতটুকু আছে, আমরা কোনোভাবেই এই টাওয়ার হয়তো রেডি করতে পারবো না। জিম তাতে রেগে যায় আর বলে তুমি এত ডিমোটিভেট হচ্ছ কেন, তুমি এক কাজ করো, বাইরে গিয়ে গাঁজা খাও শুধু। তখন জেড জানায় তুমি ভিক্টরকে দেখেছো? জিম বলে তুমি ভিক্টর আর ওই সিম্বল ছাড়া আর যদি কিছু বলার থাকে বলো। অন্যদিকে ডোনাকে কেনি কাঠের ব্যাপারে বলতে গেলে ও খুব রেগে যায় আর বলতে থাকে তোমার কাঠ চাই তো? যেখানে ব্যাটারি লাগানো ছিল ওখানেই কুড়ুল দিয়ে কাঠ কাটতে শুরু করে আর বলে আমরা তো আর কিছুদিন পরেই বাড়ি চলে যাব, তাহলে এই কাঠের কি হবে? আসলে এরিক মারা যাওয়ার জন্য ওর মনের মধ্যে গভীর ক্ষোভ তৈরি হয়েছিল, যা ও এইভাবেই বের করছিল। বয়েড আর সারা দুজনে মিলে গল্প করতে করতে সামনের দিকে এগিয়ে যাচ্ছিল। বয়েড গাছের মধ্যে মার্ক করতে করতে এগোচ্ছিল। হঠাৎ সারা বলে কোনো কিছুর আওয়াজ শুনতে পাচ্ছি। আসলে কাছে কাছে ঘষা লাগার একটা আওয়াজ আসছিল। ওই আওয়াজ শুনে ওরা সামনে এগোতে থাকলে একটা বটল ট্রি ওদের চোখে পড়ে। ওর সামনে গেলে বটলগুলোর মধ্যে দেখে বয়েড কিছু একটা আছে, যা দেখার জন্য ও লাঠি দিয়ে বটল পাড়তে গিয়েছিল। সেই সময় সারার কানে কিছু একটা আওয়াজ আসতে থাকে আর ওর মধ্যে খিচুনি শুরু হয়। ডোনা মনের দুঃখে ড্রিঙ্ক করার জন্য বারে আসে, ওর পেছন পেছন কেনিও আসে আর বারটেন্ডারকে বলে আমাদেরকে একটু একা থাকতে দাও। কেনি বলতে থাকে বারবার ডোনাকে আমরা যে এক্সপেরিমেন্ট করছি হয়তো এই টাওয়ার কাজ করে যাবে, আমরা ফেরত যেতে পারবো। ডোনা আরো দুঃখ পেয়ে চিৎকার করে বলতে থাকে ওকে তুমি কখনো ভেবে দেখেছো এই যে তোমরা টাওয়ার বসাচ্ছ, যা যা তোমরা করছো তাতে মানুষের মনে আশা জেগেছে, আমরা হয়তো বাড়ি ফিরে যেতে পারবো, কিন্তু এই আশা যদি পূরণ না হয় তাহলে ওরা একে একে যদি সুইসাইড করতে শুরু করে তখন কোথায় যাবে? এটা পাড়ার মোড়ের কোনো ড্রয়িং কম্পিটিশন না, হারলে হারলাম জিতলে জিতলাম। এখান থেকে বেরোনোর জন্য আমরা যে চেষ্টা করে যাচ্ছি অবশ্যই ভালো, কিন্তু এর হারটা আমাদেরকে মেনে নিতে হবে, আমাদের সবাইকেই মেনে নিতে হবে। কেনি তাও বলতে থাকে আমি জানি তুমি এরিকের জন্য দুঃখ পেয়ে আছো, কিন্তু তোমাকে সামলে উঠতে হবে, আমাদের কলোনি হাউসের সবাইকে তোমাকেই সামলাতে হবে। ডোনা বলে আজকের দিনের জন্য আমাকে ছেড়ে দাও, কাল থেকে আমি আমার নিজের রূপে আবার ফিরে আসবো। তাই কেনি এবার চুপ করে যায়। কেনি সন্ধে নামার আগে ঘন্টা নিয়ে সবাইকে আগাম জানাতে থাকে। সে সময় ক্রিস্টিকে দেখেও, যে খুব ভেঙে পড়েছিল এরিক মারা যাওয়ায়। আসলে এরিক ক্রিস্টিরও বন্ধু ছিল। ক্রিস্টি জানায় এরিকের প্রচন্ড পেটের গন্ডগোল হতো, তাই ও মাঝে মধ্যেই আমার কাছে আসতো আর আমাকে আশা জাগাতো একদিন নিশ্চয়ই আমরা এখান থেকে ফেরত যাব, কিন্তু আজ ওই সুইসাইড করে নিল, হঠাৎ আমাদের ছেড়ে চলে গেল। এটা কেন কে জানে, আমি কিছুতেই মেনে নিতে পারছি না। কেনি বলে এরিক হয়তো তোমাদের খুব ক্লোজ হবে, কিন্তু ও তো চলে গেছে, এখন ওর নিয়ে ভাবনা চিন্তা করে লাভ কি? আমাদেরকে সামনে এগিয়ে যেতে হবে আর আমরা জানি টাওয়ার নিশ্চয়ই তৈরি হবে, আমরা নিশ্চয়ই বাড়ি ফিরে যেতে পারবো। ক্রিস্টি তখন বলে যদি আমরা নাও যেতে পারি, তুমি যদি খুব ভেঙে পড়ো তুমি প্লিজ আমার কাছে এসো, কিন্তু একা একা কোনো ডিসিশন নিয়ে নিও না। অন্যদিকে জেড কেনির বাড়িতে কেনির মায়ের সামনে খুব গজগজ করতে থাকে আর বলে ওই একটা 2 টাকার ইঞ্জিনিয়ার জেডকে অপমান করে আর বলে জেড ছাড়া ও একা একাই টাওয়ার বানিয়ে নেবে, আমিও দেখছি কিভাবে টাওয়ার বানাতে পারে, আমি ছাড়া কেউ কোনো কাজ করতে পারবে নাকি? ব্যাটারি ছাড়া কারেন্ট কোথা থেকে পায় আমিও দেখবো। যা শুনে মিসেস চ্যাং খুব রেগে যায় ওর ওপর আর বলতে থাকে তুমি বড্ড বেশি কমপ্লেন করো, কোনো হেল্পে তো লাগো না, নিজের বড়াই করো আর কমপ্লেন করতে থাকো, তোমার কারেন্ট চাই তো এ নাও, দিয়ে নিজে একটা সুইচ টিপতে থাকে আর বন্ধ করতে থাকে। যা শুনে জেডের কিছু একটা মাথায় আইডিয়া আসে আর বলে আমিই পারবো এই কাজটা করতে। জিম বাড়ি ফিরে এলে জুলি ওকে জিজ্ঞাসা করতে থাকে তোমার কাজের কি খবর, টাওয়ার কি তৈরি হয়ে গেছে? জিম জানায় হয়েই এসেছে, আরো কিছুদিন লাগবে। তা শুনে জুলি বলে তুমি এখনো পর্যন্ত মিথ্যে কথা বলতে পারো না। যাই হোক এখানে এসে আমাদের একটা লাভ হয়েছে, যা ইথান আমাদেরকে আজ বলছিল, আমরা বাড়িতে একদম কথাবার্তা বলতাম না, এখানে এসে আমরা কথাবার্তা বলা নিজেদের মধ্যে শুরু করলাম, নিজেরা আড্ডা মারতেও শুরু করলাম, এটা একটা ভালো দিক হয়েছে। তাহলে চলো দুজনে মিলে গর্তটা আরো খুঁড়ে নিই। তাবিথা গর্ত খুঁড়ছিল আর জুলি ওই গর্ত থেকে যে মাটি বেরোচ্ছিল সেগুলো বাইরে এনে ফেলছিল, যাতে জিম ওদের হেল্প করতে লেগে যায় কাজে। এবার আমরা বয়েড আর সারাকে দেখি, যেখানে খিচুনি এসে সারা অজ্ঞান হয়ে যাওয়ার পর বয়েড ক্যাম্প খাটিয়ে একটা ক্যাম্পের মধ্যে ছিল। সারার জ্ঞান আসলে সারা বলতে থাকে আমি যে আওয়াজ শুনেছিলাম সে আমাকে বলে যাচ্ছিল বারবার আমাদের এখানে আসা একদম উচিত হয়নি, আমাদের এক্ষুনি ফিরে যাওয়া উচিত। আর জানায় সারাকে মিস্টার জুগাড়ুকে বলো যত তাড়াতাড়ি সম্ভব এখান থেকে যেন বেরিয়ে যায়। এই সময় ওদের টেন্টে কেউ একটা আক্রমণ করে আর ওদেরকে বাইরে থেকে কেউ যেন ভীষণ ভাবে ধাক্কা মারতে থাকে, যা দেখে সারা খুব ভয় পেয়ে যায় আর বারবার বলতে থাকে আমাদের এখান থেকে চলে যাওয়া উচিত, আমাদের এখান থেকে চলে যাওয়া উচিত। বয়েড ওকে সান্ত্বনা দেয় আর বলে সবকিছু ঠিক হয়ে যাবে, আমরা ঠিক আছি, তুমি শান্ত থাকো। একটা সময় ওই ঝড়ঝাপটা বন্ধ হয়ে যায় আর একটা হুইসেলের আওয়াজ আসতে থাকে, একটা আলো ওরা দেখতে পায়, বারবার যেন চক্কর কাটছিল আলোটা। অন্যদিকে জিম আর তাবিথা যে গর্ত খুঁড়ছিল, তাবিথা দেখে ওর কোদালটা কোনো একটা মেটালে গিয়ে ধাক্কা লাগছে। আর এখানেই 9 নম্বর এপিসোড শেষ। 10 নম্বর এপিসোডের শুরু
শুরুতে দেখি সকালবেলায় জিমের বাড়িতে হঠাৎ জেড এসে দরজা পেটাতে শুরু করে। ভয় পেয়ে সবাই দরজা খুললে ও ঝড়ের গতিতে বাড়িতে ঢুকে এক্সপ্লেন করতে শুরু করে আমাদের এখানে যা আছে সবগুলোই নকল। আমরা যে কারেন্টটা পাচ্ছি তা আপাত দৃষ্টিতে ওয়্যার না থাকলেও, কারেন্ট পাওয়ার কথা না থাকলেও তাও তো পাচ্ছি, কিভাবে পাচ্ছি। তারপর একটা ল্যাম্প নিয়ে তার মধ্যে হেয়ার ড্রায়ারের থেকে প্লাগ খুলে তার দুটো তার ওই ল্যাম্পের মধ্যে ঢুকিয়ে দেখে আলোও জ্বলছে, তার সাথে সাথে হেয়ার ড্রায়ারও জ্বলছে। যা দেখে জিম বলতে থাকে আমরা এভাবেই কারেন্ট নিয়ে ব্যাটারিগুলোকেও চার্জ করতে পারবো। যা শুনে জিমও খুব খুশি হয়ে যায়। আসলে ওদের টাওয়ারটা এক জায়গায় গিয়ে আটকে গিয়েছিল, ওরা এক্সট্রা পাওয়ার পাবে কোথা থেকে। জেড এসে তা জানিয়ে দিলে জিম আবার এই টাওয়ার নিয়ে চিন্তা ভাবনা করতে শুরু করে। এরপর আমরা আবার বয়েড আর সারাকে দেখি, যেখানে সারা বলতে থাকে আমরা কোথায় এসে পড়েছি তুমি জানো? আমাকে যে আওয়াজটা আসছিল বারবার বলছিল রাতে যে মনস্টারকে তোমরা ভয় পাও তার থেকে ভয়ঙ্কর জিনিসও এখানে আছে, তাই তোমরা এখান থেকে চলে যাও। আসলে ওদের টেন্টটাকে যেন কেউ তুলে অন্য জায়গায় এনে ফেলেছে। যে ঝড়ঝাপটাগুলো আমরা আগের এপিসোডে দেখলাম, ওটা ওখানের কেউ এসে বয়েডদের টেন্ট সমেত ওদেরকে অন্য কোথাও এনে ফেলেছে, যে জায়গাটা ওরা চেনে না, যে কারণে টেন্টটাও পুরো ছিঁড়ে ঘুরে গিয়েছিল। বয়েডকে সারাই জায়গাটার ব্যাপারে জিজ্ঞাসা করতে বয়েড বলে আমাদের আগে এখান থেকে বেরোতে হবে। সকাল হয়ে যেতে বয়েড বেরিয়ে দেখে যেখানে ওরা পৌঁছেছে চারিদিকে মাকড়সার জালের মতো জাল হয়ে রয়েছে। সিন আবার ডাইনারে যায়, যেখানে জিম আর জেড সমস্ত কলোনি হাউসের মেম্বারদেরকে নিয়ে মিটিং করে বলে আমরা কারেন্ট কোথা থেকে পাবো, পেয়ে গেছি তা, কিন্তু এই কারেন্টের তারের সঙ্গে টাওয়ারকে যোগ করতে গেলে প্রচুর তারের দরকার হবে, তাই তোমাদের যেখান থেকে পারো সেখান থেকে তার জোগাড় করো, যাতে আমরা কলোনি হাউসের নিচের থেকে ওপর পর্যন্ত এনাফ তারের সাপ্লাই পেতে পারি। তাহলে আমরা আজকে রাতের মধ্যেই কন্ট্যাক্ট করার চেষ্টা করব বাইরের লোকেদের সাথে। যা শুনে সবাই খুব খুশি হয়ে যায় আর যে যা নিজের কাজে লেগে পড়ে। এই সময় ডোনাকে দেখি পুলিশ স্টেশনে, যেখানে বয়েড পিন দিয়ে রেখেছিল কে কোথা থেকে এসেছে, ওই ম্যাপটাকে দেখছিল। কেনি আসাতে কেনিকে বলে তোমার কি মনে হয় এই টাওয়ার এত লোকেশনের থেকে লোক এসেছে, সবাইকে তা নিজের জায়গায় পৌঁছে দিতে পারবে? কেনি বলে চেষ্টা করে দেখতে ক্ষতি কি। যা শুনে বয়েডও কনভিন্সড হয়ে যায় আর বলে আমিও কাজে লেগে পড়ছি। কেনি পুলিশ স্টেশন থেকে তার নিয়ে ক্রিস্টির কাছে যায়, যেখানে ক্রিস্টিও অ্যাম্বুলেন্স থেকে তার বের করে দিচ্ছিল। এখানে কেনি আর ক্রিস্টি নিজেদের মধ্যে এখানে আসার আগেকার গল্প করতে থাকে। তখন ক্রিস্টি কেনিকে জানায় আমি তোমাকে খুবই পছন্দ করি, খুবই পছন্দ করি, তা সত্ত্বেও তোমাকে জানতে হবে আমার একজন কেউ আছে, আমি এনগেজ। যা শুনে কেনি একটু অপ্রস্তুত হয়ে যায় আর ওখান থেকে তারগুলো নিয়ে জিমদের কাছে যেতে থাকে, ক্রিস্টিকে একা ফেলে। ক্রিস্টি তাতে একটু দুঃখ পায়। অন্যদিকে এলিস ফাতিমার কাছে গিয়ে বলে আমার তোমার সাথে খুব দরকারি কথা আছে, আর ওকে কলোনি হাউস থেকে বাইরে বের করে আনে। রাস্তায় একটা জায়গা দেখিয়ে এলিস বলে তোমাকে প্রথম আমি ওই জায়গায় দেখেছিলাম, আমার তো মনেও পড়ে না এখানে আসার আগে আমি কেমন ছিলাম। এখানে তুমি আমার একমাত্র ভালোবাসা, আমি জানি এখান থেকে বেরিয়ে গেলেও তুমিই আমার ভালোবাসা থাকবে। আমি চাই যেখানেই থাকি না কেন আমরা একসাথে থাকি আর আমরা একে অপরকে বিয়ে করে নিই। এইভাবেই এলিস ওকে প্রপোজ করে আর একটা তারের আংটি পরিয়ে দেয়, যেহেতু ওখানে কোনো জুয়েলারি শপ ছিল না। এবার আমরা আবার বয়েড আর সারাকে দেখি, যেখানে বয়েড সামনের দিকে এগিয়ে যাচ্ছিল আর সারা বারবার বলছিল আমি যে আওয়াজটা পেয়েছি সেটা একটু অন্যরকম আওয়াজ ছিল, এখানে একজন মহিলা আমাকে বারবার বারণ করছে কিন্তু সামনে এগিয়ে যেতে। কিন্তু বয়েড বলে আমি যেখান থেকে ফ্লাড লাইট দেখেছিলাম সেই দিকেই এগিয়ে যাব, আমাদের পেছনে ব্যাক করার কোনো উপায় নেই। আরো এগোতে থাকে। ওই মাকড়সার জাল লাগানো জঙ্গল দিয়ে ওরা এগোতে এগোতে বয়েড কারো একটা আওয়াজ শুনতে পায়, যা সারা শুনতে পাচ্ছিল না। কিছুটা এগিয়ে গিয়ে দেখে ওর বউ অ্যাবি জালে পুরো জড়ানো হয়ে আছে আর ওকে ডাকছে। ও কাছে গেলেই অ্যাবি রাক্ষসে পরিণত হয় আর ওর হাতটাকে ধরে নেয়। বয়েড কোনো রকমে ওর হাত ছাড়িয়ে পেছনে পিছিয়ে আসে আর সারা জিজ্ঞাসা করে তোমাকে কে ডাকছিল? তোমার বউ ডাকছিল না? আমি বুঝতে পেরেছি তুমি কোনো একটা আওয়াজ শুনে ওদিকে এগিয়ে গিয়েছিলে। বয়েড বলে ও কিছু না, আমাদেরকে আরো এগোতে হবে। ওর গায়ে কিছু পোকামাকড় উঠে গিয়েছিল, কয়েকটা পোকা ওকে কামড়েও দেয়। সারা ওই পোকাগুলোকে ওর গা থেকে ছাড়িয়ে আলাদা জায়গায় ফেলে দেয়। অন্যদিকে আমরা কলোনি হাউসে জিমকে দেখি, সে মোটামুটি টাওয়ার রেডি করে ফেলেছিল, বাকি সবাই ওই টাওয়ার গুলোকে ওপরে ওঠানোর জন্য ব্যস্ত ছিল। সে সময় ইথান বলে আমরা আমাদের কাজ করে যাচ্ছি, এখানে ভিক্টর থাকলে খুব মজা হতো, কিন্তু ভিক্টর নিজের কাজ করে যাচ্ছে, আমি জানি ও একটা কিছু খুঁজে যাচ্ছে। জিম বলে হ্যাঁ ঠিকই বলেছ, আমাদের কাজটা আমাদের ঠিক মতো করা উচিত। আর বলে এই টাওয়ারটা ওপরে বসানোর পর এই কলোনি হাউস এত উঁচু যে ওই সিগন্যাল আমরা বাইরে এই জঙ্গল পার করে নিশ্চয়ই পাঠাতে পারবো। এরপর আমরা আবার বয়েডকে দেখি যে ওই জঙ্গলের মধ্যে দিয়ে এগোতে এগোতে এরপর ডিমোটিভেট হয়ে পড়েছিল। সারাকে বারবার বলছিল আমরা হয়তো জঙ্গলের মধ্যে হারিয়ে পড়েছি, আমরা আর কখনো বাড়ি ফিরতে পারবো না, আমরা আর কখনো ওই জায়গাতেও ফিরতে পারবো না। সারা বলতে থাকে আমাদের আলোর দিকে এগিয়ে যেতে হবে, আপনি প্লিজ উঠুন
তাড়াতাড়ি এগিয়ে যান, কারণ অন্ধকার হয়েই এসেছে। বয়েড বলতে থাকে, তুমি যে আওয়াজ শুনেছিলে সত্যিই শুনেছিলে। আসলে বয়েডের শরীরটা হঠাৎ করেই খুব খারাপ লাগতে শুরু করে ওই পোকা কামড়ানোর জন্য, আর ও বসে পড়ে। সে সময় সারা ওকে সামলে নেয় আর তাড়াতাড়ি আগে এগিয়ে যাওয়ার কথা বলতে থাকে, কারণ সেই সময় ঘন মেঘ ঘনিয়ে এসেছিল, যাতে দেখে মনে হচ্ছিল খুব জোর ঝড়ঝাপটা আসতে পারে। অন্যদিকে জিমকে দেখি সে সমস্ত টাওয়ার পত্রগুলোকে ওপরে ওঠাচ্ছিল। জেড বলে, আমাকে এখন এখান থেকে বেরোতে হবে। দিয়ে জেড ওখান থেকে বেরিয়ে কেনির বাড়িতে আসে, যেখানে কেনির মাকে দেখে ওর হাজব্যান্ডের ফটোর সামনে দাঁড়িয়ে খুব দুঃখ মন নিয়ে বসেছিল, যা দেখে জেড বলে, আপনি খুশি হচ্ছেন না আমরা বাড়ি ফেরত যাচ্ছি বলে? এই সময় জেড আরো বলতে থাকে, আমার যখন 12 বছর বয়স ছিল আমার দিদা ছেড়ে চলে যায়। আমার মা বাবা অনেক আগেই চলে গিয়েছিল, দিদার কাছেই মানুষ হচ্ছিলাম, কিন্তু দিদা মারা যাওয়ার পর আমার দুনিয়া পুরো খালি হয়ে যায়। বাধ্য হয়ে আমাকে আমার আঙ্কেলের কাছে থাকতে আসতে হয়। আমি যতটা বড় হয়েছি নিজের ক্ষমতায় হয়েছে, আমাকে হেল্প করার জন্য কেউ কখনো ছিল না, তাই আমি নিজের সাকসেসে এত বড়াই করে থাকি। সাথে এও বলে, আমি যখন এয়ারপোর্টে বসেছিলাম একজন আন্টি এসে আমাকে বলেছিল, তুমি যেখানে যাবে তোমার দিদা তোমার সাথে সাথে যাবে, তাই এই নিয়ে তুমি দুঃখ পেও না। এখনো আমি তাই মনে করি। কেনির মাকে বলে, আপনিও নিজেকে দোষ দেবেন না, আপনিও যেখানে যাবেন আপনার হাজব্যান্ড আপনার সাথেই থাকবে, যদিও সশরীরে না তবুও থাকবে। এই বলে দুজনে মিলে প্রেয়ার করতে শুরু করে। এপাশে কলোনি হাউসে জিমের রেডিও সেটআপ পুরো তৈরি হয়ে গিয়েছিল, এরপর খালি চেক করা বাকি ছিল। তাই সবাই আনন্দে খুশি হয়ে এক জায়গায় জড়ো হয়, বাড়ি ফেরার আনন্দে সবাই মেতে থাকে। এ সময় ক্রিস্টি আসে আর কেনিকে বলতে থাকে, আমি নিজেও চাই বাড়ি ফেরত যেতে। মিশিগানে আমার যে গার্লফ্রেন্ড রয়েছে তার সাথে দেখা করে জানতে চায় সে কি আমাদের আগের দেখে রাখা স্বপ্ন সফল করতে চায়, না নিজের মতো নিজের পছন্দের লোকের সাথে ও বিয়ে করে এখন সুখে আছে তা দেখতে চায়। আমার আরেকটা মন এটাও চায় এখানে যে পাগলটা আমার জন্য বসে আছে তার সাথে আইসল্যান্ডে যেতে। সেখানে কেনি জিজ্ঞাসা করে, তুমি কার সাথে যেতে চাও? ক্রিস্টি বলে, আমি এখনো জানি না। আসলে ক্রিস্টি ওকে হাতেও রাখছিল আর ছেড়েও দিচ্ছিল না, মোটামুটি একটা ব্যালেন্স করে চলছিল এখানে। অন্যদিকে জিম রেডিওর সাথে কানেক্ট করার আগে সবাই যে যার জায়গায় চলে যায়। তাবিথাও আসে ওর কাছে দেখতে এই রেডিও আইডিয়া সফল হয় নাকি। জিম যখনই রেডিওর সাথে কানেক্ট করতে যায় তখন ও সিগন্যাল পায় আর সবাইকে জানিয়ে দেয়, হ্যাঁ আমরা সিগন্যাল পাচ্ছি। যা দেখে তাবিথা বলে, তুমি নিজের কাজ করো, আমি প্ল্যান বি নিয়ে চিন্তা ভাবনা করতে যাচ্ছি। ছাদে দাঁড়িয়ে একটা মেয়ে বলে জেডকে, এই তাড়াতাড়ি ওদিকে দেখো, মনে হয় খুব ঝড় আসবে। যা দেখে জেড বলে, এখনই আসার ছিল ঝড়? আমরাও দেখি ভীষণ কালো মেঘ যেন ওদের দিকে এগিয়ে আসছে। আসলে ওদের প্ল্যানটাকে সফল করতে দেবে না কেউ আর কি। জঙ্গলের একটা পাহাড়ে উঠতে উঠতে বয়েড বলতে থাকে, আমার শরীর ভীষণ খারাপ লাগছে, আমি আর হয়তো এগোতে পারবো না। সে সময় ঝড়ও ওখানে পৌঁছে যায়। যা দেখে বয়েড বলে, আমি এখানে রয়ে যাচ্ছি, তুমি এগিয়ে যাও, তুমি বেঁচে থাকো। সারা বলে, আর একটুখানি পথ, আমাদের যেভাবেই হোক এই পাহাড়টাকে চড়তে হবে, তাহলেই হয়তো আমরা ওই লাইট হাউস পেয়ে যাব। কিছু দূর এগোনোর পরে ওরা লাইট হাউসটা দেখতে পায়। এরপরে আমরা আবার জিমকে দেখি যে রেডিও কানেক্ট করে বলতে থাকে, মেডে মেডে, আমরা SOS কল করছি, আমরা এক জায়গায় এসে ফেসে গেছি। সে সময় ওখানে ভীষণ জোরে ঝড় দিতে শুরু করার বৃষ্টিও পড়ছিল। ঝড় খুব জোরে এলে ডোনা এসে জানায়, আমাদের যেভাবেই হোক রেডিওটাকে বাঁচাতে হবে, আমরা কালকেও চেষ্টা করতে পারি, যে ঝড় আসছে তাতে আমাদের টাওয়ার হয়তো উড়ে যেতে পারে। তাই জিমকে বলে আমাদের রেডিওটা তুলে রাখা উচিত। জিম বলে, আমি লাস্ট টাইম ট্রাই করে দেখি। ইথানকে ঘরের মধ্যে পাঠিয়ে দিয়ে ডোনা আর জিম ট্রাই করতে থাকে রেডিওতে কথা বলার জন্য। সে সময় কেউ একটা হ্যালো বলে জানায়ও, আর জিমকে বলে, তুমি জিম ম্যাথিউস না? যা শুনে জিম খুব অবাক হয়ে যায়। ওর নামও জানে যার সাথে ও রেডিওতে কথা বলছে। সে জানায়, তোমার বউ ঘরের মধ্যে গর্ত খুঁড়ে খুব বাজে একটা কাজ করেছে, তার ফল ওকে ভোগ করতে হবে। এই কথা শোনার পর পা থেকে মাটি সরে যায় জিমের, আর ও ডোনাকে বলে, তুমি রেডিও গোটাও আর আমার বাচ্চাদেরকে দেখো, আমি বাড়ি থেকে আসছি। ও দৌড়ে বাড়ির দিকে যেতে থাকে। অন্যদিকে তাবিথাকে দেখি ও গর্ত করতে করতে একটা জায়গায় মাটি ফেটে ও ভেতরে ঢুকে যায় একটা গুহার মধ্যে, আর ওর পুরো ঘরও মাঝখান থেকে গর্ত হয়ে যায়। তাবিথা দেখে ও একটা গর্তে এসে পড়েছে আর উঠতে পারছে না। ওই সময় ভিক্টর ওখানে এসে পৌঁছয় আর বলে, আমাকেও বলেছিল তুমি আসবে, তাই আমি তোমার জন্য ওয়েট করছিলাম। আমাদের এখানে থাকা একদমই সেফ না, তাড়াতাড়ি এখান থেকে চলো। তাবিথা আশ্চর্য হয়ে যায় ভিক্টরকে দেখে আর বলতে থাকে, আমরা কোথায় আছি? ভিক্টর জানায়, এখানে মনস্টারদের শোয়ার জায়গা, আর এরা এখানে আঁকা আঁকিও করে, বেশি আওয়াজ করো না, ওরা জেগে উঠবে। আর বলে, এখান থেকে যত তাড়াতাড়ি সম্ভব চলো, মনস্টাররা এখানেই ঘুমোচ্ছে। এই বলে ওকে টানতে টানতে নিয়ে যায়। অন্যদিকে জিম ঘরের মধ্যে এসে পৌঁছলে দেখে ওর ঘরের মাঝখানটা গোল হয়ে গর্ত হয়ে গেছে। অন্যদিকে আমরা বয়েডকে দেখি যে খুব ভেঙে পড়েছিল। আসলে ওদের কাছেও ভীষণ জোরে বৃষ্টি হচ্ছিল। বয়েডের শরীর এমনিতেই খারাপ হয়েছিল। ও বলতে থাকে, এইভাবে চলতে থাকলে আমি আর তুমি দুজনের মধ্যে কেউই বাঁচবো না। এক কাজ করো, আমাকে এখানে ছেড়ে তুমি এগিয়ে যাও, অ্যাটলিস্ট ওই টাউনের লোকেদের কাছে গিয়ে এই লাইট হাউসের ব্যাপারে তুমি জানাতে
পারবে, আমার যা হবে হোক। সারা ওকে কিছুতেই একা ছেড়ে যেতে রাজি হয় না। ওই সময় সারা ওই সাদা জামা পরা ছেলেটাকে দেখে, যে মনে মনে সারাকে বলতে থাকে নেথান ঠিকই বলেছিল, তোমার ওপর রাগ করে আছে। আর একটা ফার অ্যাওয়ে ট্রি দেখিয়ে বলে তোমরা ওই জায়গায় গিয়ে শেল্টার নাও, বাইরেটা খুব একটা নিরাপদ না। যা দেখে সারা বয়েডকেও বলে আমাদেরকে ওই ফার অ্যাওয়ে ট্রি এর গর্তের মধ্যে লুকোতে হবে, তাহলেই আমরা সেফ থাকবো। যে কারণে বয়েডের হাতে তালিস্মান পাথর দিয়ে ওকে ওই শেল্টারে পাঠিয়ে দেয় আর বলে আমি তোমার পেছনেই আছি। এইভাবে ফার অ্যাওয়ে ট্রিতে ঢুকলেই বয়েড একটা গর্তের মধ্যে গিয়ে আটকে যায়। সেখানে সারা ছিল না আর ভীষণ জোরে চিৎকার করতে থাকে। ওর কাছে যে লাইটার থাকে সেটা জ্বালিয়ে দেখে অনেক উঁচু পর্যন্ত একটা গর্ত আছে যার মধ্যে আটকে গেছে, যেখানে ও নিজের থেকে উঠতেও পারছে না। অন্যদিকে ডায়নারে একটা বাস এসে দাঁড়ায়, মানে নতুন কেউ এখানে এসে পৌঁছয়। এখানে এই সিরিজের সিজন 1 শেষ হয়। এরপরে আমি সিজন 2 অবশ্যই এক্সপ্লেন করব। তোমরা প্লিজ আমাকে জানিও কিভাবে এক্সপ্লেন করলে তোমাদের সুবিধা হবে। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আজ তাহলে আসি, দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।